আসসালামু আলাইকুম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আমাদের হায়ার স্টাডি অ্যাব্রড ফর বিএ ইউএনস এর পক্ষ থেকে আবার সকলকে স্বাগতম। আজ আমরা দেখতে দেখতে এপিসোড 5-এ চলে এসেছি এবং আমরা আজকে আলোচনা করব খুবই ক্রিটিক্যাল এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে, যেগুলো নিয়ে সাধারণত আমরা শুধু ভুলে যাই যে এগুলো লাগবে, কিন্তু পার্টিকুলারলি কিভাবে এগুলো প্রস্তুত করতে হয় এটা নিয়ে খুব বেশি আলোচনা আমাদের আগে করা হয়নি। তো আমি মনে করি আজকে হবে খুবই একটা দারুণ এনজয় করার মতো সেশন। আমরা এই পর্যায়ে পরিচিত হব আজকে আমাদের মেইন স্পিকারের সাথে। আর আমাকে সবাই তোমাদের চিনে গেছেন এবং বিরক্তও বটে আমার মনে হয়। আমি সিয়াম, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে পাশ করেছি ডিভিএম এবং মাস্টার্স, এখন পিএইচডি করছি ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে। তো এই পর্যায়ে আমরা স্পিকারকে অনুরোধ করব পরিচয় দেওয়ার জন্য। সাইফুল প্লিজ। আহ, আহ, সবাইকে আমার পক্ষ থেকে শুভ সকাল। আমার এখানে আমার নাম সাইফুর রহমান। আহ, এখানে এনসি স্টেট ইউনিভার্সিটিতে আছি গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট এবং পিএইচডি স্টুডেন্ট হিসেবে জাস্ট শুরু করলাম এই ফলে। আর আমি এর আগে লেকচার হিসাবে এখন আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগে। এটুকুই। তারপর আজকের টেম্পারেচার কত তোমার ওখানে? আমার এখানে 6 খুব সম্ভবত। ওকে, এখন ইউএস এর অনেক জায়গাতেই প্রচন্ড হ্যাঁ, হ্যাঁ, শীতে এক্স্যাক্টলি 6 ডিগ্রি। আমরা বোথ এমন জায়গায় আছি এখানে শীত একটু দেরিতে পড়ে এবং এক্সট্রিম পর্যায়ে যায় না। স্নো খুব একটা পড়ে না, মাঝে মাঝে। তো আমরা যদি টেম্পারেচার বিবেচনা করি বাংলাদেশের সাথে, লাইফ স্টাইলের মধ্যে টেম্পারেচার নিয়ে বলা হয়নি, আজকে মনে পড়লো ওর ওখানে। আমি ভাবতাম আমার এখানে গরম পড়ে না, আমার এখানে তো তাহলে শীতই পড়ে না ভাইয়া সেই তুলনায়। হ্যাঁ, অনেকটা তো। তো যারা শীতকে ভয় পান, বরফকে ভয় পান, তারা আমাদের এই দুজনের যে কোনো ইউনিভার্সিটিতে আসতে পারেন। বিশেষ করে সাইফুরের ওখানে রিকমেন্ড করব, কারণ ওখানে আর কোনো বাকি কেউ নাই, ও খুব খাতির যত্ন করার জন্য আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছে কেউ যেন পায়। হুম। তো আজকে আমাদের আলোচনা হবে মূলত একেবারেই প্রিলিমিনারি স্টেপ নিয়ে। সেটা হচ্ছে আমাদের সিভি প্রস্তুতি, কারণ এটা আইএলটিএস ছাড়া, জিআরই ছাড়া প্রথম ইমেইল করা যায় প্রফেসরকে। সো প্রফেসরকে ইমেইল করতে গেলে ইমেইলে কি লিখবো প্রশ্ন আসে, সিভিতে কি লিখবো এগুলো প্রশ্ন আসে। সো এই দুইটা বিষয় সবচেয়ে প্রিলিমিনারি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার ফার্স্ট ইমপ্রেশন ক্যারি করবে এই দুটো জিনিস দিয়ে। সো এগুলো আমরা আজকে জানবো। আর এরপরেই প্রফেসরের পছন্দ হলে সে ইন্টারভিউতে ডাকবে। ইন্টারভিউর প্রস্তুতি, কারা ইন্টারভিউ নেয়, কতক্ষণ ধরে হবে, কমন কোশ্চেন গুলো কি কি, ক্রিটিক্যাল প্রশ্নের কমন অ্যান্সার কি হতে পারে, আমরা পাওয়ার পয়েন্ট বানাবো কিনা, এই এই ধরনের বিভিন্ন প্রশ্ন। এরপরে আসে ফাইনাল যে অ্যাপ্লিকেশনের সিদ্ধান্ত নেওয়ার পরে, অ্যাপ্লিকেশন করবো কিনা এই সিদ্ধান্ত আমরা কিভাবে নেব, আমরা এপিসোড 2 এবং 3-তে বিস্তারিত আলোচনা করেছি। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে আমাদের লাগবে স্টেটমেন্ট অফ পারপাস এবং লেটার অফ রিকমেন্ডেশন। তো এই দুইটা জিনিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কারণ আমি যখন এখানে প্রফেসরকে ইমেইল করি, প্রফেসরের প্রথম রিপ্লাইটাই ছিল, তুমি কি দয়া করে তোমার এসওপিটা পাঠাতে পারবে, আমি আগে দেখতে চাই যে তোমার পটেনশিয়ালিটি কেমন। এসওপি পাঠানোর পরেই তার প্রশ্ন হচ্ছে, তুমি কি দয়া করে তোমার রিকমেন্ডারকে বলতে পারবে যে আমি একটু তাদের রিকমেন্ডেশন তোমার সম্পর্কে তারা কি লেখে আমি একটু জানতে চাই। তো রিকমেন্ডেশন পাঠানোর পরে আমাকে রিপ্লাই করে যে তোমার উচিত তোমার রিকমেন্ডারকে ধন্যবাদ দেওয়া, কারণ তারা তোমার সম্পর্কে খুবই ভালো লিখেছে। তখন প্রফেসর সিদ্ধান্ত নেয়, ওকে, আই ক্যান রিক্রুট ইউ অ্যাজ মাই পিএইচডি স্টুডেন্ট। তো তুমি কবে আসতে পারবা, আমার সেমিস্টারে আসতে পারবা নাকি ফলে আসতে পারবা। তো কি সুন্দর একটা পাথওয়ে, এবং এই দুইটা জিনিস যে এখানে কত বেশি হেল্প করেছে আমাকে, এটা আসলে বলার বাইরে। তো আর বেশি সময় নষ্ট করবো না আপনাদের, লেটস স্টার্ট উইথ সাইফুর রহমান। হোপফুলি আপনারা সবাই খুব এনজয় করবেন, আর যে কোনো প্রশ্ন যে কোনো সময় কমেন্ট বক্সে অথবা তাকে থামিয়ে দিয়ে করতে পারেন। গুড লাক। সেম ভাই, আপনি কি ইমেল কিভাবে করতে এটা দেখাইছিলেন? ইমেলে কি লিখবে ওটা কি দেখাইছিলেন? হ্যাঁ, আমি আমি শুধুমাত্র কাকে ইমেইল করবে, তার ল্যাব সম্পর্কে কিভাবে জানবে, অর্থাৎ ইমেইল করার একজন প্রফেসরকে সিদ্ধান্ত নেওয়ার পরের অংশ, শুধু ইমেইল বডি থেকে শুরু করবো। ওকে, হাউ টু রাইট অ্যান ইমেল দিয়ে রাখুন। ওকে। আচ্ছা, আমাদের কয়েকটা সেকশন আছে, যেমন আজকে সিভি, এসওপি, রিকমেন্ডেশন লেটার। আমি প্রথমে হচ্ছে সিভি দিয়ে শুরু করি।
সিভি আমি একদম আমার যে সিভিটা আছে সেটার মধ্যেই চলে যাচ্ছে। মানে আমি সেকশন গুলো একটা একটা করে দেখাচ্ছি, মানে এটা আমারটা ইউজ করলে আমার জন্য সুবিধা, এই জন্য আমি এইভাবে ইউজ করতেছি। সো সিভির ক্ষেত্রে শুরুতে আমি কিছু কয়েকটা কথা বলি। যেমন অনেকেই হচ্ছে সিভির ফরম্যাট নিয়ে খুব চিন্তিত। অনেক সময় মেইল আসে যে কোন ফরম্যাটে লিখবো বা কি কি ইয়ে করতে হবে, এটা নিয়ে তারা খুবই টেনশনে থাকে। তো আমি একটা এক্সাম্পল দিই যে আমি একজন প্রফেসরের সাথে কাজ করতাম ইউনিভার্সিটিতে জয়েন করার আগে। তো উনি এমআইটি তে পোস্টডক করেন। তো উনি একটা কাজে ওনার একটা সিভি আমাকে দেয়, যে এই সিভিটা দিয়ে একটা প্রজেক্টে অ্যাপ্লাই করার জন্য। তো তখন ওনার সিভিটা আর কি দেখার সুযোগ হয়েছিল। তো আমি প্রথমে সিভিটা দেখে একটু অবাক হয়েছিলাম যে এত বড় একজন প্রফেসরের সিভি, মানে একটু প্রথম দিকে এলোমেলো, মানে খুব একটা সাদামাটা একদম অনেকটা এরকম। তো আমি যখন আস্তে আস্তে তার সিভির ভিতরে ঢুকলাম, তখন দেখলাম যে না, আসলে বাইরের সাদামাটা হলো, ভিতরে জিনিস আছে। সো প্রত্যেকটা জায়গায় তার রিসার্চ মানে কোথাও ধরার মতো কিছু নাই, মানে এক্সেপশনাল সে। সো সিভির ক্ষেত্রে বিষয়টা এরকমই যে আমার ভিতরে কন্টেন্টে কি আছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট রাদার দেন বাইরের আউটলুক বা অন্য কিছুর থেকে। সো আরেকটা জিনিস হচ্ছে যে সিভি কিন্তু খুবই কন্টিনিউয়াস একটা প্রসেস। আমি এখন আমার সিভি আপডেট করি। এখানে আসার পরও আমি আমাদের যে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিছু থাকে কয়েকজন, ওদের কাজ হচ্ছে স্টুডেন্টদেরকে গাইড করা, আহ, তাদের ফিউচার প্ল্যানিং বা সিভি এগুলো নিয়ে গাইড করা। সো আমি এখন ওদের কাছে যাই, এবং লাস্ট এই 2 সপ্তাহ আগেও সে আমাকে, আমি যখন আমার সিভি দিলাম এই সিভি কে, সে এটার মধ্যে অনেক সাজেশন দিছে, অনেক ভুল খুঁজে বের করছে। তো এটার মধ্যে ভুল থাকবে এবং এইভাবে এটাকে আমরা আপডেট করতে করতে আগে দিতে হবে সামনে, বিষয়টা এরকম। তো যখন আমরা আমাদের সিভিটা প্রিপেয়ার করব আমাদের হায়ার স্টাডির জন্য কোনো প্রফেসরকে পাঠানোর জন্য, এটা অবশ্যই একটা একাডেমিক সিভি। এবং একাডেমিক সিভিতে আসলে নর্মালি কোনো পেজ লিমিট থাকে না। এখানে আমার যা যা অর্জন আছে একাডেমিক্যালি, আমি এখানে সবকিছু এখানে লিখতে পারি। যদি রিজিউমি হয় সেক্ষেত্রে হচ্ছে 2 পেজ, এর বেশি যাওয়া যায় না। কিন্তু সিভির ক্ষেত্রে কোনো লিমিট নেই। তো প্রথমে আমরা আমাদের সিভির প্রথম অংশটা জাস্ট আমাদের পার্সোনাল ইনফরমেশনের জন্য। আমার নাম কি, ফোন নাম্বার, ওয়েবসাইট, লিঙ্কডইন অ্যাড্রেস একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি এর আগে যখন 2বার ভাইবা দিই তখন আমি খেয়াল করলাম যে 2বারই কিন্তু তারা আমার লিঙ্কডইন প্রোফাইল ঘুরে দেখছে। আমার সিভিতে দেওয়া যে লিঙ্ক, সেটা দিয়ে তারা গিয়ে ঘুরে দেখছে যে আমার কি কি কাজ বা কি কি অ্যাক্টিভিটি, এগুলো তারা লিঙ্কডইনে ঘুরে দেখছে। সো লিঙ্কডইন প্রোফাইলটা ইম্পর্টেন্ট এখানে দেওয়া, সাথে ইমেল অ্যাড্রেস। এরপরে আসতে পারে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন। অনেকে এখানে এইচএসসি এসএসসি দেয়, আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট না। ব্যাচেলার্স, যদি মাস্টার্স থাকে তাহলে মাস্টার্স, আর না হলে শুধু ব্যাচেলার্স দিয়েও করা যায়, সমস্যা নেই। সো এডুকেশনাল কোয়ালিফিকেশন, হ্যাঁ, এখানে সিজিপি এর মধ্যে আমরা অনেক সময় লিখি আউট অফ, অন দ্য স্কেল অফ এত, অন দ্য স্কেল অফ এত, 5, অন দ্য স্কেল অফ 4। তো যেহেতু আমরা এসএসসি এইচএসসি এগুলো দিচ্ছি না, সেই ক্ষেত্রে এটা লেখার দরকার নেই, কারণ নর্মালি 4 কাউন্ট করা হয়। সো শুধু জাস্ট নাম্বারটা, সিজিপি এটা এখানে লিখলেই হয়ে যাচ্ছে। এরপরে আমরা আমাদের এক্সপিরিয়েন্স সেকশনে আসতে পারি। এখন যারা হচ্ছে মাস্টার্সে আসতেছে তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স এই সেকশনটা নাও থাকতে পারে, না থাকলেও লেখার দরকার নেই। তবে এটা যে কোনো ধরনের এক্সপিরিয়েন্সই হতে পারে। যেমন আমাদের অনেক সময় আমরা অনেক স্যারদের সাথে কাজ করি, রিসার্চের কাজ করি ডিপার্টমেন্টে বা আমাদের ফ্যাকাল্টিতে। তো সেগুলো আমরা এখানে এক্সপিরিয়েন্স হিসাবে দিতে পারি। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে লিখে এগুলো আমরা দিতে পারি। আমার এখানে যেমন আছে, এই যে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছি প্রায় 1 বছর, এই 2টা এক্সপিরিয়েন্স আমি এখানে দিয়ে রাখছি। তারপরে অন্যান্য যা আছে লেকচারার হিসাবে, এবং এখন যে আমি গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতেছি সেটাও এখানে দেওয়া আছে। সো যত ধরনের এক্সপিরিয়েন্স যত সময় হয়েছে আমি সবগুলো এখানে দিয়ে রাখছি। আমি প্রথমে অনেক সময় এখানে ডেট উল্লেখ করতাম, এক্সাক্ট ডেট। তো পরবর্তীতে আমার এখানে যারা আছে তারা বললো যে ডেট ইউজ করার দরকার নেই, মাস এবং বছর এটা ইউজ করলেই ওকে। যেমন আমার এখানে আগস্ট 2023 আছে, এক্সাক্ট কোনো ডেট নেই। সো এক্সপেরিয়েন্সের পরে আহ, আমার যেমন মাস্টার্স করা আছে, সো আমি আমার মাস্টার্স এর থিসিসের টাইটেলটা দিলাম এখানে। এবং এর সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, মেজর ফাইন্ডিংস কি সেটা একটু ইন শর্টে লিখে রাখা। কারণ যিনি আমার এই জিনিসটা দেখতেছে যে থিসিসের টাইটেলটা কি,
সো ইনস্ট্যান্টলি কিন্তু সে গিয়ে আর থিসিসটা খুলে দেখতেছে না, বা আমার পেপার খুলে দেখতেছে না যেখানে কি আছে। সো থিসিসটা যেহেতু ইম্পর্টেন্ট একটা নিজের কাজ, তো সেখানে আমার কাছে মনে হয় যে একটু মেজর ফাইন্ডিংস ইন শর্টে দিয়ে রাখা যায়, এটা হেল্প করে। তো থিসিস টাইটেলের পরে আমাদের যে পাবলিকেশন গুলো আছে যদি থাকে, সেটা আমরা অ্যাড করতে পারি একটা সেকশনে, এবং নিজের নামটা খুব সুন্দর করে বোল্ড করে, যেখানে যেখানে আমার নাম আছে প্রত্যেকটা জায়গা কিন্তু বোল্ড করা আছে এখানে। আর অনেকের এরকম থাকতে পারে যে আমার পাবলিকেশন এখন নাই, কিন্তু আমার অনেকগুলা কাজ এখন চলতেছে, আমি স্যারদের সাথে কাজ করতেছি, বা আমার মাস্টার্স এর রিসার্চ আমি করতেছি। So, এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা আরেকটা সেকশন করতে পারি, ম্যানাস্ক্রিপ্টস ইন রিভিউ অর ইন প্রিপারেশন। কাজ করতেছি সেটাও অ্যাড করতে পারি, আবার কোনো কাজ হয়ে গেছে কিন্তু সেইটা আমরা কোনো জার্নালে জমা দিয়েছি এরকম যদি থাকে, সেটাও আমরা এই সেকশনের মধ্যে দিয়ে দিতে পারি। উম, এবং এটাও আমাদের একটা ভ্যালু অ্যাড করে যে আমরা অনেকগুলা কাজ এখন আমার চলমান, আমি করতেছি, শিখতেছি, এবং আমার হয়তো এখন পেপার নাই, কিন্তু আমি এই এই প্রসেসটার মধ্যে আমি আছি। তো সেই কারণে এই সেকশনটাও বেশ গুরুত্বপূর্ণ। এখানে আমার যতগুলো আছে সব দেওয়া আছে, কি কি কাজ চলমান। So, এরপরের সেকশনে আমরা ল্যাঙ্গুয়েজ এবং সফটওয়্যার স্কিল, আমাদের যদি আইএলটিএস স্কোর থাকে সেটা আমরা অ্যাড করতে পারি, এবং প্রত্যেকটা সেকশন এখানে লেখা থাকবে। এবং এখানে যে সফটওয়্যারের যে বিষয়টা, এসপিএসএস, আমি এখানে প্রথমে শুধু এসপিএসএস লিখে রাখতাম। তো পরে একজন আমাকে বললো যে এসপিএসএস তোমার ফিল্ডে যারা তারা জানে এসপিএসএস সফটওয়্যার কি, বাট অন্য কেউ হয়তো দেখলে হঠাৎ করে বুঝবে না এসপিএসএস সফটওয়্যারটা কি, হোয়াট ইজ এসপিএসএস। তো সেই কারণে এই যে এখানে ফুল মিনিং লিখে রাখছি, স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স। সেরকমই যেই জিনিসটা আমরা লিখি বা যেই সফটওয়্যারের নামে লিখি একটু ডিটেলসে লেখা, যেন জেনারেল যে কেউ দেখলেই বুঝতে পারে। ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ, আমরা ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েট বা মাস্টার্সে থাকাকালীন বিভিন্ন ধরনের ট্রেনিং এর সুযোগ হয়, ট্রেনিং ওয়ার্কশপ বিভিন্ন কিছু, সব কিছু এখানে আমরা ইনক্লুড করতে পারি। কোন সময় হয়েছিল, মাস, সবকিছু সহ ইন ডিটেলস আমরা আমাদের ট্রেনিং এন্ড ওয়ার্কশপ সেকশনে অ্যাড করতে পারি। এরপরে, এক্সকিউজ মি, হ্যাঁ, ওকে, সরি টু ইন্টারাপ্ট। হ্যাঁ, হ্যাঁ, আমি আমার ডিরেক্ট মেসেজে একটা প্রশ্ন পেয়েছি। হ্যাঁ, আমি সবার উদ্দেশ্যে একটু অনুরোধ করবো, আজকে মেইন স্পিকার সাইফুর, এবং ওর হিউজ এক্সপেরিয়েন্স আপনারা জানেন। ও এর আগে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে মাস্টার্স করতে গিয়েছিল ইউরোপে। ও কানাডার একটা ইউনিভার্সিটিতে আনঅফিসিয়ালি অ্যাডমিশন এবং একজন প্রফেসরের সাথে দীর্ঘদিন কাজ করেছে, অ্যারাউন্ড 1 ইয়ার হবে হয়তো। সো তার অভিজ্ঞতা অনেক বেশি, এবং আমি আশা করব সবাই প্রশ্ন যারা করছেন ওপেন বক্সে কোশ্চেন করেন, পার্সোনালি কাউকে করেন না। পার্সোনালি সাইফুলকে করতে পারেন, বাট আমার মনে হয় ওপেনলি কোশ্চেন গুলো করলে বেটার হবে, অন্য যে কেউ অ্যান্সার দিতে পারবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, সিভিতে ছিলাম, আচ্ছা, ওকে। সো ট্রেনিং এন্ড ওয়ার্কশপে ছিলাম, ট্রেনিং এন্ড ওয়ার্কশপের পরে আমরা আসতেছি আমাদের মেম্বারশিপ এবং অ্যাওয়ার্ড। এটা অনেকে আলাদা করে, মেম্বারশিপ কি কি জায়গার সাথে সে কানেক্টেড আছে। তো আমি হচ্ছে একসাথে করে দিয়েছি, মেম্বারশিপ এবং অ্যাওয়ার্ড একসাথেও করা যায়, যদি আমরা চাই আলাদাও করতে পারি। সেখানে আমি উপরে তিনটা হচ্ছে বোল্ড করে রাখছি। তো আমাকে ওই আমার কাউন্সিলর যিনি জিজ্ঞেস করছিলেন কেন এই তিনটা বোল্ড করে রাখছে। তো বোল্ড করে রাখার উদ্দেশ্য হচ্ছে যে আমি চাচ্ছি এই তিনটা ফোকাস করতে, এই তিনটা হচ্ছে আমার মেইন জিনিস, আমি এই তিনটা ফোকাস করে রাখছি। বাকিগুলো ইম্পর্টেন্ট কিন্তু ওই তিনটার মতো না। সো আমি এখানে যেই ডক্টরাল ফেলোশিপে আছি সেটা রাখলাম, ইরাসমাসের কথা রাখছি, এবং আমার আমাদের ইউনিভার্সিটিতে যেই গোল্ড মেডেল ছিল সেইগুলা। সো বাকি এখানে আরো অনেক কিছু আছে, এনএসটি এটা, এবং মেম্বারশিপ কোথায় কোথায়, তো সবকিছুই লেখা আছে। তো আমি যেটা চাই বোল্ড করতে, যেটা চাই যে আমি যাকে অ্যাপ্লাই করতেছি বা যার কাছে লিখতেছি সেটা তার চোখে পড়ুক, সেই জিনিসটার উপর ফোকাস বেশি পড়ুক, তো সেই কারণে আসলে এটা বোল্ড করা। যা থাকে এখানে, আমাদের ইউনিভার্সিটিতে অনেক অর্গানাইজেশন আছে, যে কোনো মেম্বারশিপ, যে কোনো অর্গানাইজেশনের পার্ট আমরা যদি হই বা আমরা যদি কাজ করি সেখানে আমরা এখানে লিখতে পারি। এগুলার কখনোই হয়তো সে ডকুমেন্টস চাবে না, যে তুমি যেই অর্গানাইজেশনে কাজ করছো ডকুমেন্টস কই, ডকুমেন্টস হয়তো চাবে না, কিন্তু যদি আমরা কাজ করে থাকি আমরা এখানে লিখতে পারি। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় অনেস্ট হওয়া ভালো, কারণ তারা বিশ্বাস করে, এখানে আমি যতটুকু দেখলাম যে এখানে যা লেখা আছে আসলেই তাই, এই কারণে তারা কখনো ডকুমেন্টস চায় না। সো আমরা যদি সত্যিই কাজ করে থাকি এই পয়েন্ট গুলা বা সেই এক্সপিরিয়েন্স গুলো আমরা এখানে অ্যাড করব।
এরপরে কনফারেন্স এবং সিম্পোজিয়াম একটা অপশন আমার আছে। আমি যদি কোনো কনফারেন্সে বা সিম্পোজিয়ামে অংশ নিয়ে থাকি, যেমন এখন আমাদের ইউনিভার্সিটিতে অনেক সিম্পোজিয়াম হয়, অনেক মাস্টার্স স্টুডেন্ট সেখানে কনফারেন্সে পার্টিসিপেট করে, পেপার থাকে, তো সেগুলো আমরা আমাদের এই সেকশনটাতে অ্যাড করতে পারি। এবং সবার লাস্টে সব খুব বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয় সেটা হচ্ছে রেফারেন্স অ্যাড করা। মানে আমি যাদের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা আছে, যারা আমাকে চিনে এবং যাদেরকে মেল করলে তারা বলবে যে হ্যাঁ আমি ওকে চিনি, তার সাথে আমি কাজ করছি, আমার অভিজ্ঞতা আছে, এবং আমার সম্পর্কে একটা পজিটিভ রিভিউ সে দিবে। So, এরকম 2-3 জনের নাম এখানে লিখে দেওয়া যায়। অনেক ক্ষেত্রে এই রেফারেন্সের সাথে তার সাথে কি রিলেশনশিপ আমার সেটাও লিখে দেওয়া যায়। যেমন উনি জোসেফ ডোনালসন, উনি আমার প্রফেসর। আমি এটা অ্যাড করবো এখানে নিচে রিলেশনশিপে, যে মাই একাডেমিক সুপারভাইজার। এবং ডক্টর খন্দকার হুমায়ুন কবির, উনি আমার কলিগ এবং ওনার সাথে আমার রিসার্চের অভিজ্ঞতা আছে। সো এই রিলেশনশিপ গুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারি। রেফারেন্স আমি 2টা দিয়েছি, চাইলে 3টাও দেওয়া যায়। তবে খেয়াল রাখতে হবে যে যাকে আমি রেফারেন্সটা দিচ্ছি এখানে, সে যেন ইনফর্ম থাকে যে যদি কেউ তাকে মেল করে যে আপনি এনাকে চিনেন কিনা, সো সে যেন সেটার রেসপন্ড করে পজিটিভলি। সেই জন্য যাকে আমি রেফারেন্স হিসেবে দিচ্ছি অবশ্যই ইনফর্ম করে দেওয়া উচিত যে তার নাম আমি ব্যবহার করেছি কোথাও। So, এই হচ্ছে ওভারঅল আমি একটা আমার সিভির একটা ফরম্যাট দিলাম। তো এটা খুবই জেনারেল একটা ফরম্যাট। আহ, এবং সিভি, আমি যদি ধরো কেউ প্রথম অ্যাপ্লাই করতেছে বা প্রথম সিভি রেডি করতেছে, তো সেই ক্ষেত্রে আমার সাজেশন হবে যে কোনো একটা ফরম্যাটে নিজের একটা জিনিস দাঁড়া করানো। So, আমি যখন আমার যে প্রথম সিভিটা আমি তৈরি করছিলাম সেটা দেখলে এখন আমার মাঝে মধ্যে হাসি লাগে যে এটা কি বানাইছি। সো আস্তে আস্তে সময়ের সাথে সাথে এগুলো হচ্ছে ডেভেলপ করবে। উম, শিখবো, মানুষের সাথে মিশবো, দেখবো, বিভিন্ন মানুষের সিভি দেখবো। এবং অনেক জায়গায় প্রত্যেকটা ইউনিভার্সিটির যে ওয়েবসাইটে প্রফেসরদের যে ইয়ে থাকে, লিস্ট থাকে, সেখানে কিন্তু তাদের সিভিও দেওয়া থাকে। So, আমরা যদি আইডিয়া নিতে চাই যে তারা কিভাবে সিভি গুলা তৈরি করতেছে, সেটাও কিন্তু সম্ভব। তাদের সিভিটা আমরা ডাউনলোড করে দেখতে পারি যে তারা কিভাবে তাদের সিভিটা অর্গানাইজ করছে, কিভাবে সেকশন গুলো সাজাইছে। সো এখন রিসোর্স আসলে অ্যাভেলেবল। আমি একটা জেনারেল আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি, এই পয়েন্টগুলা থাকতে পারে। এবং যেমন আমি যে আমার মেম্বারশিপ অ্যান্ড অ্যাওয়ার্ডে, মানে আমি এই আমার এই জাস্ট এই সিভিটা দিয়ে আমি একটা স্কলারশিপ পাইছি এখন পর্যন্ত, একটা অ্যাসিস্ট্যান্টশিপ ম্যানেজ করলাম, এবং এর সাথে একটা ফেলোশিপ। মানে 3টা জিনিস আমি এই সিভিটা দিয়ে তৈরি করছি বা এই সিভিটা দিয়ে অ্যাচিভ করছি। কিন্তু তারপরও এখানে অনেক জায়গা আছে। তারপরে এখানে আমি যদি ভালো কাউকে দিই সেখানে কাটাকাটি করবে। সো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। নিজে একটা ড্রাফট তৈরি করে পয়েন্ট গুলা রেখে, মানে তোমার সাথে বা আমার যে পয়েন্ট গুলা আছে, সব পয়েন্ট আমার নাই, আমার পেপার নাও থাকতে পারে, আমার মাস্টার্স এর থিসিস নাও থাকতে পারে, আমি আন্ডার গ্রাজুয়েটে যা আছে সেটা নিয়ে একটা ড্রাফট তৈরি করে এরপর আস্তে আস্তে সেটাকে উপর কাজ করা, ডেভেলপ করা। এবং আরেকটা জিনিস করা যায় যে একটা ড্রাফট তৈরি করার পরে তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের ল্যাকিংস গুলো আসলে কোন জায়গায়, আমার কোন জিনিসটা নাই। তো সেই নাই যে জিনিসগুলা, সেই জিনিসগুলোর উপরে আমরা কিন্তু তখন ফোকাস করতে পারি। যে আমার কোনো পেপার নেই, আচ্ছা ঠিক আছে, তখন আমি একটা প্ল্যান করতে পারি যে নেক্সট 1 বা 2 বছরের মধ্যে আমি কোনো স্যারের সাথে কাজ করতে পারি যাতে আমার 1 বা 2টা পেপার হয়। তো এরকম প্ল্যান গুলা তখন হচ্ছে করা সম্ভব, এবং আস্তে আস্তে নিজের সিভিটাকে এনরিচ করা যায়। তো সিভি নিয়ে আসলে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কোশ্চেন মনে হয় আসছে দু একটা। আচ্ছা, প্লাগিয়ারিজম নিয়ে একটা কোশ্চেন আসছে, এটা পরে বলতেছি। আর কারো কোনো কোশ্চেন আছে সিভি নিয়ে? একটা প্রশ্ন এসেছে, কেউ যদি স্কুল কলেজে কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকে। আচ্ছা আচ্ছা, এটা আমি দেখি নাই, হ্যাঁ। সেটা সিভিতে অ্যাড করা যাবে কিনা? আম, যেহেতু মানে যদি একেবারেই কিছু না থাকে সেক্ষেত্রে আমার মনে হয় অ্যাড করা যায়। এটা অ্যাড করতে পারি, কিন্তু যদি এমন হয় যে আমার ইউনিভার্সিটিতে আমার কোনো অ্যাওয়ার্ড আছে বা কোনো কিছু আছে, আমার মনে হয় সেটা অ্যাড করা ভালো। তারপরেও যদি আম, না থাকে সেক্ষেত্রে লেখা যায়, আর মনে হয় লেখা দিতে পারো, সমস্যা নেই। ওকে, আরেকটা কমন প্রশ্ন, যে আমি অন্যদের সিভি যখন দেখি
আমার সিভিতে লেখার মতো কিছু খুঁজে পাই না শুধুমাত্র ডিগ্রি ছাড়া। সেক্ষেত্রে কোনোভাবে কিছু অ্যাড করার অপশন আছে কিনা? এটা একটু কঠিন প্রশ্ন। তো আমি ওই জন্যই বললাম যে আমরা একটা ড্রাফট রেডি করতে পারি আগে। ড্রাফটটা যখন আমরা করব তখনই আমরা বুঝতে পারবো যে আমি আমার আসলে যে এই জিনিসগুলো নাই। তো যতক্ষণ পর্যন্ত আমি তৈরি করতেছি না ততক্ষণ পর্যন্ত ফিলিংসটা আসে না যে আমার কেন এই জিনিসগুলো নাই। So, আমার আর এই জিনিসগুলো অন্যদের আছে, অন্যদের পেপার আছে, আমি আমি কেন কাজ করলাম না বা আমার কেন পেপার নাই। তখন নিজের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে, আচ্ছা আমি একজন স্যারের সাথে কথা বলি, আমি দেখি একটা অপরচুনিটি পাওয়া যায় কিনা কোনো স্যারের সাথে কাজ করার, একটা পেপার করার। সো একটা তৈরি করলে সেই জিনিসগুলো আইডেন্টিফাই করতে সহজ হয় আমার কেন নাই। যেমন আমি যখন ইউনিভার্সিটিতে আসার আগে আমার ওইভাবে কি বলবো, মানে কো কারিকুলার বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল না, খুবই কম। So, তখন আমি যখন ইউনিভার্সিটিতে আসি আমার তখন প্ল্যান ছিল আমার এখানে কিছু জিনিস রাখতে হবে, এখানে কিছু কিছু জায়গায় ইনভলভ হইতে হবে, কিছু কাজ করতে হবে যেন আমি এখানে কিছু পয়েন্ট অ্যাড করতে পারি। সো এই জিনিসগুলো মাথায় রাখে, এবং এখন তো আরো বেশি অপরচুনিটি ইউনিভার্সিটিতে। আমরা যখন ছিলাম প্রথমে ওইভাবে কোনো ক্লাব বা এরকম ছিল না, এখন তো অনেক কিছু আছে। সো অ্যাড করার মতো আসলে অনেক সুযোগ আছে, যদি একটু সময় দেওয়া যায় আমার মনে হয় সম্ভব কিছু লেখা বা অ্যাড করার। ভেরি গুড পয়েন্ট। যারা আমরা এখনো স্টুডেন্ট আছি, অন্যদের সিভি গুলোর সাথে মেলাবো, যেটা যেটা দরকার। স্পেশালি আন্ডারগ্রেড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু এই ট্যাগ লাগানো খুবই সহজ। আমরা যদি সফল, যে হ্যাঁ। রিসার্চ করেন, এটা আমাদের আসলে মাস্টার্স এর যে স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে জেনে নিতে হবে যে ডিপার্টমেন্টে কোন স্যার ভালো গবেষণার সাথে সম্পৃক্ত। তার কাছ থেকে জেনে স্যারকে গিয়ে রিকোয়েস্ট করা, এটা 5 বছর আগেও অনেক আনকমন ছিল। অনেক ছিল। সময় স্যাররা সিজিপিএ দেখতো, স্টুডেন্ট আই মিন তার মোটিভেশন আছে কিনা। স্টিল না, অনেকেই যায় স্যারদের কাছে কিন্তু পরে আর কন্টিনিউ করে না। এই জন্য অনেক স্যার নিতেও চায় না। কাজে হ্যাঁ, আপনি যদি রিলেটেড হন এবং স্যারের কাছে হ্যাঁ আমি যতদূর জানি স্যাররা কিন্তু আসলে কেউ যদি এরকম ইন্টারেস্ট শো করে যে আমি আসলে কাজ করতে চাই, স্যাররা কিন্তু এটা পছন্দ করে এবং নেওয়ার চেষ্টা করে। কিন্তু ওই যে অনেকেই শেষ পর্যন্ত দেখা যায় যে কিছুদিন শুরু করার পর তার মোটিভেশন থাকে না। তো সেই ক্ষেত্রে আসলে সমস্যা হয়ে যায়, এই কারণে অনেকে নিতে চায় না বা আগ্রহ আর থাকে না নেওয়ার। হ্যাঁ, আমি রিকমেন্ড করবো, আপনার যদি আগ্রহ রিয়েলি থাকে, প্রথম দিন হয়তো স্যার আপনাকে বলবেন না আমার সময় নাই অথবা আমি নেই না। কিন্তু আপনার রিয়েলি ইন্টারেস্ট থাকলে আপনি আরো যদি যান বেশ কয়েকদিন, আমার মনে হয় আপনার ইন্টারেস্ট থাকলে স্যারকে যদি বুঝাতে পারেন, অনেক সময় স্যার আপনাদের কাজ দিয়ে দিতে পারে যে হ্যাঁ তুমি তাহলে তোমার সিভি নিয়ে আসো, আমি দেখবো। অথবা কোনো একাডেমিক কোনো কাজ দিতে পারে ল্যাব রিলেটেড। সেগুলো যদি আমরা ডিমোটিভেটেড হয়ে করি, না না স্যারের কাছে গেলাম স্যার এটা বললেন না, এটা অবশ্যই আপনি কাজ করবেন কিনা এটা তার যাচাই করতে হবে, তাই না? আমরা হায়ার হ্যাঁ, স্টাডি, তো রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ আপনারা এটা অ্যাড করার চেষ্টা করতেই পারেন খুব ইজিলি। ইভেন যাদের আন্ডারগ্রেড শেষ হয়ে গেছে তারাও করতে পারেন। আমরা মাস্টার্স এর সময় কি করি, প্রথম 2 সেমিস্টার স্যার যেন আমাকে কখনো না দেখে, ডিপার্টমেন্টে দেখা গেছে যে আমার কাজ দেবে। হায়ার স্টাডিতে যারা আসবে আমাদের এটা ভাবলে চলবে না। আমরা মাস্টার্সে ভর্তি হয়ে ফার্স্ট সেমিস্টার থেকে ল্যাবে জয়েন করতে পারি। সেক্ষেত্রে স্যারকে যদি বলি স্যার আমি কাজ করবো, আপনার থিসিস শুরু না হোক, আপনি মাস্টার্সের ভাইয়া পূজাকে হেল্প করেন, সেক্ষেত্রে আপনি হয়তো বা পরবর্তীতে স্যারকে বললে স্যার আপনাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন, এটার কোনো একটা রিকমেন্ডেশনে লেখার সময়ও কিন্তু আপনার দরকার হবে। আপনি যদি কাজ না করেন, কোনো স্যার যদি বলেন না তুমি তো ফার্স্ট 2 সেমিস্টারে কাজ করোনি, আমি রিকমেন্ডেশন লেটার লিখবো না যে তুমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছো। তো আমরা এটা জানবো পরে, আসলে রিকমেন্ডেশন লেটারে এটা হেল্প করবে। সো এমনিতেও অ্যাড হবে। আর কো কারিকুলার অ্যাক্টিভিটিস কিছু আছে, সব হয়তো বা কাজে লাগে না, কিন্তু যেগুলো একাডেমিক রিলেটেড, যেমন ক্যারিয়ার ক্লাব হতে পারে, হ্যাঁ, লিডারশিপ ওখানে ডেভেলপ। হুম। বা লিডারশিপ ডেভেলপমেন্টের জন্য এই দুইটা জিনিস অন্তত অ্যাড করার জন্য চেষ্টা করা যেতেই পারে। সেটা আন্ডার গ্রেডের শেষের পরেও কিন্তু করা যায়, কারণ আমাদের অনেক অর্গানাইজেশন আছে, বিশেষ করে যেগুলো একটু রিনাউন্ড, আই মিন রেগুলার, যেগুলোতে যাওয়া আসা হয়, কারণ সেখানে বড় ভাইয়া আপুদের সাথে পরিচিত হওয়া যায়। এবং তারা তখন যে স্টেজে আছে ওই জিনিসগুলো আমাদের মধ্যে ডেভেলপ করার সম্ভাবনা থাকে। আর এভাবে সিভিতে কিছু জিনিস অ্যাড করা যায়। আলটিমেটলি যদি কারো কিছুই না থাকে, আমি দেখেছি, আমরা জানি যে অস্ট্রেলিয়াতে স্কলারশিপ পাওয়া খুবই ডিফিকাল্ট, কিন্তু আমি দেখেছি ওনলি 1 পেজের একটা সিভি দিয়ে অস্ট্রেলিয়াতে কম্পিটিটিভ স্কলারশিপ ম্যানেজ করেছে আমাদেরই বিশ্ববিদ্যালয়ের একটা আপু। তো এটা ইম্পসিবল কিছু না। আপনার যদি কিছু নাই থাকে এর জন্য হতাশ হওয়ার কিছু নাই, কারণ আমাদের অনেকগুলো কম্পোনেন্ট, জাস্ট 1 পেজের মধ্যে আপনার সিভিটা কমপ্লিট করুন। সেক্ষেত্রে আমি বলবো আইএলটিএস আর জিআরই পরীক্ষাটাকে ফোকাস করতে পারেন অনলি ফর ইউএসএ। আর অন্য দেশের জন্য আসলে আরো প্যারামিটার আছে, ওগুলো কঠিন। আমার কাছে মনে হয় সাইফুর ইউএসএ তে আসাই সবচেয়ে সহজ স্কলারশিপ নিয়ে। হ্যাঁ, আমারও একই মতামত। কারণ আমার ব্যাকগ্রাউন্ড ছাড়া, স্কলারশিপ পাবলিকেশন ছাড়া, এক্সপিরিয়েন্স ছাড়া,
সিজিপিএ কম হলেও চলে আসা যায়, কারণ অনেক অপরচুনিটি। আর একটা জিনিস আমি বলতে চাই, আমরা লাইফস্টাইল সম্পর্কে ইউএসএ তে কেন আসবো এটা নিয়ে প্রথম এপিসোডে আমার একটা মিসিং ছিল। ফর এক্সাম্পল, আজকে প্রিয়র একটা কমেন্ট দেখে মনে পড়লো, ফেসবুক লাইভে করেছে। ইন্তিসারা হল প্রিয়, আমরা চিনি, ক্যাম্পাসে খুবই পরিচিত মুখ। ক্যারিয়ার ক্লাবের উদ্যোক্তা হিসেবে যখন যারা কাজ করে একদম প্রথম সারির, মানে প্রথম সময়ের দিকের একজন ভেরি ডেডিকেটেড একজন মানুষ। এবং আইএলটিএস স্কোরের সময়, মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথম এত ভালো স্কোর করা যায় আমার মনে পড়ে যে ওই খুব ভালো স্কোর করেছিল। এনিওয়ে, ও জার্মানিতে পিএইচডি করে, সরি সরি মাস্টার্স করে। জার্মানিতে মাস্টার্স এর পর পিএইচডি করবে না ইন্ডাস্ট্রিতে যাবে, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল, একই সাথে দুইটাই খোঁজা শুরু করেছিল। বাই দিস টাইম একটা ভালো একটা ফুড রিলেটেড কোম্পানি থেকে অফার পায়, মাল্টিন্যাশনাল কোম্পানি, সেখানে ও জয়েন করে ফেলে। বাট সে জার্মানিতে পোস্টিং দেয়নি, তার পোস্টিং দিয়েছে হচ্ছে ও, ইংল্যান্ডে। কারণ কি? কারণ হচ্ছে তার রিক্রুটাররা বলেছে স্টিল নাও তোমার জার্মান ল্যাঙ্গুয়েজ আপ টু দ্য লেভেল না। সো তুমি যদি জার্মানিতে থাকতে চাও, চাকরি করতে চাও, জার্মানির ক্লায়েন্টদের সাথে ডিল করতে হবে, এনিওয়ে এভরিথিং। সো তুমি ইউকে তে বরং কিছুদিন জব করো, ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হলে তুমি জার্মানিতে ব্যাক করো। তার মানে ওই কোম্পানি ইংল্যান্ডে ব্রাঞ্চ ছিল বলে তাকে ওখানে দিতে পারছে। আই এম অ্যাফ্রেড যদি শুধুমাত্র এটা জার্মানিতেই থাকতো, তাহলে হয়তো বা ওকে বলতো না, তোমার ল্যাঙ্গুয়েজের কারণে আমরা তোমাকে নেব না। শুধু এটাই না, একমাত্র এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করা যায় না বলে আমাদের অনেক শিক্ষার্থী, শুধু আমাদের ইউনিভার্সিটি না, অন্যান্য জায়গারও, যারা সাউথ কোরিয়াতে, চায়নাতে, অথবা আরো নন স্পিকিং কান্ট্রি গুলোতে, সিঙ্গাপুরে, আহ, তারপর হংকং এ, অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স বা পিএইচডি করার পরেও তারা ও, ইউএসএ তে মুভ করছে। আর ল্যাঙ্গুয়েজের পাশাপাশি জব অপরচুনিটিটা অবশ্যই সবাই বলে যে এখানেই বেশি। আর ইরাসমাসে যারা মাস্টার্স করে, তারা 4টা কান্ট্রিতে মাস্টার্স করে। অথচ মোস্ট অফ দেম, যাদের একেবারে ইউরোপে ফ্যাসিনেশন নাই, ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারের কারণে হোক আর জবের কারণে হোক, তারা ইউএসএ তে মুভ করছে পরবর্তীতে পিএইচডির জন্য। আমার ইউএসএ আসার কারণ ওই ল্যাঙ্গুয়েজ। আমি জাপানে এবং বেলজিয়ামে ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি আসলে খুব প্রবলেম ফেস করছি। তখন আমার মনে হয়েছে যে না গেলে এই ল্যাঙ্গুয়েজ নিয়ে ঝামেলা পড়া যাবে না, ইংলিশ একটাই পারি, একটা দিয়ে কাজ করতে হবে। ওকে, আই এম সরি, কিছুক্ষণ সময় নিয়ে নিলাম তোমার। ওকে, গো হ্যাঁ। আমরা হচ্ছে এখন আমাদের যে এসওপি আছে, এসওপিটা নিয়ে কথা বলবো। উম, এটা বড় হচ্ছে না। আচ্ছা, 1 মিনিট, আমি এটা একটু ঠিক করে নিই। হ্যাঁ, ওকে। একটু জুম করে নেওয়া যায় কিনা এসওপি পেজটা, একটু ট্রাই। ওইটা করতে গিয়ে একটা করতে গিয়ে আরেকটা হচ্ছে না আর কি। ওয়ার্ডে থাকলে ওয়ার্ডটা যদি ই করা যায়, এবার জুম ঠিক করা আছে না? ইজি। করা যাবে, সমস্যা নেই। ওকে। হ্যাঁ, এবার ঠিক আছে না? আচ্ছা, এইটা চলে আসতেছে বারবার। ওকে। ভাই, স্ক্রিন শেয়ারিং পজ হয়ে আছে। এক্সকিউজ মি, দেখছি। হ্যাঁ, হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে। সরি। সো এসওপির মধ্যে এটা আমার এসওপি, যেটা দিয়ে আর কি এনসি স্টেটে আসলাম। সেই এসওপিটা দিয়ে আর কি এর পয়েন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সো এসওপি হচ্ছে আমাদের স্টেটমেন্ট অফ পারপাসে 2 পৃষ্ঠার মধ্যে হইতে হয় নর্মালি। আমি যদি দেখাই, এই যে 1 পেজ আর হচ্ছে আরেক পেজ, জাস্ট 2 পেজ। So, এই 2 পেজের মধ্যে আমাকে বেশ কিছু জিনিস এক্সপ্লেইন করে দিতে হবে। এর মধ্যে থাকবে যে কেন আমি হচ্ছে নিজেকে এই প্রোগ্রামে কেন আসতে যাচ্ছি, বা আমার কি পোটেনশিয়াল আছে, এটা একটা বিষয়। কেন এই পার্টিকুলার ইউনিভার্সিটিতে আমি আসতে যাচ্ছি, আরো তো অনেক ইউনিভার্সিটি আছে, সেখানে না গিয়ে কেন আমি ইউনিভার্সিটিটাকে চুজ করতেছি, এটা একটা বিষয়।
তারপরে থাকে আহ, মানে ওনারা তো আমাকে অ্যাসিস্ট্যান্টশিপ দিচ্ছে, আমি ওনাদেরকে কি নিয়োগ দিচ্ছি, বা আমাকে নিলে ওনাদের কি হবে বা ওনারা কি পাবে আমার কাছ থেকে, এটা একটা পয়েন্ট। আরেকটা জিনিস আহ, থাকে যে আমার যতগুলা পাস্ট এক্সপেরিয়েন্স আছে সেগুলা কিভাবে এই প্রোগ্রামের সাথে বা আমার এই পিএইচডি বা মাস্টার্সের সাথে কিভাবে কানেক্টেড, সেই সবগুলা বিষয় এক্সপ্লেন করাই হচ্ছে আমাদের এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাসের কাজ। সো আমি যদি প্রথম থেকে আসি, স্টেটমেন্ট অফ পারপাস যেমন প্রথম প্যারাগ্রাফটা, এই প্রথম প্যারাগ্রাফটাতে আমি জাস্ট আমার কিছু জেনারেল জিনিস বললাম যে আমার আই উড লাইক টু পার্সিউ, মানে আমি এই প্রোগ্রামটাতে আসতে চাই, আমার এডুকেশনাল এক্সপেরিয়েন্স এই প্রোগ্রামের সাথে অ্যালাইন করে। তো এরকম কিছু কথা আছে। সেকেন্ড যে প্যারাগ্রাফ, মানে এটা খুবই জেনারেল একটা আইডিয়া। সেকেন্ড প্যারাগ্রাফটাতে আমি এখানে যেমন তারা আমাকে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দিচ্ছে বা আমি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অ্যাপ্লাই করতে যাচ্ছি। সো এই টিচিং অ্যাসিস্ট্যান্টশিপটা মানে আমি যে এখানে ভালো করব বা আমি যে এখানে এই জিনিসটা যদি আমাকে দেয়া হয়, আমি আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্সটাকে ইউজ করে এই কাজটা আমি করতে পারবো, এই জিনিসটা আমি এখানে এক্সপ্লেন করার চেষ্টা করছি। যেমন এই লাইনটা যদি আমি দেখাই, আই এম ওয়ার্কিং অ্যাজ এ লেকচারার ইন দ্য ডিপার্টমেন্ট অফ এত। So, এই লেখাটার উদ্দেশ্য হচ্ছে যে আমার যে একটা এক্সপিরিয়েন্স আছে আগে স্টুডেন্টদের পড়ানোর বা ক্লাস নেওয়ার, সেই এক্সপিরিয়েন্সটা আমি এখানে উল্লেখ করছি যাতে করে এই যে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অপরচুনিটি, এটা যদি আমাকে দেওয়া হয়, আমি পরবর্তীতে এটা আমাকে আরো ফার্দার ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করতে পারবো। সো এটা একটা রিজন এখানে আমি দেখাইলাম যে কেন আমাকে এই টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অপরচুনিটিটা দেওয়া উচিত। সো এটার একটা এক্সপ্লেনেশন আমি এই প্যারাগ্রাফে দেওয়ার চেষ্টা করছি। এরপরে এই 3 নম্বর প্যারাগ্রাফটাতে আসছে যে কেন ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতেছি বা কেন নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতেছি। এবং সেইখানে এখানে একটা আমি যদি চাই বা আমরা চাইলে একটা স্টোরি লিখতে পারি। সো অনেকভাবেই আমরা একটা ইউনিভার্সিটির সাথে পরিচিত হই। যেমন আমি এখানে যে স্টোরিটা তৈরি করছি যে আমার ডিপার্টমেন্টের একজন সিনিয়র শিক্ষক, উনি এই ডিপার্টমেন্টে বা আমার এখন আমি যেখানে আছি সেখানে পোস্ট ডক করে গিয়েছেন। তো স্যারের কাছ থেকে আমি মূলত ইউনিভার্সিটিটা সম্পর্কে জানলাম বা জানা আমার, এবং স্যারের এখানে কিন্তু অনেক ইনফরমেশন স্যারের রুমে আছে এই এই প্রোগ্রাম সম্পর্কে। সো এই পুরো জিনিসটা নিয়ে আমি একটা স্টোরি তৈরি করলাম। এই স্টোরিটা এখানে লেখা যে আমি ইউনিভার্সিটি সম্পর্কে কিভাবে জানলাম, কিভাবে স্যারের স্যারের কাছ থেকে কিভাবে এই আইডিয়া গুলা পেলাম, এবং আমাদের আরেকজন কলিগ তিনিও অ্যাপ্লাই করেছিলেন এই ইউনিভার্সিটিতে। তো তাদের যে মোটিভেশন বা তাদের কাছ থেকে জেনে আমারও মনে হইলো যে এই ইউনিভার্সিটিটা ভালো। তারা যেহেতু সেখানে দেখে আসছেন, সো আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। এখানে আমার 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 রিসার্চের যে লাইন সেটার সাথে এই জায়গাটা অ্যালাইন করে। So, এই জিনিসটা দিয়ে এই স্টোরিটা সাজানো এই প্যারাগ্রাফ। সো আমি যে কোনো যখনই এসওপি লিখি, এই এই সেকশন গুলো থাকতেই হবে যে কেন আমি ইউনিভার্সিটিটা চুজ করলাম। যদি কিছুই না থাকে, আমরা জেনারেল কিছু জিনিস লিখতে পারি, যেমন তাদের ইউনিভার্সিটির র্যাঙ্কিং কেমন, এবং ওভারঅল ইউনিভার্সিটির র্যাঙ্কিং প্লাস এই ডিপার্টমেন্টের, যে ডিপার্টমেন্টে আমি অ্যাপ্লাই করতেছি এই ডিপার্টমেন্টের রেপুটেশন, বা এই জিনিসগুলো নিয়ে আমরা লিখতে পারি। আরেকটা পয়েন্ট আমি এখানে দেখাই, এখানে এই যে এই লাইনটা, আই অলসো ফাউন্ড দ্যাট দ্য ডিপার্টমেন্ট অ্যাক্টিভিটি ডেভেলপস ডেলিভার্স ইভালুয়েটস এক্সটেনশন বেসড আউটরিচ। এই লাইনটা আমি নিছি আমাদের ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ওয়েবসাইটের মধ্যে তাদের গোলস অ্যান্ড অবজেক্টিভস লেখা আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই থাকে। তো সেই গোলস অ্যান্ড অবজেক্টিভস থেকে আমি এই লাইনটা নিয়ে আসছি। এই লাইনটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে তাদের সবকিছু খুব ভালো করে চেক করছি, তাদের ডিপার্টমেন্টের অবজেক্টিভস, গোলস সবকিছু যে আমি আসলে গো থ্রু করছি, আমি যে সবকিছু দেখেই তারপরে এখানে আসতেছি। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই লাইনটা এখানে নিয়ে আসছি। তো তারা যখন পড়বে তারাও বুঝবে যে আমি জিনিসগুলো চেক করছি, আমি জিনিসটা জানি, এবং তাদের সেই গোলের সাথে আমার গোল অ্যালাইন করতেছে। তো সেই কারণেই তাদেরকে আমাকে নিতে হবে। সো এই জায়গায় হচ্ছে স্টোরি। সো তোমরা যখন অ্যাপ্লাই করবে যে কোনো ইউনিভার্সিটিতে, যে কোনো সো জায়গায়, সো সেই ডিপার্টমেন্টের ওয়েবসাইটটা একটু ভালো করে চেক করা, সেখানে কি কি ইনফরমেশন আছে এবং তাদের গোলস কি, অবজেক্টিভস কি, তারা কি নিয়ে কাজ করে, সবকিছু সেখানে দেওয়া আছে। সো সেই জিনিসগুলোর সাথে নিজেকে অ্যালাইন করা এবং সেটা এসওপিতে তুলে ধরা, এটা ইম্পর্টেন্ট। এবং এই যে কোশ্চেনটা, কেন ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতেছি, এটা কিন্তু ইন্টারভিউর জন্য খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যে কোনো সময় প্রফেসর নেক বা কমিটি, অ্যাডমিশন কমিটি, তারা যদি ইন্টারভিউ নেয়, এই কোশ্চেনটা এটা একটা জেনারেল কোশ্চেন হিসাবে ধরা হয় বা জেনারেল কোশ্চেন হিসাবে আস করা হয় যে কেন তুমি আমাদের এখানে অ্যাপ্লাই করতেছো।
তো সেই ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, দুই জায়গায় ইম্পর্টেন্ট। সো এরপরে এই সেকশনটাতে, পরের সেকশনটাতে যে ডিউরিং মাই মাস্টার্স, সো আমি কি কি করে আসছি আমার মাস্টার্সে, কি কি কাজ করছি বা মোটামুটি কি কি কোর্সের সাথে আমি রিলেটেড ছিলাম, তো সেগুলোর একটা খুব শর্টে আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। কারণ 2 পৃষ্ঠার মধ্যে আসলে এত ডিটেলস লেখা সম্ভব না, ডিটেলস আছে আমার সিভিতে। এখানে আমি জাস্ট শর্টে মেইন পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করছি। সো এবং ওই প্যারাগ্রাফটাতে আমি লিখলাম যে আমার, যেহেতু আমি লিডারশিপ, অর্গানাইজেশন, মোটিভেশন এই কোর্সগুলো আমি করে আসছি বা এটার সাথে আমি রিলেটেড, সো পরবর্তীতে যখন আমি যাব, আই উইল ফিল কনফিডেন্ট while I'm teaching the students or while I'm in the teaching assistantship. সো এখানেও আরেকটা পয়েন্ট বোঝানো যে কেন আমি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের জন্য যোগ্য। তো সেটার একটা আহ, প্রমাণ দেয়া বা সেটার একটা এক্সপ্লেনেশন দেওয়ার জন্য ওই প্যারাগ্রাফটা এখানে। এই পরের প্যারাগ্রাফটাতে দো থ্রু দ্য ইডিডি প্রোগ্রাম, তো এখানেও আমি আরেকটু লেখার চেষ্টা করছি যে ইউএসএ তারা কিভাবে রিসার্চ করতেছে, বর্তমানে এগ্রিকালচারাল এক্সটেনশনে তাদের এখানে রিসার্চ গুলা কিভাবে হচ্ছে সেটা জানাও আমার একটা উদ্দেশ্য। এবং কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, মিক্সড বিভিন্ন ধরনের স্টাইল আছে, তো আমি সবগুলো স্টাইলই বা সব ধরনের রিসার্চ স্টাইলই আমি আসলে জানতে চাই। বা তারা যেভাবে প্র্যাকটিস করতেছে, আমাদের দেশে হয়তো ডিফারেন্ট হইতে পারে, সো তাদেরটাও আমি জানতে চাই এবং এটা আমার এক্সপিরিয়েন্সকে বাড়াবে বা আমি অ্যাজ এ সামনে আরো ভালো রিসার্চার হিসেবে কাজ করতে পারবো। সো এগুলা জানার জন্য এই সেকশনটা। তারপরে আমার কিছু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল, কারো যদি এরকম প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যেমন আমাদের আর এ বা এই ধরনের এক্সপিরিয়েন্স গুলা থাকে, সেগুলো আমরা এখানে লিখতে পারি। এই যে আমার এখানে আর এর এক্সপিরিয়েন্সটা আমি এখানে লিখলাম। এবং ওই যে একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে তুমি আমাদের এখানে কি ভ্যালু অ্যাড করবা, বা তোমাকে আমরা যে নিব, তোমাকে নিয়ে আমরা কি পাবো, এই কোশ্চেনটার অ্যান্সার আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। So, অনেকভাবে দেওয়া যায়, আমি যেভাবে দেওয়ার চেষ্টা করছি, যেমন আমাদের জেনারেলি রিসার্চ অ্যাসিস্ট্যান্টের এক্সপিরিয়েন্স থাকে আমরা যদি মাস্টার্সে কাজ করি। So, আমি সেই এক্সপিরিয়েন্সটা তাদের সাথে শেয়ার করতে পারি। তাদের যে আমার সাথে যে আরো গ্রাজুয়েট স্টুডেন্ট থাকবে, আরো পিএইচডি মাস্টার স্টুডেন্ট থাকবে, so, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা আমি তাদের সাথে শেয়ার করতে পারি। So, এভাবে আমরা নিজেদের মধ্যে এক্সপিরিয়েন্স শেয়ার করে আমরা ভালো রিসার্চার হইতে পারি। সো এইভাবে আমি আসলে এক্সপ্লেন করার চেষ্টা করছি এই কোশ্চেনটার অ্যান্সার। তারপরে আমি আমার থিসিস নিয়ে কিছু কথা বললাম এখানে, আমার থিসিসের টাইটেল কি ছিল। এবং থিসিস যদি কারো থাকে, এটা অবশ্যই খুবই ভালো সেটাও মেনশন করা, যে আমি আগে কি নিয়ে কাজ করছি এবং ভবিষ্যতে আমি যে জিনিসটা নিয়ে কাজ করতে চাই সেটার মধ্যে একটা লিঙ্ক তৈরি করা এই মাস্টার্স থিসিস থেকে। এটা এটা একটা খুবই প্লাস পয়েন্ট আমার কাছে মনে হয়। এবং এখানে এই যে আমি থিসিসের টাইটেল দিয়ে, তারপরে পরবর্তীতে যে আমার কিন্তু যখন আমি অ্যাপ্লাই করি, তখনও কিন্তু আমার কাজ ফিক্সড হয়নি যে আমি পিএইচডি তে কি কাজ করব। এটা অনেকের আগেই ফিক্সড হয়ে যায়, অনেকে আগেই প্রফেসরের সাথে কথা বলে নেয়, অনেকে হচ্ছে এখানে এসে তারপরে আলোচনা করে সময় নিয়ে তারপরে ঠিক করে। তো আমার যেহেতু এরকম কিছু ঠিক হয়নি আগে, তো আমি এখানে মাস্টার্স এর থিসিসের টাইটেলটা দিয়ে বলছি যে আমি এই লাইনে আগে কাজ করে আসছি, ভবিষ্যতে এই রিলেটেড কাজ আমি করতে চাই বা করতে আগ্রহী। আমি স্পেসিফিক কোনো কিছু বলি না যে আমি এটা নিয়ে কাজ করব বা এই লাইনে আমি থাকতে চাই, এরকম কিছু না, আমি ওপেন রাখছি। তো যে কোনো বিষয় আসুক রিলেটেড, আই এম ওকে। এবং এই যে আই উইল ডিসকাস দিজ আইডিয়াস উইথ মাই অ্যাডভাইজরি কমিটি অ্যান্ড মেক চেঞ্জেস বেসড অন দেয়ার অ্যাডভাইস। সো আমি একটা ওপেন জায়গায় রেখে দিয়েছি যে অ্যাডভাইজরি কমিটির সাথে আলোচনা করে পরবর্তীতে এটা আমরা ঠিক করব। এরপরে আসতেছে আমার প্রফেসরের কাজ। তো যে প্রফেসরের সাথে আমি কথা বললাম, এরপরে আমি তার কথাগুলো উল্লেখ করতেছি যে ওনার সাথে আমার রিসার্চের ইন্টারেস্ট অনেক মিলে। এবং তার সাথে আমি বেশ কয়েকবার মিটিংও করছি, এর মধ্যে কথা হয়েছে ওনার সাথে আমার। তো উনি আমাকে সাজেস্ট করছেন এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে। এই কারণে ওনাকে অ্যাডভাইজার হিসেবে রাখতে চাচ্ছি এবং তার সাজেশন অনুযায়ী আমি অ্যাপ্লাইটা করতেছি। তো এটা নিয়ে একটা প্যারাগ্রাফ। এই হচ্ছে শেষের দিকে প্রায়, এবং লাস্টে যে প্রোগ্রামে আমি, এটা মোটামুটি একটা কমন লাইন ফাইনালি থেকে এই যে আমার নাম পর্যন্ত। তো এটা মোটামুটি একেবারে কনক্লুশনের একেবারে কমন লাইন। ফাইনালি আমরা বিলিভ করতেছি যে এই প্রোগ্রামটা আমাকে অনেক হেল্প করবে এবং আইল বি রিয়েলি ডিলাইটেড অ্যান্ড প্রিভিলেজড ইফ আই ক্যান জয়েন দিস গ্রাজুয়েট প্রোগ্রাম। এটা হচ্ছে ওভারঅল একটা এসওপি, জেনারেল এসওপির আমি একটা স্ট্রাকচার দেখাইলাম। এখন এর মধ্যে আমার বেশ কয়েকটা সিভি রিভিউ করার সুযোগ হয়েছে এর মধ্যে অনেক স্টুডেন্টের। তো সিভির মধ্যে আমি কয়েকটা কমন যে ভুল থাকে বলি, যে অনেকেই সিভির মধ্যে নিজের সিজিপিএ লেখে,
আমার সিজিপিএ এত ছিল আন্ডার গ্রাজুয়েটে, আমি দেখা গেছে 300 স্টুডেন্টের মধ্যে আমার পজিশন ছিল 17। তো এই জিনিসগুলো আসলে সিভিতে লেখার দরকার নাই, মানে আমার স্টেটমেন্ট অফ পারপাসে লেখার দরকার নেই, এই জিনিসগুলো সিভিতে থাকতে পারে। কিন্তু এখানে সিভি, মানে আমার সিজিপিএ কত, পজিশন কত ছিল, এই জিনিসটা এই এসওপির জন্য এটা ঠিক না আমার মনে হয় লেখা। আবার আইএলটিএস এর স্কোর দিয়ে রাখে, আমি আইএলটিএস 7.5 পাইছি এরকম লিখে রাখে, এটাও লেখার দরকার নাই। তো আমি আইএলটিএস দিয়েছি বা ইংলিশ স্পিকিং টেস্ট দিয়েছি, দ্যাটস ওকে। স্কোর লেখার দরকার নেই, স্কোর যদি জানতে হয় তার জন্য সিভি আছে। তো এখানে জিনিসগুলো এত স্পেসিফিক লেখার দরকার নেই। অনেকে এসএসসি এইচএসসি এর কথা লেখে এসওপিতে, যে এসএসসি এই, এটাও এখানে লেখার আসলে কোনো দরকার নাই। কোনো অ্যাওয়ার্ড পেয়েছি বা অ্যাওয়ার্ডের কথাও লেখে এসওপিতে, আমার মনে হয় এটা লেখা জরুরি না। এটা সিভিতে থাকতে পারে, সিভির জন্য ওকে, কিন্তু এসওপিতে খুবই স্পেসিফিক লিখতে পারি আমরা। আরেকটা জিনিস হচ্ছে এই যে প্রথম প্যারাগ্রাফটা, এই প্রথম প্যারাগ্রাফটা আসলে এক একজন এক এক ভাবে সাজায়। অনেকের আছে তার একাডেমিক লাইফের কোনো স্টোরি দিয়ে শুরু করে। আমি অনেক সময় দেখছি অনেক সিভিতে থাকে যে একাডেমিক, তার যে স্ট্রাগল ছিল বা তার যে জীবনে অনেক স্ট্রাগলের কোনো একটা স্টোরি দিয়ে সে শুরু করে, সেরকম করতে পারে। সো এটা মানে এক এক রকম হয়ে থাকে, মেইন বিষয়গুলো এরকম, কিন্তু স্টার্টিংটা আসলে অনেকের অনেক ধরনের হয়ে থাকে, অনেকে পার্সোনালি অনেকভাবে অনেক স্টোরি দিয়ে করে। সো ইট ডিপেন্ডস আসলে আমি কিভাবে শুরু করতেছি। সো এসওপি লেখার সময়ও সিভির মতোই একই, ড্রাফট একটা লিখে তারপরে আসলে এটাতে কাজ করতে হবে। এবং আমি যেমন আজকে বসলাম সিভি লিখে ফেললাম, মানে এসওপি লিখে ফেললাম, বিষয়টা এরকম না। আজকে হয়তো একটা কিছু আমি দাঁড়া করাইতে পারি, কিন্তু এটাকে যে একটা সেকশনের সাথে আরেকটা সেকশন যে বাইন্ড করা এবং একটা ফ্লো তৈরি করা, এটাতে আসলে একটু সময় লাগে, ইট টেক সাম টাইম। তো এই কারণে অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস আমার মনে হয় সময় দেওয়া উচিত একটা এসওপি তৈরি করতে। So, আমার যখন প্ল্যান যে আমি অ্যাপ্লাই করব নভেম্বর বা ডিসেম্বরে, সো এর 3 থেকে 4 মাস আগের থেকে আসলে একটা স্টেটমেন্ট অফ পারপাস তৈরি করার জন্য চেষ্টা করা উচিত। এবং একবার যখন একটা এসওপি তৈরি হয়ে যায়, তখন কিন্তু এটা আর খুব বেশি চেঞ্জ করা লাগে না। আমার যখন একটা হয়ে গেছে, তখন আমি এটাকেই দেখা গেছে চেঞ্জ করে বিভিন্ন জায়গায় প্লাস মাইনাস করে বিভিন্ন জায়গায় এটা সাবমিট করেছি। সো একটা মেইন তৈরি হয়ে গেলে এটা হেল্পফুল, কিন্তু এটাতে একটু সময় দিতে হবে, 2 থেকে 3 মাস, এবং আপডেট করতে হবে। এবং অনেক সময় ভুল হয়ে যায় কিন্তু, দেখা গেছে এক ইউনিভার্সিটিতে আরেক ইউনিভার্সিটিতে দিয়ে দেয়, অনেকে ভিতরে লেখা খেয়াল করে না। So, খেয়াল করা উচিত আমি কোথায় অ্যাপ্লাই করতেছি, সেই প্রোগ্রামের কথা সেখানে আছে কিনা, এবং এটা আসলে এই ইউনিভার্সিটির জন্য আমি তৈরি করছিলাম কিনা, খেয়াল করা উচিত, এটা দেখা উচিত। এবং অ্যাসিস্ট্যান্টশিপ বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, এটা অনেকাংশে নির্ভর করে এই এসওপিটার উপর। একজন অচেনা মানুষ সে আমার এসওপি দেখে ডিসাইড করবে যে আসলে তাকে নেওয়া যায় কিনা। সো ইম্পর্টেন্ট জিনিস সিভি, এসওপি খুবই ইম্পর্টেন্ট জিনিস। সো এটা নিয়ে সময় দেওয়া উচিত, অনেক বেশি সময় দেওয়া উচিত। কারো কি এসওপি নিয়ে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, একটা কোশ্চেন আছে। আচ্ছা, ও আগের সিভি নিয়ে একটা কোশ্চেন আছে, এমএস অলরেডি করা আছে, কিন্তু আবার যদি এমএস এর জন্য অ্যাপ্লাই করতে চায়। হ্যাঁ, এটা করা যায়, এটাতে কোনো সমস্যা নেই। এমএস একটা করা আছে, এটা কোনো সমস্যা না। এমএস একটা করা থাকলে আরেকটাও করা যায়, এটাকে কোনো সমস্যা হিসাবে ধরা হয় না, এটা খুবই ভালো। আগে তার একটা এক্সপিরিয়েন্স আছে, আবারও করতে যাচ্ছে, সো ইট ইজ ওকে, নো প্রবলেম। এসওপি নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? আমার কাছে একটা ইনবক্সে প্রশ্ন আসছে। এটা হুম। হলো, প্রফেসরদের ইমেল করতে 1 পেজের সিভি দেয়াই ভালো, কারণ প্রফেসরদের এত সময় নেই পড়ার। এটা কতটা সত্যি? আমার কাছে এটা মনে হয় না। কারণ যদি কোনো প্রফেসর সেই স্টুডেন্ট নেয়, মানে তার যদি প্ল্যানিং থাকে যে আমি স্টুডেন্ট নিব, তাহলে সে পড়ে দেখবেই, অবশ্যই পড়ে দেখবে। আমার সুপারভাইজার সাথে আমি যখন কথা বলছি আসার পরে, তো তার কাছে 52টা অ্যাপ্লিকেশন পড়ছে, সে কিন্তু 52টা সিভি পড়ে দেখছে। 52টা সিভি পড়ে তারপরে উনি হচ্ছে সেখান থেকে সর্টিং করছে যে আমার সাথে আমার কাদেরকে তার ভালো মনে হয়েছে, সেখান থেকে সে 12টা আলাদা করছে। এই 12 জনের সাথে সে জুম মিটিং করছে।
সো এই যে বাকি যে যাদেরকে উনি বাদ দিছে, সো তাদেরকে কিন্তু তাদের সিভিও কিন্তু তাকে গো থ্রু করতে হয়েছে, নাহলে বাদ দিব কিসের বেসিসে? সো যেই প্রফেসর আগ্রহী যে আমি স্টুডেন্ট নিব, সে অবশ্যই সিভি পড়ে দেখবে। সিভি না পড়ে কিন্তু ডাকবে না জুমে। সো আমার মনে হয় সিভিতে যত বড়ই করি সমস্যা নেই, দেখবে তারা, যদি তার নেওয়ার ইচ্ছা থাকে। আর ইচ্ছা না থাকলে ওইটা ওইটা এক পেজও খুলে দেখবে না আসলে। ওকে, আমিও এই গ্রেড, কারণ হচ্ছে আমার সিভি একটু লম্বা ছিল, প্রায় 5 পেজেস। তো অলওয়েজ আমি সবসময় একটাই সিভি ব্যবহার করেছি হ্যাঁ। হুম। এবং বিভিন্ন দেশে ইমেল করেছি। সো সিভি যেহেতু এটা রিজিউমে না, আগেই ও বলেছে, হ্যাঁ। সুতরাং এটা লম্বা হলে অসুবিধা নেই। তবে আননেসেসারি থিংস অ্যাভয়েড করেও Correct. যদি লম্বা হয়, ফর এক্সাম্পল আপনার যদি পাবলিকেশন থাকে 10টা, ডেফিনেটলি প্রফেসর আপনার পাবলিকেশন আছে কিনা এটা অবশ্যই সিভিতে খুঁজবে, অবশ্যই। সেটা যত বড় হ্যাঁ। লম্বা সিভি হোক। তো এখানে কিছু কমানো যাবে না। হ্যাঁ, যদি থাকে আপনার 10টা পাবলিকেশন হলে কিন্তু আপনার 2 পেজ এখানেই লেগে যাবে, কাজে আপনার সিভি লম্বা হবে। কিন্তু ওই যে যে বিষয়গুলো বললো এসওপি তে লেখার দরকার নাই, আপনার পজিশন কত, এরকম সিভিতে লেখার দরকার নাই যে আপনি একটা আপনার থিসিসের এক্সপ্লানেশন, অর্থাৎ আপনার থিসিসের ফাইন্ডিংস কি, আপনি কেন ওই থিসিস করছেন, এগুলো লিখে লম্বা করার দরকার নেই। তো যেটা নেসেসারি, এই কম্পোনেন্ট গুলো অলরেডি দেখিয়েছে, সেগুলো যদি আপনার বেশি হয় কোনো তাহলে সমস্যা সিভি নেই। লম্বা হুম। ম্যাটার। হুম। জাস্ট আমি একটু কয়েকটা সিভির এক্সাম্পল দেখাতে চাই হ্যাঁ, অল্প দেখুন। সময়। হ্যাঁ, আমি পরে ভাবলাম আবার ভাই, মানে ওরা তো এখানে থাকতে পারে, তো একজন দেখানো ঠিক হবে কিনা এই জন্য। জাস্ট স্ক্রিন শেয়ার কি হয়েছে না? না, হয়নি। ওকে, এটা একজনের সিভি। সিভিটা হতে হবে ইউনিফর্ম, কারণ ফরম্যাটটা ইম্পর্ট্যান্ট। এখানে মনে হচ্ছে অনেক বেশি লম্বা জায়গা ফাঁকা পড়ছে, এই হুম। ফাঁকা দিয়ে সিভি বড় করলে হবে না। তারপর রিসার্চ ইন্টারেস্ট, পাবলিক হেলথ, এনিম্যাল নিউট্রিশন, দুইটা পুরা দুই মেরুর। আমাদের ইউনিভার্সিটিতে তো দুইটা দুইটা ফ্যাকাল্টি, ওকে। তো আপনার দুইটা ইন্টারেস্ট, একই প্রফেসর এই দুইটা নিয়ে কাজ করেন না। তো আপনি যেই প্রফেসরকে সিভি পাঠাবেন, তিনি যদি এন্টোমোলজির প্রফেসর হয়, আপনার ইন্টারেস্ট এনিম্যাল নিউট্রিশনে, আপনার ইন্টারেস্ট পাবলিক হেলথে, উনি কাজ করে এন্টম নিয়ে। তো আপনার এই সিভি উনি আপনাকে ডাকবে না। আপনি আপনার যে তার কাছে ইন্টারেস্টেড আপনি ইমেইলের মধ্যে লিখবেন, কিন্তু আপনার সিভিতে সেটা রিফ্লেক্ট করবে না। অর্থাৎ আমাদের কয়েকটা ডকুমেন্ট আছে, সিভি, এসওপি এবং রিকমেন্ডেশন লেটার, আবার আর ইমেইলের বডি যেটাকে কভার লেটার বলে। তো আপনার সবগুলোতে একই ধরনের ইনফরমেশন দিতে হবে। তারপর এই যে এই 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 সবগুলো লাইন একসাথে একই জায়গা থেকে শুরু হয়েছে, কিন্তু এটা আবার ডান দিকে সরে গেছে। এটার মানে হচ্ছে আপনি যতই ট্রেনিং করেন সিভিতে লেখা থাকুক, আপনি আপনি মানে কি বলবো, ওয়ার্ড ফাইল বা কিভাবে ম্যানেজ করতে হয় বা কিভাবে এটা সোজা করতে হয়, আমি যদি বলি আপনি জানেন না, এটাও তো হতে পারে যে আপনি এটা সোজা করতে পারেননি এই জন্য এভাবে রাখছেন, তাহলে আপনার স্কিল না। আর ইচ্ছা করে যদি ছড়ায় রাখেন তাহলে আপনি বিষয়টাতে মনোযোগী না। আর দুইটা দুই ফন্টের, এটার সাইজ যেরকম এটার সাইজ তার চেয়ে বড়, মানে এগুলো ডিসক্রিপেন্সি আছে এখানে অনেক, আবার 2-3 লাইন গ্যাপ দেওয়া। তো এগুলো করা যাবে না। সফট স্কিল, অর্গানাইজিং, অর্গানাইজিং কি সফট স্কিল? আমার মনে হয় না। এনিওয়ে, এরকম কিছু থাকতে পারে। তারপর কম্পিউটার স্কিলের চেয়ে আপনি যদি সুন্দর করে লেখেন, এগুলো আপনার সফটওয়্যার স্কিল, হ্যাঁ। কারণ কম্পিউটারে আপনি ব্রাউজিংও করতে পারেন। কম্পিউটারের স্কিল বলে কিছু নাই, কম্পিউটারে আপনি সবই করতে পারেন। আপনি এখানে কিসে স্কিল? আপনি এখানে সফটওয়্যারে স্কিল। ওকে। ল্যাঙ্গুয়েজ বাংলা যে, আপনার এখানে আইএলটিএস না থাকলে আপনি এটা করতে পারেন। কিন্তু প্রফিসিয়েন্ট ইউজার আসলে এনিওয়ে দিতে পারেন কিন্তু ইনিশিয়ালি, তবে আলটিমেটলি আপনাকে এটা আইএলটিএস এ মানে ট্রান্সফার করে দিতে হবে। তারপর সার্টিফিকেশন, হ্যাঁ আইএলটিএস আছে তো আপনার, আইএলটিএস থাকলে আইএলটিএস এর এই স্কোরই আপনাকে বলতেছে যে আপনি প্রফেশন। কতটা প্রফিসিয়েন্ট, তখন এটা আর থাকবে না, আপনি ল্যাঙ্গুয়েজ পুরোটাই বাদ দিয়ে দিতে পারেন। আর এক্সটেনশন ফিল্ড ট্রিপ, এটা কোনো সার্টিফিকেশন না, এটা আপনার জাস্ট একটা ট্রেনিং এ পার্টিসিপেশন বলতে পারেন। অথবা এটা আপনার সার্টিফিকেশন বলতে আপনি যেখানে যাবেন সেখানে যেগুলো কাজ হয় এগুলোর যদি কোনো আহ, অভিজ্ঞতা থাকে সেটার সার্টিফিকেশন। যেমন আপনি আপনি যদি মাইক্রোবায়োলজির হন, মাইক্রোবায়োলজি সোসাইটি আছে ওয়ার্ল্ডে অনেকগুলো, যে কোনো সোসাইটির যদি মেম্বার, ও সিভিতে দেখিয়েছে মেম্বারশিপ,
এই ধরনের ওই জিনিসগুলো সার্টিফিকেশন হতে পারে, অথবা কোনো ট্রেনিং। যেমন আর আর বলেছেন, আর যদি আপনি কোনো কোর্স করে থাকেন এবং সেটার সার্টিফিকেট থাকে, সেটা হতে পারে। তবে আপনার সার্টিফিকেশন টার্মটা চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে, কারণ সার্টিফিকেশন বলতে বোঝা যায় আমাদের মেইন ডিগ্রি ছাড়া কিছু ছোটখাটো ট্রেনিং এর মতো ডিগ্রি থাকে। ফর এক্সাম্পল 1 মাসের একটা ডিপ্লোমা হতে পারে, এগুলাকে সার্টিফিকেশন বলে ইউজুয়ালি। তবে স্টিল নাও, ওকে, আপনি চাইলে রাখতে পারেন, অথবা অন্য কোনো ইভেন্টের অন্য কোনো টাইটেলের মধ্যে এগুলো ঢুকিয়ে দিতে পারেন। একাডেমিক এক্সপ্লোরেশন প্রথম ওয়ার্ড যদি আপনি ছোট হাতে শুরু করেন তাহলে হবে না। তো আমি বিস্তারিত যাচ্ছি না। আপনি কোথায় কোথায় গেছেন এগুলো টোটালি আননেসেসারি। বরং আপনি কোনো কনফারেন্সে গিয়ে থাকলে সেটা তো জায়গার নাম কনফারেন্সের আন্ডারে চলে আসবে। সো এগুলো কোথায় গেছেন দরকার নাই। কিছু জিনিস মনে হচ্ছে ইম্পর্টেন্ট, আমি দেখাচ্ছি না, যেমন আপনি যে এই ধরনের একটা বায়োসিকিউরিটি লেভেল 3। ওকে, আপনি জাস্ট এটা যার কাছে লিখবেন তিনি যদি এই রিলেটেড কাজ করে থাকে তাহলে এটা হেল্পফুল। আর আপনি যদি ল্যাব বেসিসে কাজ করতে অ্যাপ্লাই করেন, কিন্তু এটা হচ্ছে ফিল্ড বেসিসের কাজ, সো এটা আপনাকে হেল্প করবে না। তবে স্টিল নাও আপনি রিসার্চে ইনভলভ, সেই কারণে এটা আপনাকে হেল্প করতে পারে, সো এটা রাখবেন। জাস্ট এটা হেডিংটা চেঞ্জ করতে হবে, আপনি অনেকগুলো সিভি দেখলে এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। কমিউনিটি, ওকে, এটা এটা ওকে, এটা থাকবে। এখান থেকে বোঝা যাচ্ছে আপনি ভেটেনারি এনিওয়ে। তারপর এটা এটা এরকম ছিল না, জাস্ট আমি কিছু অংশ ডিলিট করার কারণে দেখেন রেফারেন্সের পরে একটা স্পেস, এটা রাখবেন না, সুতরাং আপনার সিভি ছোট হয়ে আসবে। আর রেফারেন্স অথবা কোনো হেডিং এরকম এক লাইন এখানে রেখে পরের পেজে চলে যাবে বাকিটা, এরকম করবেন না, পুরোটাই দরকার হলে ইন্টার দিয়ে পরের পেজে নিয়ে যাবেন। এখানে আরেকটা ভালো সিভি মনে হচ্ছে, লেখাটা সুন্দর। দেখুন, আপনি ক্যারিয়ার অবজেক্টিভ লিখেছেন। আপনার যদি এটা থাকে, আপনি যখন ডিফারেন্ট প্রফেসরকে লিখবেন, আপনার এই অবজেক্টিভটা চেঞ্জ করতে হবে কষ্ট করে। এই জন্য অনেকে সময় বাঁচানোর জন্য এই পয়েন্ট পুরোটাই বাদ দেয়। তবে থাকলে অবশ্যই ভালোই, খারাপ না। এখন এটা চেঞ্জ না করলে কিন্তু আপনার ওই যে আগেরটার মতো হয়ে যাবে, আপনার ইন্টারেস্ট একটা এখানে, আপনার টার্গেট আরেকটা লেখা থাকবে। এখানে দেখুন, আগের যে প্রশ্নটা, যে সিভি বড় বড় হলে কি অসুবিধা, আপনি সিভি বড় করতে পারেন, সেটা ওয়েল ভিউড হতে হবে। ফর এক্সাম্পল, এই সিভিটা যদি আপনি খোলেন, এইখানে একাডেমিক কোয়ালিফিকেশন যে আপনার 3টা লিখেছেন, এটা বুঝতে কষ্ট হচ্ছে। একটা করে ইন্টার দিয়ে দেন। এখন আপনার বড় সিভি হলেও জাস্ট উনি হেডিং বোল্ড করাই আছে, চমৎকার ভাবে দেখে যেতে পারবে যে আপনার কি কি ডিগ্রি আছে। আবার এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আপনার যে আলাদা, এটাকে একাডেমিক কোয়ালিফিকেশনের আন্ডারেই মনে হচ্ছে, এখানে একটা ইন্টার দিয়ে দেন। জাস্ট এইভাবে ভালো সিভিও অনেক সময় খারাপ হয়ে যায়। তারপরে এই যে এটা ডান দিকে সরে গেছে, এটা ঠিক করতে হবে। এইখানে পার্সোনাল ইনফরমেশন সবগুলো বড় হেডিং দেখেন এক লাইনে, এটা ডান দিকে সরে যাওয়াতে মনে হচ্ছে এটা ল্যাঙ্গুয়েজের অংশ, তখন প্রফেসরের এটা চোখে পড়বে না। এটা একটা সিভি, ওকে, এটা ওয়েল গুড। বাট আপনার যখন এই ফরম্যাটে যাবেন, এই অংশটা আপনার এর আন্ডারে যেগুলো আছে এগুলো কি, আপনি যদি এটা একটু বোল্ড করে দেন, এটা যে এমএস ডিগ্রি, এটা তার ইজিলি চোখে পড়বে, যে বাকি জিনিসগুলো স্কিপ করে গেলেও হবে। আর এই জায়গাটা দেখেন, মনে হচ্ছে সব এমন ভাবে একসাথে লেগে গেছে, এখানে যদিও ভালো লাগছে। তো এইভাবে এগুলো একটু সৌন্দর্য বর্ধন। আমি ইন ডিটেলসে গেলাম না, কারণ এই সিভি গুলো আমাদের রিকোয়েস্ট আসছিল রিভিউ করার, যার কাছে পাঠানো হয়েছে তিনি রিভিউ করে দেবে ডিটেলস। আমি জাস্ট বলছিলাম সবকিছু ঠিক থাকা সত্ত্বেও একটা সিভি কিভাবে খারাপ হতে পারে সেটাই দেখানো। আর সিভির সিভির আপনাদের সিভি ছাড়া এসওপি নিয়ে, এসওপির এই একটা গাইডলাইন, এসওপি সাবাস ফাঁকিবাজ, এটা লিখে আমি এই লিঙ্কটা দিয়েছি। কিন্তু যারা এসওপি রিভিউ করার জন্য পাঠিয়েছেন, আমার মনে হয় তারা এটা ফলো করেনি। এনিওয়ে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আমি এসওপি যে এই 3টা যেরকম সিভি দেখালাম, এরকম অনেকগুলো এসওপির প্রত্যেকটা লাইন ধরে ধরে এখানে বলা আছে প্রথম ভিডিওটাতে, যে আপনি কেন এই লাইন রাখবেন এবং কেন এই লাইন বাদ দিবেন। আর এসওপির শুরুটা কি হবে, 2 পেজের একটা এসওপি কিন্তু লম্বাই বলতে গেলে, কারণ আপনি যদি কারো এসওপি আপনাকে দিয়ে আপনি যদি পড়তে চান, ওটা বুঝে পড়তে হলে আপনাকে হয়তো 20 মিনিটস তো দিতেই হবে। তো অ্যাডমিশন কমিটির লোকজন এটা 20 মিনিট ধরে পড়বে, এটা আপনাকে এনশিওর করতে হবে। কিভাবে এনশিওর করবেন, আপনি প্রথম প্যারাতে কি লিখেছেন
সেটা পড়ে তারা বুঝবে আপনার লেখা কেমন, আপনি কতটা ভালো লেখেন, অথবা আপনি কতটা পটেনশিয়াল। এবং আপনি প্রথম প্যারাতে যদি না রাখেন যে আপনি কেন এখানে এসওপি লিখছেন, তাহলে মনে হবে যে আপনি আপনি সবার শেষে যদি লেখেন যে আপনি পিএইচডি করতে চান, তাহলে বিষয়টা কেমন হবে, তাই না? তো অবজেক্টিভটা, এনিওয়ে, এগুলো এখানে পাবেন। হ্যাঁ, এই সিভিরও আপনি যদি আরেকটু ভালো করতে চান, সিভি সাবাস ফাঁকিবাজ যদি লেখেন, তাহলে ওদের সিভি লেখার উপরেও একটা এরকম এক্সাম্পল ধরে ধরে ভিডিও আছে, অথবা আরো অনেক কিছু আছে। এটা এই সাইটটা সাবাস ফাঁকিবাজ, এই চ্যানেলটা বেশ ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, ভেরি গুড। তো এটা আমি শেষ করছি। বাই দিস টাইম আপনাদের এসওপি নিয়ে আর দুই তিনটা কথা বলবো। একটা হচ্ছে, আপনারা স্ট্রাকচারটা খেয়াল করেছেন কিনা সাইফুরের। আপনি কিন্তু যে কোনো কিছু দিয়ে শুরু করতে পারেন, ও সিরিয়ালেই আছে, এক একটা প্যারা এক একটা জিনিস ডিনোট করছে। সো আপনার থিসিস সম্পর্কে একটা জায়গায় লিখেছে, একটা জায়গায় আন্ডারগ্রেড সম্পর্কে, আরেকটা জায়গায় ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে তাদের উদ্দেশ্যের সাথে আপনার গোল কিভাবে মিলে, এগুলো লেখা। এখানে দুইটা দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি শুরু করবেন আপনার সেই ছোটবেলা থেকে, অনেকে করে, তার মানে আপনার সিকুয়েন্সিয়ালি যেতে হবে ছোটবেলা থেকে। পরে আপনি অ্যাডমিশন নিলেন এই কারণে এগ্রিকালচারে, আপনার ফাদার মাদার অথবা আপনার গ্রাম এগ্রিকালচারে ছিল, তো তখন থেকে ফ্যাসিনেশন, একটা সিকোয়েন্স। তারপর আপনি মাস্টার্সে গিয়ে স্পেসিফিক্যালি এগ্রিকালচারের গুরুত্ব বুঝে শুরু করলেন। আবার উল্টাটা করা যায়, যেমন আপনি এই মুহূর্তে কি করছেন, যদি জবে থাকেন আপনি জবে এগ্রিকালচার নিয়ে কি করছেন, এর আগে আপনি মাস্টার্সের থিসিসেও ঠিক একই ধরনের কাজ করছেন, আন্ডার গ্রেডেও আপনি একই কাজ করেছেন। তো এই সিকোয়েন্সটা ইউজুয়ালি আমরা সিভিতে কি করছি, মাস্টার্স থেকে শুরু করছি, অর্থাৎ হায়ার থেকে শুরু করছি। তো আপনার এসওপিটাও হায়ার আর কি, মানে উপর থেকে শুরু করা উচিত, আস্তে আস্তে পিছন দিকে যাবেন। কারণ হলো, আপনি এই মুহূর্তে কি করছেন, আমাদের সিদ্ধান্ত বদলাতে পারে। ছোটবেলার সিদ্ধান্ত সবসময় এখন পর্যন্ত নাও থাকতে পারে, স্পেশালি যারা ফিল্ড সুইচ করতে চাচ্ছেন, তারা কারেন্টটা আগে লিখবেন। কারণ কারেন্টটাই সবচেয়ে ভালো সম্ভাবনা যে আপনার এখন যেটা করতে চাচ্ছেন সেটার সাথে ম্যাচ করবে। এছাড়াও আপনার আগের জীবন খারাপ থাকতে পারে। খারাপ বলতে আপনার হয়তো প্রফেশনালি বা একাডেমিক্যালি ভালো নাও থাকতে পারেন, রিসেন্টলি আপনি ইনক্রিজ করছেন। এটাও ফোকাস করার জন্য ভালো জিনিসগুলো আগে লিখবেন, যাতে তারা আপনার প্রতি ইন্টারেস্ট হয় এবং পুরো এসওপিটা লেখে। আর এসওপি কতদিন ধরে লিখবো, এসওপি একটা কন্টিনিউয়াস প্রসেস, লাইক সিভি। আপনি 2-3 মাসে অনেক সময় হয়তো বা কমপ্লিট করতে পারবেন না। আমি চাইবো আপনারা এখন থেকে এসওপি লেখা শুরু করেন, যে যখনই অ্যাপ্লাই করেন। আর লেন্থ কত হবে, 2 পেজের লেন্থ হলেও আপনি যদি এসওপি লিখে সাইফুরের মতো এক্সপার্টকে পাঠান, আপনার এসওপি 2 পেজ কেটে 1 পেজে বানায় ফেলবে। সুতরাং আপনাকে আবার লিখতে হবে। তা আমি বলবো, সবসময় রিকোয়ারমেন্ট যদি 1500 ওয়ার্ডের হয়, আপনি চেষ্টা করবেন 3000 ওয়ার্ডের লিখতে। কারণ আপনি শুরুতে বুঝতে পারছেন না যে কোন জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আপনি যদি সবকিছুই লেখেন, সাইফুর দেখে দেখে যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো বাদ দেবে, তখন আপনার শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিসগুলোই থাকবে, এবং এটা 1500-2000-এর মধ্যে ওয়েল ফিট হয়ে যাবে। অনেক সময় সেন্টেন্সের স্ট্রাকচার গুলো ঠিক করতে হয়, বিভিন্ন কারণে আপনার এই সাইজের সাইজ থাকবে না। তো আপনি যদি অ্যাপ্লিকেশনের আগে এটা কমপ্লিট করে রিভিউ করাতে চান, সেক্ষেত্রে আপনার আবার নতুন করে লেখা লাগবে এবং কমপ্লিট করতে পারবেন না। আর এসওপির গুরুত্ব আমরা জানি, ভালো না হলে তো অ্যাডমিশন পাবেন না। তবে এসওপি অনেক সময় দুর্বল হলেও হয়, সেটা হ্যাঁ, যদি আপনার প্রফেসর আগেই ম্যানেজ হয়ে যায়। আপনারা অনেকের এসওপি দেখবেন, আপনি নিজেই বলবেন যে নো, ইটস নট গুড, এর চেয়ে আমারটা ভালো। তো আপনার যদি প্রফেসর ম্যানেজ করা থাকে, ওই এসওপি অ্যাডমিশন কমিটি খুলে দেখবে না। কারণ প্রফেসর তাদের আগেই বলে রাখবে যে স্টুডেন্টকে আমি সুপারভাইজ করবো, সো টেক কেয়ার অফ দিস। সুতরাং আপনি যদি সেন্ট্রাল অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে সেটা আপনার কাজ অনেক বেশি। তো আপনি কোথায় সময় দিবেন, সেন্ট্রাল অ্যাপ্লিকেশনের জন্য এগুলো খুবই স্ট্রং করবেন, নাকি 2-4 জন প্রফেসরকে ইমেইল করে বলবেন যে না, আমি ইমেইল করে প্রফেসর ম্যানেজ করতে পারছি না, আমি সেন্ট্রালে অ্যাপ্লাই করবো? নো, ডেফিনেটলি দুইটার জন্যই যেতে হবে। আর যাদের মাস্টার্স এর থিসিস নাই, বা মাস্টার্স যারা করিনি, আমরা বলছি মাস্টার্স ছাড়া পিএইচডি ডিরেক্টলি করা যায় ইউএসএ তে, তো আপনি তো থিসিসের অংশটা এসওপি তে লিখতে পারবেন না। ওকে, এটা নিয়ে বোঝা হওয়ার কিছু নেই, আপনার যা আছে। এই জন্যই আন্ডার গ্রাজুয়েটের যদি সম্ভব হয় কিছু রিসার্চে সুযোগ থাকলে, পাবলিকেশন নাও হলে, আর যদি তা ওই ওই গবেষণাগুলো আপনি যার সাথে ইনভলভ সেটা সম্পর্কে লিখবেন যে আমি এটা নিয়ে কাজ করেছি। আর এসওপি অবশ্যই চেষ্টা করবেন আপনার হচ্ছে, কি বলে এটাকে, অ্যাক্টিভ সেন্টেন্সে লেখা। কারণ যদি বলেন যে আমি ডিএনএ এক্সট্রাকশন করতে পারি, অর্থাৎ আই 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 এক্সট্রাক্টেড মেনি ডিএনএ অফ দ্য স্যাম্পলস, সো এটা হচ্ছে আপনি করেছেন, বোঝা গেল। আর যদি বলেন যে মেনি ডিএনএ এক্সট্রাকশন ওয়াজ কন্ডাক্টেড বাই মি, তার মানে বোঝা যাচ্ছে না আপনি ছাড়াও আরো কেউ করেও থাকতে পারে।
সেন্টেন্স গুলো ইম্পর্টেন্ট। আর ডিরেক্টলি যদি একদম ফ্রেশ হিসেবে আপনি আসতেই চান, তখন আমি বলবো আপনি ফোকাস করেন প্রফেসর ম্যানেজ করতে। কারণ হচ্ছে আপনার পক্ষে একাডেমিকের পাশাপাশি অনার্স ফাইনাল পরীক্ষার সময় অ্যাপ্লাই করতে হবে, একই সাথে এতগুলো ডকুমেন্ট মানে প্রিপেয়ার করতে তো হবেই, করতে পারবেন, কিন্তু সবগুলোই খুবই চমৎকার হয়তো বা হবে না, এত সময় হয়তো বা নাও দিতে পারেন। তো তার চেয়ে সহজ অনেক প্রফেসরকে রিচ করতে পারলে কেউ আপনাকে আপনার পটেনশিয়ালিটি মানে আপনার ইচ্ছাটা জাস্ট যদি কাউকে বোঝাতে পারেন, দে উইল রিক্রুট ইউ। দ্যাটস অল আই থিঙ্ক। আর যদি কারো প্রশ্ন না থাকে, ও প্রশ্ন একটা আসছে, এমএস অলরেডি করা আছে, এটা করছো তুমি? এটা কিন্তু করছি। হয়ে গেছে, সরি। করতে নেক্সট পারি। প্রশ্ন হচ্ছে এসিপিতে আন্ডার গ্রাজুয়েটের কোর্স আর প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট গুলো ফোকাস করা যাবে কিনা? আমার মনে হয় এটা দরকার নাই। খুব রেলিভেন্ট দুই একটা, যেমন আমি এক্সটেনশনে, আমি শুধুমাত্র ওই এক্সটেনশনের পার্টটুকু লিখছি। যেমন আমি তো হর্টিকালচারে কোর্স করছি, এন্টোমোলজি কোর্স করছি, এগুলো কিন্তু আমি আনি নাই। So, একেবারে স্পেসিফিক দুই একটা বলা যায় যে আমি এই রিলেটেড কোর্স করা আছে। যেমন আমরা দেখি, যেমন এগ্রিকালচারে কেউ যদি হয় বা ডিভিএম এ কেউ যদি হয়, আমাদের কিন্তু অনেক ডিপার্টমেন্ট আমরা পড়ি। তো সব তো, আমার তো ইন্টারেস্ট সব জায়গায় না, তাই না? আমি একটা পার্টিকুলার ডিপার্টমেন্টে বা একটা পার্টিকুলার কাজের প্রতি আমি আগ্রহ এই একটা ডিপার্টমেন্টের প্রতি, সেই ডিপার্টমেন্টের দু একটা কোর্স লেখা যায়। কিন্তু একেবারে এগ্রিকালচারের সব যদি আমি এখন লিখতে যাই, তো এসবিতে ধরবে না। সো রিলিভেন্ট দু একটা লেখা যায়, কিন্তু সব না। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যাদের থিসিস নেই, যাদের লেখার কিছু নাই, এসব একটু বড় করতে হবে। তো সেক্ষেত্রে লিখবেন ওই তো, ওই প্রোগ্রামে যেগুলো আপনার সাথে যায়। যেমন অ্যানিমেল নিউট্রিশনে কেউ লিখতে চাইলে আপনি বলবেন নিউট্রিশনের আমি ওই কোর্স করেছি, কিভাবে ক্রুড প্রোটিন সেপারেট করতে হয় এটা আমি জানি। তারপর ফিড ফর্মুলেশন করে কি ধরনের ডায়েট, কি ধরনের এক্সপেকটেশনের জন্য আমাদের দিতে হবে, এই জিনিসগুলো আমরা ওই কোর্সের আন্ডারে শিখেছি। ওই এরকম ধরেন যে এটা লিখলেন, দেখা গেল যে এক প্যারার মতো কিন্তু হয়ে গেছে আমি যা বলছি। আর দ্বিতীয়ত আমি অন্যান্য যে কোর্সগুলো করেছি তার মধ্যে এনিমেল নিউট্রিশনের কোর্সগুলোতে আমি ভালো ভালো করেছি, অর্থাৎ আপনার জিপিএ ওই ডিপার্টমেন্টের কোর্সগুলোতে ভালো। তার মানে কি আপনার নলেজটা এই সাবজেক্টেই ভালো ক্যাচ করতেছে, সো আপনি এটাতে ভালো করবেন। এই বিষয়গুলো জাস্ট একটু লিখবেন, কিন্তু এটা লিখলেন কিন্তু আপনার ট্রান্সক্রিপ্টে যদি দেখা যায় না, হলো ভাই, আটকে গেছে মনে হচ্ছে সিএম। সাবজেক্ট এখনো চুজ করতে পারেননি যে আপনি কোথায় অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আমি বলবো যে দুইটা তিনটা ফোকাস আমরা করব। এই দুই তিনটা ডিপার্টমেন্ট যেগুলোতে আপনি ভালো ভালো বুঝেন বা রেজাল্ট ভালো, যেগুলো ইন্টারেস্ট পান, যেটাতে আপনি খারাপ পড়তে পড়তে যাবেন না, কারণ এখানে এসে ওই রিলেটেড আরো অনেক পড়াশোনা করতে হবে। তো এটা আপনার এসএপি তে লিখতেও যেহেতু হেল্প করবে, সিজিপিএ ভালো, আপনার ওইটাতে নলেজ ভালো, এটা সেটারও একটা প্রমাণ থাকবে, এবং আপনিও এখানে এসে ওই ফিল্ডে খুব ভালো করবেন। আর প্রশ্ন নেই সাইফুর। হ্যাঁ, তাহলে আমরা থ্যাংক ইউ। রিকমেন্ডেশন লেটারটার একটা ইয়ে দেখা দিই। ও, আরেকটা জিনিস আসছে প্রশ্ন ফেসবুকে, সেটা হচ্ছে দেখি। রিলিভেন্ট জব এক্সপিরিয়েন্স কি এসএপি তে দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, এটা তো দেখানো যায় অবশ্যই, এটা তো ইম্পর্টেন্ট। রেলিভেন্ট যদি হয়, যেমন আমি আর এর কাজ করছি, আমি এটা অবশ্যই এখানে লিখবো যে আর এর, এবং ওইটা দিয়ে আমাকে প্রমাণ করতে হবে যে সামনে আমি কিভাবে যেতে যাচ্ছি, যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে, সেটাকে লিঙ্ক করে আমি সামনে কাজ করতে যাচ্ছি, সেটা তো অবশ্যই দিতে হবে। কিন্তু এমন না যে আর আমি, যদি আমরা, হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, হ্যাঁ, শেষ করো। না, মানে রেলিভেন্ট হইতে হবে, কিন্তু এমন যদি আমি ব্যাংকে জব করছি সেটা লেখা যাবে না। মানে অবশ্যই রেলিভেন্ট হইতে হবে, সেটাই দিতে হবে। হ্যাঁ, তবে একটু যদি এদিক সেদিক হয়, যেমন আমার একেবারে রিলিভেন্ট নাই কিন্তু আমি খুবই ইন্টারেস্টেড, সেক্ষেত্রে সেক্ষেত্রে ওই রিলেভেন্ট হ্যাঁ, কিছুটা গুলো লেখা নিয়ে, যায়। প্লাস প্লাস হচ্ছে আমরা রিসার্চে না হোক কিন্তু আপনি ফিল্ডে জব করছেন বা যারা গভর্নমেন্ট জবে আছেন, এক্সটেনশন রিলেটেড যে কাজগুলো আছে এগুলোও যদি করেন, আপনি ক্রোপস এর সাথে কতটা একসাথে আছেন, অথবা লাইভ স্টকের যারা কাজ করছেন তারা ফিল্ডে কাজ করতেছেন, কোনো ডিজিজ নিয়ে অ্যাপ্লাই করতে চাইলে ওই ডিজিজ সম্পর্কে ফিল্ডে অনেক আউটব্রেক হচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে, সেটা আপনাকে অ্যাট্রাক্ট করছে যে না, ডিজিজ ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, তাই আমি ডিজিজে ফোকাস করতে চাই। তারপরে আপনি আসবেন যে এই ডিজিজ নিয়ে সেই প্রফেসর কাজ করে, সো অ্যামাং দ্য ডিজিজ, এই ডিজিজের খুবই ইম্পর্টেন্স। তোমার ওয়েবসাইট দেখে আমার খুবই ভালো লাগলো। এগুলো যদিও ইমেলের বিষয়, এনিওয়ে আপনি এভাবে জাস্ট একটা রিলেশন কোথাও থেকে আনতে হবে। স্টোরি তৈরি করতে হবে আর কি, বিষয়টা হুম, এটাই। স্টোরি আমার যে কোনো কিছু দিয়ে আমি তৈরি করতে পারি, রেলিভেন্ট থাকলে সমস্যা নেই।
এটা এত আর রিভিউ কষ্ট। পাঠানোটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো যে মিনিমাম 5 জনকে দিয়ে রিভিউ করাবেন। তবে এমন না আপনি একই সাথে আমাকে সাইফুরকে আপনার এসওপি পাঠালেন না, আপনি যখন 5 জনকে পাঠাবেন একজনের আগে কারেকশন করে দেবে। অর্থাৎ আপনার এসওপি ওইগুলো কারেকশন যদি আপনি করেন, তখন আপনার এটা একটু ইমপ্রুভ হবে। তখন আরেকজন দেখলে তার ইফোর্ট কম দিতে হবে, আপনারও কারেকশন নিতে হবে। 5 জন দেখা গেলো একসাথে পাঠালে আপনি একই জিনিস সবাই ভুল ধরবে, আর কারেকশনটা ভালো হবে না, ইমপ্রুভমেন্ট আপনি নিজেও বুঝতে পারবেন না। সব সময় নিয়ে 1 মাস আগে কমপ্লিট করে কাউকে 7 দিন আগে পাঠাবেন, সে 7 দিন নেবে, তারপর আরেকজনকে পাঠাবেন। এভাবে আসলে খুবই গুরুত্বপূর্ণ অনেক আগে থেকে সবকিছু শুরু করা। আরেকটা জিনিস আমি বলে নেই, মনে পড়লো, আমরা সবাই ফল টার্গেট করি যে আমরা ফলে অ্যাপ্লাই করব, ফলের ডেডলাইন ডিসেম্বর মাস, আমরা নভেম্বর মাসে সবাই আইএলটিএস পরীক্ষা দেই, অথবা অক্টোবর মাসে। কিন্তু না, এই কাজগুলো দেখেছেন এগুলোও করতে হয়। শুধু তাই না, আমি বলবো আপনার ফল টার্গেট করলে ফল মিস হয়ে গেলে আমরা যে 20% ইউনিভার্সিটি ডেডলাইন ফাঁকা থাকে স্প্রিং এর জন্য, সেগুলোতে মুভ করি। সেক্ষেত্রে অনেক আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। তো আমি বলবো ফলের আগে সামার সেমিস্টারে যেগুলোতে অ্যাপ্লাই করা যায় আপনারা সেটাতে ফোকাস করেন। যদি সামার মিস হয়ে যায় জুন মাস, আপনি তখন অলরেডি এক্সপার্ট হয়ে যাবেন কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তখন আপনি মুভ করবেন ফলে। তো সবাই আজকে থেকে আমরা সামার টার্গেট করবো, মিস হলেও একই বছরে আমরা ফলে চলে আসতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন রিকমেন্ডেশন লেটার একটা ইম্পর্টেন্ট পার্ট আছে। তো রিকমেন্ডেশন লেটার আমার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে খুবই 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 ইম্পর্টেন্ট। এসওপি সিভি এই দুইটাতে আমি নিজের কথা নিজে বলতেছি, আর রিকমেন্ডেশন লেটার আরেকজন আমার কথা বলতেছে। সো আরেকজনের কথাটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আরেকজন আমাকে কিভাবে দেখতেছে, বা তার সাথে যে আমি কাজ করছি সেই কাজে আসলে সে আমাকে কিভাবে দেখছে, আমি কতটা টাইম মেনটেন করে কাজ করছি, রিসার্চ কিরকম করি। সো আরেকজনের কথাটাও খুবই ইম্পর্টেন্ট হিসেবে এখানে নেওয়া হয়। সো সাধারণত আমরা রিকমান্ডার হিসাবে তাদেরকেই দেই যাদের সাথে আমাদের মানে রিসার্চের কাজ আছে। তো এটা সুবিধা হয় কি, মানে আমি ধর একজনকে বললাম যে স্যার আমাকে একটা রিকমেন্ডেশন লেটার লাগবে, আমাকে আপনার নাম দিচ্ছি আমি। সো এখন যে স্যার বা যিনি লিখবেন তার কিন্তু কিছু পয়েন্ট লাগবে বা কিছু একটা বেস লাগবে, যে যেটার উপর বেস করে আমি লিখবো। রিসার্চ একটা, তার সাথে যদি আমার এখন কিছুই না থাকে, যে আমি তার সাথে কোনো কাজ করি নাই, কোনো কিচ্ছু নাই, তো সে আসলে কি বেস করে লিখবে, তার তো মানে লেখার মতো কিছু নাই। তো সেই কারণে আমি যখন রিকমান্ডার চুজ করব, সেটা একটু সাবধানে করতে হবে যে তার সাথে আমার আসলে প্রিভিয়াসলি কাজের ইন্টারাকশন হয়েছে কিনা। আমি যখন আমার একজন স্যারকে বললাম, তো উনি আমার সিভি চাইছে প্রথমে, যে স্যারকে বললাম যে স্যার আমার একটা রিকমেন্ডেশন লেটার লাগবে। তো উনি আমাকে বলছে তুমি আমাকে দুইটা জিনিস দিবা, এক হচ্ছে তোমার সিভি, আর আরেকটা হচ্ছে তুমি কোথায় অ্যাপ্লাই করতে চাচ্ছ বা কোন কোন ইউনিভার্সিটিতে করবা সেটা আমাকে দিবা। তো আমার সিভি পড়ে এবং আমি কোথায় অ্যাপ্লাই করতে যাচ্ছি এবং আমার সাথে ওনার যে ইন্টারেকশন, আমি যে ওনার সাথে দুই তিনটা পেপারে কাজ করছি, এই সবকিছু মিলে উনি হচ্ছে আমাকে একটা রিকমেন্ডেশন লেটার লিখে দিয়েছে। সো এখন এই ধরনের যারা থাকবে, মানে যাদের সাথে ইন্টারেকশন বেশি, তাদের রিকমেন্ডেশন লেটারটা অনেক বেশি ইনফরমেটিভ হবে, কারণ তারা অনেক অপশন পাবে লেখা। এবং যদি কারোর সাথে এরকম হয় যে আমার তার সাথে আসলে কোনো কাজ নাই বা কোনো ইন্টারেকশন ছিল না, কিন্তু আমার রিকমেন্ডেশন লাগবে এই জন্য বললাম, তো সেই ক্ষেত্রে কিন্তু সে আসলে খুব বেশি পয়েন্ট পাবে না লেখার, এবং খুব বেশি সেটা মানে অ্যাট্রাকটিভ নাও হতে পারে। সো রিকমেন্ডেশন লেটার আসলে মানে আমি যখন অ্যাপ্লিকেশন করি আমি বিভিন্ন জনের কাছ থেকে নিছি, সো আসলে দেখলাম যে এটার অনেক ধরনের ফরম্যাট হয়, এক একজন এক এক ভাবে লেখে। মানে স্পেসিং এর ক্ষেত্রেও যে যেভাবে করে, মানে কোনো কিছু নাই, বাধা ধরার নিয়ম নাই, যে যেভাবে করে। সো আমি এখানে একটা এক্সাম্পল রাখছি, আমার কো সুপারভাইজার উনি আমাকে এটা দিয়েছিলেন। সো এখানে আমি কোথায় কি কিভাবে করছি, উনি আমার সাথে কিভাবে কানেক্টেড, এবং আমি যে যখন থিসিস করছি, তো তখন উনি আমাকে কিভাবে দেখছে, আমি কাজগুলা কিভাবে করছি বা রিসার্চের প্রতি আমার আগ্রহ কিরকম, এবং ওনার সাথে যে আমার কয়েকটা পেপার আছে বা পাবলিশড এবং অনগোয়িং, সবকিছু নিয়ে কিন্তু এই জিনিসটা এখানে লেখা আছে। এছাড়াও উনি আরো কয়েকটা অপশন এখানে আনছেন, যে আমি যে রিসার্চের কাজ করছি আর আর এই হিসাবে সেগুলা বিভিন্ন প্রজেক্টে কাজ করছি সেটা উনি এখানে উল্লেখ করছেন। এবং লাস্টে আমাকে রিকমেন্ড করছেন যে তুমি তাকে আমি রিকমেন্ড করতেছি এই প্রোগ্রামের জন্য। সো ইন শর্ট রিকমেন্ডেশন লেটার হচ্ছে এরকমই, এবং রিকমেন্ডেশন লেটারটা আসলে মেইনলি রিকমেন্ডেড যারা তারাই লেখেন, তো স্যাররা আসলে অনেক সময় ব্যস্ত থাকে,
মানে অনেকেই অনেক ধরনের আমাদের ইউনিভার্সিটিতে স্যাররা বিভিন্ন কাজ বা রিসার্চের কাজ সব মিলে আসলে ব্যস্ত। তো অনেক সময় আসলে স্যারদের মানে একেবারেই যে পুরাটা নিজে লিখবে এটা হয় না। তো সেই ক্ষেত্রে আমরা নিজেরাও যখন একটা ড্রাফট দিচ্ছি স্যারদেরকে, স্যাররা সেটার উপর কাজ করবে। সো একটু খেয়াল রাখা উচিত যে আমি আসলে মানে খুব বেশি নিজের কথাই লিখতেছি কিনা। মানে একটু লিবারেল থেকে লেখা উচিত যে আমি খুব ভালো, আমি এই করে ফেলছি সেই করে ফেলছি, এত এরকম না লেখা, যাতে মানে আরেকজন পড়লেই যেন বুঝতে না পারে এটা তো মানে নিজের কথা একদম এত ইয়া করে লিখছে, এরকম না। নর্মাল একটা ড্রাফট লেখা এবং নিজের কাজগুলাকে এক্সপ্লেইন করা, তার সাথে আমি কিভাবে কানেক্টেড সেটা এক্সপ্লেইন করা। আর রিকমেন্ডেশন লেটারের এখানে যে সিস্টেম, মানে আমরা যেটা করি যে আমাদের দেশে যে বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্লাই করি, তখন দেখা যায় যে আমরা স্যারদের থেকে একটা রিকমেন্ডেশন লেটার নেই, প্রিন্ট করে নেই, সেটা জমা দিয়ে দিই। কিন্তু এখানের সিস্টেমগুলো কিন্তু আসলে এরকম না। এখানে আমি যখন অ্যাপ্লাই করতেছি, তো সেইখানে আমার অপশন থাকবে যে আমি কাকে রিকমেন্ডার হিসেবে দিতে যাচ্ছি। So আমি তার নাম দিতে পারি, তার অ্যাফিলিয়েশন দিব এবং ইমেল অ্যাড্রেস দিব। So আমি যখন তার ইমেল অ্যাড্রেসটা দিব তখন তার কাছে একটা ইমেল যাবে যে এই স্টুডেন্ট বা আপনার কাছে রিকমেন্ডেশন লেটার চাচ্ছে বা আপনাকে রিকমেন্ডেশন লেটার পাঠাইতে হবে। সো উনি ওনার কাছে একটা লিঙ্ক পাঠায়। তো সেই লিঙ্কে ঢুকে এখানে কিন্তু অনেক কিছু থাকে এবং ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এটা ভ্যারি করে। কোনো কোনো ইউনিভার্সিটি আছে যে সেখানে এইরকম প্যারাগ্রাফ লেখা বা বড় লেটার জমা দিতে হয় না। সেখানে হচ্ছে লাইক আর্ট স্কেল দেওয়া থাকে, বিভিন্ন কোশ্চেন থাকে, এবং যিনি রিকমান্ডার তাকে হচ্ছে সেখানে দিতে হয়, মানে 5-এর মধ্যে মার্কিং করতে হয় যে সে কি টাইমলি কাজ করছে কিনা, মার্কিং দিতে হবে। সে অর্গানাইজড কিনা, এখানে তাকে একটা মার্ক দিতে হবে। তো এইভাবে করে জিনিসগুলো থাকে, দেখা যাবে সেখানে লেখার কোনো অপশনই নাই, মানে তার নিজের লিখতে হবে এরকম কোনো অপশনই নাই। আবার অনেক জায়গা আছে সেখানে ছোট ছোট কোশ্চেন থাকে, ছোট ছোট কোশ্চেন থাকে এবং স্পেস থাকে। রিকমান্ডারকে সেই স্পেস গুলোতে অ্যান্সার লিখতে হবে, বা তার যে এক্সপিরিয়েন্স তার সাথে সেগুলো সেখানে লিখতে হবে। আবার অনেক সময় ওইগুলো অপশনও থাকে, কোশ্চেনও করতে হবে, লাইকাট স্কেলের মার্কিংও করতে হবে। আবার যদি আমি চাই বা রিকমান্ডার যদি চায়, তাহলে তার যে রিকমেন্ডেশন লেটার আছে সেটা সে পিডিএফটা আপলোড করে দিতে পারে। সেখানে কিন্তু অনেক ধরনের। সো আমি যা রিকমেন্ডেশন যাকে দিতে চাচ্ছি রিকমান্ডার, সো উনি যেন খুব ভালোভাবে ইনফর্ম থাকে যে এরকম একটা নাম, আমার নামটা কোথাও দেওয়া হয়েছে। কারণ এটা কিন্তু সময় লাগে। এই যে উনি লিঙ্কে ঢুকবেন, এই অ্যান্সার গুলা লিখবেন, সাজাবেন, নাম্বার দিবেন, এটাতে কিন্তু বেশ সময় লাগে স্যারদের। তো এই জন্য মানে যিনি সময় দিতে পারবেন এবং যিনি রেগুলার আসলে চেক করেন বিষয়গুলো মেল আসতেছে কিনা। অনেক সময় আমি এরকম দেখছি যে স্যার আসলে খুব ব্যস্ত, সময় দিতে পারতেছেন না, এদিকে স্টুডেন্ট যে অ্যাপ্লাই করছে সে তার সময় চলে যাচ্ছে, তো এরকম হয়। তো খেয়াল রাখা, যাদেরকে রিকমেন্ডার হিসেবে দিচ্ছি তাদের কাছে ইনফরমেশনটা বেশ ভালোভাবে পৌঁছে দেয় যে স্যার আমি আপনার ইয়েতে দিয়েছি এবং সময়টা হচ্ছে এইরকম, এই সময়ের মধ্যে আমাকে দিতে হবে, মানে লাস্ট ডেট হচ্ছে এটা। তো কাইন্ডলি এই সময়ের মধ্যেই যেন স্যার এটা পাঠিয়ে দেয়। এবং এটা কিন্তু আবার দেখা যায়, আমি যে অ্যাপ্লিকেশন পোর্টালে অ্যাপ্লিকেশনটা করলাম সেখানে কিন্তু দেখা যায় যে আসলে রিকমেন্ডেশনটা স্যার পাঠাইছেন কিনা বা জমা হয়েছে কিনা, এটা কিন্তু দেখা যায়। সো যদি দেখা যায় যে না সময় চলে আসতেছে বাকি, তো সেই ক্ষেত্রে স্যারকে আবার মানে রিমাইন্ড দেওয়া, স্যার সময় শেষ বা জানানো। সো এটা একটা ইম্পর্টেন্ট কাজ। এবং সবসময় যে শুধু স্যারদেরই দিতে হবে বিষয়টা এরকম না। যেমন আমার জবের সাথে অনেকে জব করতে পারেন, তো জবের সাথে রিলেটেড যারা আছে আমার সিনিয়র, তারাও দিতে পারে, যাদের সাথে আমি ইন্টারাকশন হয়েছে তারাও আমার জন্য রিকমেন্ডেশন দিতে পারে। তবে অনেক সময় আবার লেখা থাকে যে অ্যাটলিস্ট 1 থেকে 2 জন, দেখা যায় 3টা রিকমেন্ডেশন লেটার দিতে হবে, তো লেখা থাকে যে অ্যাটলিস্ট একজন বা অ্যাটলিস্ট 2 জন হইতে হবে একাডেমিক বা ইউনিভার্সিটির টিচার বা এরকম দিতে হবে। তো সাধারণত আর কি একাডেমিক বা কোন একাডেমিক ইনস্টিটিউটের টিচার বা এই ধরনের জিনিসগুলোকে ওনারা প্রিফার করে একাডেমিক পজিশন থেকে কেউ রিকমেন্ডেশন দিলে। তো এটা, এবং যদি যারা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট পরে অ্যাপ্লাই করতে যাচ্ছে মাস্টার্স, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যেমন আমার যেহেতু মাস্টার্স করা, তো আমার সুপারভাইজার আছেন, কো সুপারভাইজার আছেন, আমার জন্য অনেক সহজ। কিন্তু যাদের আন্ডার গ্রাজুয়েট পরে অ্যাপ্লাই করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু আহ, আগের থেকে একটু স্যারদের সাথে পরিচিত হওয়া বা কথা বলা, যেমন আমাদের অনেক স্যার আছে, যেমন 4 বছর যদি আমরা পড়াশোনা করি ফ্যাকাল্টিতে, অনেকের সাথে কিন্তু আমাদের ভালো সম্পর্ক হয় বা চেনা জানা থাকে, চিনে আমাদের ক্লাস নেয়, so আমরা চিনি। তো এই ধরনের যারা আছেন, যাদেরকে আমার মনে হয় যে না স্যারের কাছে গেলে একটা রিকমেন্ডেশন লেটার সম্ভব, তো ওই ধরনের তাদেরকে আর কি সিলেক্ট করা, উম, যাদের সাথে রিলেশন ভালো, তো এটা একটু খুঁজে আইডেন্টিফাই করে তাদেরকে দেয়। এটাই রিকমেন্ডেশন লেটার সম্পর্কে।
কারো কোনো প্রশ্ন আছে কিনা রিকমেন্ডেশন লেটার সম্পর্কে? ফেসবুকে কি কোনো প্রশ্ন আসছে? সিয়াম ভাই, আমি ফেসবুক দেখতেছি না। হ্যাঁ সাইফুর, ফেসবুকে একটা প্রশ্ন আছে। এটা হচ্ছে, যাদের সাথে রিসার্চ এক্সপিরিয়েন্স নাই বাট ক্লাবের থ্রুতে বেশ ভালো এক্সপোজার আছে, তাদের থেকে নেওয়া যাবে কিনা, মানে ইফেক্টিভ কিনা, এটা জিজ্ঞেস করেছে। আহ, নেওয়া যায়, যেহেতু তার সাথে ইন্টারাকশন হয়েছে এবং সে যেহেতু আমার কাজের জিনিসগুলা জানে। তবে ওই যে বললাম, একাডেমিক লেখা থাকে যে অ্যাটলিস্ট একজন বা দুইজন একাডেমিক হইতে হবে, একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তো সেই ক্ষেত্রে 3 নাম্বার হিসাবে বা থার্ড হিসাবে আমি তারটা দিতে পারি। কিন্তু অবশ্যই ইউনিভার্সিটির কাউকে দেয়া, টিচারদেরকে দেয়া, এটা অ্যাটলিস্ট 1 থেকে 2 জন রাখতে হয়। এটা ওখানে লেখা থাকে অনেক সময়। থার্ড হিসাবে হ্যাঁ আমি সলিউশন হচ্ছে, হ্যাঁ থার্ড হিসাবে দেয়া আর কি। বলেন ভাই। এডিশন বলতে, হ্যাঁ 3 জন রিকমেন্ডার চাই ইউজুয়ালি, কোথাও কোথাও 4 জন দেওয়ার অপশন থাকে। হ্যাঁ। তো যেহেতু একাডেমিক রিকমেন্ডারের কথা উল্লেখ থাকে, যদি কেউ জব করে তাদের বসকে বা জবের সুপারভাইজারকে 3 নম্বরে অথবা 4 নম্বরে অনেক সময় রাখে। তো যেই স্যার থেকে আপনি নিতে চান, তিনি যদি আপনার ফ্যাকাল্টির কোনো ডিপার্টমেন্টের হয় বা কখনো কোর্স করেছে, দ্যাটস গুড। আপনি খেয়াল করবেন সাইফুরের আহ, ইতে প্রথম প্যারাতে লেখা ছিল যে আই ওয়াজ হিজ কো সুপারভাইজার। তো এই লাইনটার অনেক ভ্যালু আছে। তো হ্যাঁ, হ্যাঁ। তিনি আপনার কে, এবং তিনি যে আপনি যে একাডেমিক্যালি ভালো, এটা স্যার কিভাবে জানবেন? এই সম্পর্কের উপর বেসিস করে। সো বেটার, যদি আপনার সুপারভাইজার কো সুপারভাইজার না থাকে, তারা কোর্স টিচারদের কাছ থেকেই নেবেন, যাদের কাছে আপনি ওই কোর্সগুলো করেছেন। তো এই সময় ড্রাফটটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে করে দিতে হবে। সেখানে লিখতে হবে যে আমি তার ওই কোর্স নিয়েছিলাম, অথবা আমি তার ফার্স্ট কোর্স টিচার ছিলাম, অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে আমি তাকে চিনি, অথবা কেউ ফোর্থ ইয়ার থেকে চিনতে পারে। কিন্তু সেই ক্লাসে কি করতো, সে ক্লাসের রিপ্রেজেন্টেটিভ ছিল। কাজে যে কোনো কোর্সের প্রবলেম, যে কোনো স্টুডেন্টের প্রবলেম, এগুলো নিয়ে সে আমার কাছে আসতো। অথবা সে যখন ক্লাসে বুঝতো না, সবসময় সে আমার কাছে আসতো। আবার তার কি হয়েছে, তার একটা রিসার্চের মানে তার কোশ্চেন ছিল অনেক। তার এই বিষয়গুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, একটা স্পেসিফিক টপিক যদি প্রফেসরের সাথে মেলে, যেটা কাজ করে, ওই রিলেটেড কোনো ক্লাসে পড়াইছিল, ওই টপিকটা সে আমার কাছে আরো মোর ডিটেল জানতে চাইছিল। সে স্টিল ইন্টারেস্টেড। আরেকটা জিনিস, আপনি যদি এভাবে স্যারদের কনভিন্স করতে পারেন যে স্যার, আমি আপনার ল্যাবে যেহেতু মাত্র গ্রাজুয়েশন শেষ করছি অথবা ফাইনাল ইয়ারে আছি, আমি গ্রাজুয়েশন শেষ করে রিসার্চের জন্য আমার সাথে সে অ্যাড হতে চায়। সো আই হোপ সে আমার সাথে ল্যাবে কাজ করবে। আর এই জিনিসগুলো দেখা গেল যে আমরা এটা 1 ইয়ার আগে করতেছি অথবা 6 থেকে 8 মাস আগে, ততদিনে আপনি স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো এটাও যদি মেনশন করে যে সে আমার কাছ থেকে আমার ল্যাবে তার ফাইনাল পরীক্ষা শেষের পরে জয়েন করলে এই বেসিক গুলো হয়তো বা সে শিখে যাবে। তো আমার মনে হয় তোমার ওখানে ক্লাস শুরু হইতে হইতে সে এই এই বিষয়গুলোতে অলরেডি এক্সপার্ট হবে অথবা এক্সপোজার পাবে। আমার মনে হয় সে পিএইচডি বা মাস্টার্সে তোমার ওখানে গেলে ভালো করবে। তো এটা তো রিকমেন্ডেশন যখন প্রফেসর চাইবে, যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, এক্সাম্পল দিলাম, সেই ক্ষেত্রে এরকম তুমি তুমি করে লিখবে। আর যে ক্ষেত্রে যখন আপনি ফাইনাল অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে পোর্টাল লিখবে, তখন লিখবেন যে মানে ওই ডিপার্টমেন্টে এই রিসার্চ হয়েছে, ওই ডিপার্টমেন্টে গেলে অথবা এই ফিল্ডে সে ভালো করবে, এভাবে লেখা হবে। হ্যাঁ, কারণ এই জিনিসটা ইম্পর্টেন্ট। যদি আপনি লেখেন যে ফাইনাল অ্যাপ্লিকেশনে ডিপার্টমেন্টের কথা না লিখে বলেন যে তোমার ল্যাবে বা অমুকের ল্যাবে জয়েন করলে ভালো করবে, দ্যাট মিনস ওই ড্রাফট আপনি লিখেছেন। কারণ স্যাররা এত বড় ভুল করে লিখতে পারে না। তো যদি ইন কেস আপনাকে ড্রাফট করে স্যারকে জমা দিতে হয়, এবং স্যার যদি ব্যস্ততায় এটা ভালোভাবে খেয়াল না করে ওইভাবে সাবমিট করে, তাহলে আপনি বাতিল করে যাবেন। তো এই দায়িত্ব আপনারই। হ্যাঁ। আর আচ্ছা। আমরা কি করছি, স্টিল নাও ডিসেম্বরের 1 তারিখে ডেডলাইন, অনেকেই এখন অ্যাপ্লিকেশন করতেছে, এসওপি লিখতেছে, এসওপি রিভিউ করে চাচ্ছে আমাদের কাছে। বাট এই সময় কি এত কিছু খেয়াল করা সম্ভব? নাম্বার টু, স্যারদের কাছে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে তারা স্যারকে ইমেইল করবে। আপনি যদি শুক্রবারে অ্যাপ্লাই করেন, শনি রবিবারে ছুটি, এনিওয়ে ছুটিতেও এটা ইউজুয়ালি ডিরেক্ট ইমেইল অটোমেটিক আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে চলে যায় স্যারদের কাছে। বাট স্যারের ওখানে ছুটি, মানে আপনার ইউনিভার্সিটিতে, তাহলে স্যার এটা দেখবে না অথবা এটা রিপ্লাই দিবে না। আপনি অ্যাপ্লাই করার পরে ড্রাফট করবেন, সেই ড্রাফট করে স্যারকে দিবেন, স্যারের 7 দিন সময় নেবে এটা জমা দেওয়ার জন্য। তো আপনার ডেডলাইনের আগে রিকমেন্ডেশন লেটার জমা হবে না। তবে ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লিকেশনের পরে তারা 1 উইক পর্যন্ত অনেক জায়গায় বলে যে আমরা 1 সপ্তাহ পরে রিভিউ শুরু করবো, তো এই 1 সপ্তাহের মধ্যে যেন রিকমেন্ডেশন লেটার জমা পড়ে। কিন্তু অনেক জায়গায় ইউনিভার্সিটিতে লেখা থাকে তোমার রিকমেন্ডেশন লেটার থেকে শুরু করে আইএলটিএস এর স্কোর পর্যন্ত, জিআরই স্কোর,
এভরিথিং ডেডলাইনের মধ্যে জমা পড়তে হবে, আদারওয়াইজ তোমার অ্যাপ্লিকেশন রিভিউ করা যাবে না। সেক্ষেত্রে $75 থেকে $100 অ্যাপ্লিকেশন ফি পুরোটাই লস যাবে আপনার। এটাও আরেকটা কারণ কেন আপনাকে আর্লি অ্যাপ্লিকেশন করতে হবে। তবে প্রফেসর ম্যানেজ করা থাকলে অনেক সময় হি ক্যান হ্যান্ডেল। বাট সেন্ট্রাল অ্যাপ্লিকেশন কখনোই আমরা পরে করার সিদ্ধান্ত নেব না, আমি প্রফেসর পাইনি আমি এখন সেন্ট্রাল অ্যাপ্লাই করবো না। এটা অবশ্যই একটা মেজর প্ল্যান। আর এই রিমাইন্ডার দেওয়াটা এই জন্যই অনেক অনেক সময় হয় না, আপনি একদিনে বসে 5টা অ্যাপ্লিকেশন করে একই স্যারের কাছে আপনি 5 জায়গায় অ্যাপ্লিকেশন মানে রিকমেন্ডেশন লেটার সাবমিট করে চাইবেন। এটা স্যার করতে পারে, আপনি হয়তো 1 মাস আগে অ্যাপ্লাই করলেন 5টা, স্যার আপনাকে জিজ্ঞেস করবে আপনার ডেডলাইন কত, আপনার ডেডলাইন বলে 1 মাস পরে, তখন স্যার সময় নিয়ে হয়তো বা শেষ দিনে একসাথে বসে জমা দিতে পারে। দ্যাটস গুড। কিন্তু আপনি স্যারকে 7 দিন আগে দিয়ে বলবেন 7 দিনের মধ্যে 5টা ইউনিভার্সিটিতে পাঠান, পরে আমরা বলবো যে না হচ্ছে না, ভালো হচ্ছে না। এটা করা যাবে না। এটাই সবচেয়ে ক্রুশিয়াল পার্ট রিকমেন্ডেশন লেটার, আপনার যেমনই হোক জমাটা তো আগে পড়তে হবে, তাই না? আর আর একটু রিকমেন্ডেশন লেটার এবং এসওপির আমরা ড্রাফট খুঁজি অনেক সময়, হ্যাঁ। আমরা ড্রাফট আমাদের গ্রুপে আমি কিছু আপলোড করছি এই গ্রুপ থেকে নিয়ে। নেক্সট পিওস এর কথা আমরা বলেছি অনেকবার। এই গ্রুপের সার্চ অপশন হচ্ছে এখানে। আপনারা জাস্ট এসওপি লিখে যদি জমা দেন, সরি সাবমিট করেন, তাহলে আপনি এসওপি নিয়ে আমরা যেগুলো বলছি এর বাইরে যেগুলো মিসিং আছে অনেক কিছু এখানে পাবেন। অনেক পোস্ট আছে, এই যে একটা ড্রাফট আছে এসওপির, এটা ডাউনলোড করে দেখবেন। তারপরে আরো অনেক স্যাম্পল আছে, এটা আরেকটা ড্রাফট। তারা সবাই আপলোড, এই যে এটা একটা এখন খুবই ইফেক্টিভ। এসওপি একজনের ড্রাফট এবং ওই ভাইয়াটা যে কারেকশন করে দিতে তার কমেন্ট গুলো আছে। কাজে আপনার ড্রাফট যদি এরকম হয় এই কমেন্ট গুলো আপনাকে হেল্প করবে। আরেকটা ড্রাফট, তিনি রিভিউ করতে কি কি ভুল পায় এগুলো লেখা, মানে মেনি থিংস এখানে আছে। তো এগুলো সব যদি আপনি দেখে আবার অ্যাড্রেস করতে চান তাহলে কিন্তু আপনার সময় লাগবে। তো যারা আন্ডারগ্রেডে আছেন এখনো অ্যাপ্লাই করার সিদ্ধান্ত নেননি কবে করবেন, কিন্তু আপনারা এখনই করা শুরু করে দিতে পারেন এগুলো দেখে। আর রিকমেন্ডেশন লেটার নিয়ে যদি লিখি, আমি জানি না রিকমেন্ডেশন লেটারের স্যাম্পল থাকবে কিনা, কিন্তু স্যাম্পল না থাকলেও গাইডেন্স অবশ্যই আছে, স্যাম্পলসও থাকতে পারে। আমার মনে হয় আপনার একটু সময় নিয়ে খুঁজবেন, আমরা এটা দেখানোর জন্য বেশি সময় নেব না, শুধু দেখালাম কিভাবে সার্চ করে আমরা খুঁজে পেতে পারি। ওকে, অলরাইট সাইফুল, তুমি আর প্রশ্ন আছে কিনা, তুমি কি? একটা কোশ্চেন ছিল, দেখলাম যে যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা পিএইচডি তে আছেন তাদের থেকে রিকমেন্ডেশন লেটার নেওয়া যাবে কিনা। তো আমার কাছে মনে হয় যে যাবে, যেহেতু সে একাডেমিতে ছিল। তো এটা সমস্যা না, নেওয়া যাবে, তার সাথে যদি ইন্টারাকশন থাকে কোনো সমস্যা নেই, নেওয়া যায়। আর শুধু তাই না, আপনার রিকমেন্ডেশন লেটার যার কাছ থেকে নিচ্ছেন তিনি কতটা ভ্যালুয়েবল এটা খুব বেশি ম্যাটার করছে না, তিনি আপনাকে চেনে কিনা ওই ফার্স্ট প্যারার পরিচয়টা, এটা ইম্পর্টেন্ট। যে আপনার কখনো ক্লাস নেয়নি, তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাহলে তিনি আপনার মানে এভিডেন্স বেসড হতে হয়, এই ওয়ার্ডটা দেখেন। এটা ইসোপির ক্ষেত্রেও, সিবিতে তো সব এভিডেন্স, ইসোপির ক্ষেত্রেও এবং আপনার এই লেটার অফ রিকমেন্ডেশনের ক্ষেত্রেও এভিডেন্স বেসড, মানে ওই প্রফেসর যে লিখলো আপনার সম্পর্কে, লিখলেই এটা সত্য কিনা এটা কিন্তু লেখার মধ্যে ফুটে উঠতে হবে। আমি আপনার কোনোদিন ক্লাস নিইনি কিন্তু আপনি ওই কোর্সে ভালো, সেই প্র্যাকটিক্যালে ভালো, আপনার রেজাল্ট ভালো, এগুলো বলার আমি কেউ না। বলতে পারলেও এটা প্রমাণিত নয়, কারণ আমি আপনার সম্পর্কে জানি না, না জেনেই বলতেছি। তো আপনার সাথে অবশ্যই ক্লাসে, রিসার্চে বা যে কোনো ভাবে রিলেটেড হতে হবে। বাট লেকচারারও যদি হয় কোনো সমস্যা নাই, আপনাকে জাজ করার জন্য 3 মাসই যথেষ্ট। 3 মাস আগে যিনি জয়েন করছে 3 মাস আপনি তার আমি টাচ ছিলেন, এরকম তিন একজন, মাসে হ্যাঁ, স্যারের কাছে শুনছি যে এরকম একজন স্টুডেন্ট রিকমেন্ডেশন লেটার দিছে, পরে ইউনিভার্সিটি থেকে স্যারের ইন্টারভিউ নিছে। এরকম হয়েছে, মানে স্যারের সাথে ওই প্রফেসর পরে জুমে মিটিং করছে সব রিকমান্ডারের সাথে। তো এটা কিন্তু সিরিয়াস আসলে। মানে যদি এখন উনি বসে, উনি যদি কোশ্চেন জিজ্ঞেস করে, এখন ওই স্যার তো কোশ্চেন আনসার দিতে পারলো না কারণ আপনার সাথে আসলে পরিচয় নাই। তো এটা কিন্তু খুবই এম্বারেসিং সিচুয়েশন হবে আসলে। তবে এটা আমার মনে হয় ইদানিং এটা ঘটছে, কারণ ওই রিকমেন্ডেশন লেটারে ওরা অনেক ফ্রড খুঁজে পাচ্ছে। হুম, হুম। অনেক স্টুডেন্ট হতে পারে তারই একটা ইমেইল আইডি দিয়ে দিল যে এটা আমার রিকমেন্ডেড, সে নিজেই যদি লিখে জমা দিয়ে দেয়, এগুলো কিন্তু ফ্রড। এগুলো কখনো করবেন না, যদি একবার কেউ ধরা পড়ে তাহলে কিন্তু আহ
বাংলাদেশিদের অবস্থা খারাপ হয়ে যাবে, বিশেষ করে বাকৃবির কেউ যদি পরে ওই প্রফেসরকে বা ওই ডিপার্টমেন্টে কখনো লেখে, তাহলে ডিরেক্ট রিজেক্ট। সো শুধু আপনি আসতে পারলেই হবে তা না, আমাদের টার্গেটটা কিন্তু আমরা আমাদের জ্ঞাতি গোষ্ঠী যারা আছে সবাইকে নিয়ে আসবো। তো এটা কঠিন কিছু না, রিকমেন্ডেশন লেটার একেবারেই আপনার হায়ার স্টাডি জার্নির যতগুলো রিকোয়ারমেন্ট খুবই অল্প সময়ের মধ্যে এটা ম্যানেজ করা যায়। মানে এটা আরো কত স্টেপ যে আপনি পার হয়ে যাবেন সেগুলোতে ফাঁকি দেওয়ার সুযোগ নেই, সো এটাতে আপনি কেন দিবেন, তাই না? তো এইসব কারণে ইন্টারভিউ নিচ্ছে রিয়েলি, বাকি আমি দুইজনের কথা শুনেছি স্যারদের ইন্টারভিউ নিয়েছে। তো যারা আন্ডার গ্রেড স্যারদের সাথে ভালো সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করেন, কোশ্চেন আনসারিং অথবা ক্লাসে ভালো করার চেষ্টা করেন বা স্যারদের সাথে প্রবলেম নিয়ে যান, এগুলো রিকমেন্ডেশন লেটার লেখার সময় হেল্প করবে। আমি তো এক্সাম্পল হিসেবে বললাম কয়েকটা। আর চেষ্টা করবেন সবচেয়ে রিলিভেন্ট উনি হবে রিকমেন্ডার ওয়ান, তারপরে আস্তে আস্তে আপনার সাথে সম্পর্ক যার কম তিনি হবেন টু থ্রি, এইভাবে। আর অনেক সময় হয় কি, আমার সুপারভাইজার যেমন বলেছিলেন, একাডেমিক না জবের, উনি বলেছিলেন কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো। আমি বললাম ভাই 8-10টা তো করতে পারি। তো বলে আমার তো সময় নাই এত বেশি রিকমেন্ডেশন লেটার পাঠানোর, তো তুমি আমাকে বড় জোর 2টাতে রাখতে পারো। তার মানে হলো বাকি 8টাতে কিন্তু আমাকে থার্ড রিকমেন্ডার হিসেবে আরেকজনকে নিতে হবে। তো আপনাকে যদি 3জন রিকমেন্ডারই বলে আমি 2টার বেশি দেবো না, তো আপনাকে 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে আরো 3জনকে ম্যানেজ করতে হবে, তো আপনার রিকমেন্ডার কিন্তু অনেকজন লাগবে। তো হুম। এখন থেকে চেষ্টা করেন তাদের সাথে যোগাযোগ রাখার। আরেকজনের কথা শুনলাম, তিনি মানে পাশ করেছেন হয়তো 7 to 8 ইয়ার্স আগে। এখন সুপারভাইজারের সাথে হয়তো তার পাশ করার পরে হুম। আর কখনো দেখা হয়নি, ফোনও করেনি, কেমন আছেন জিজ্ঞেসও করেনি। হায়ার স্টাডির জন্য স্যার রিকমেন্ডেশন লেটার লাগবে যদি একটু দিতেন। হঠাৎ করে তো জিজ্ঞেস করতে হবে। এখন স্যাররা দেন তাদের, তারা চান স্টুডেন্টরা ভালো করুক, তাই না? বাট আমাদের মিনিমাম একটা কমিউনিকেশন আসলে রাখা উচিত। তার মানে কষ্টই পেয়েছেন বা শেয়ারও হয়তো বা করেছেন যে কোনো খোঁজ খবর রাখো না, আজকে তোমার প্রয়োজন তাই তুমি আসছো। অবশ্যই আমাদের প্রয়োজনেই যাই, কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থা একরকম, আর প্রফেশনাল লাইফে আসার পরে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, তারপরে যদি এরকম থাকে তখন আর স্যাররা আসলে বেশি কষ্ট পান। তো আমার মনে হয় রিকমেন্ডেশন লেটার ডান। হ্যাঁ, আমি হচ্ছে এখন ইমেল কিভাবে, ইমেলের কয়েকটা দেখাই। এখন ফেসবুকে প্রশ্ন ছিল, হ্যাঁ, হ্যাঁ, বলো। এটা মনে হয় অলরেডি অ্যাড্রেস, তবু পড়ি। ডাজ দ্য ডেজিগনেশন অফ দ্য রিকমেন্ডার give really matter, like a recommendation letter coming from a professor more than a lecturer? ওকে, এটা আমরা অলরেডি আলোচনা করলাম, আমার মনে হয় ওকে। Go ahead. আমি একটু ইমেলের স্যাম্পল বের করতেছি ভাই, 1 মিনিট। হ্যাঁ, ওকে, ইমেলটা দেখাই। আচ্ছা, এটা আমার একটা ইমেইল একটা প্রফেসরকে করেছিলাম, যদিও সাকসেসফুল হয় নাই, তারপরে মোটামুটি এই ফরম্যাটে আমি সবাইকে করলাম, মানে করি সব সময়। এক্সকিউজ এখানে মি স্যার, যে হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল রিকমেন্ডারের পিএইচডি হোল্ডার হতে হবে কিনা। না, 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 আমার আমি ওটা অ্যান্সার দিলাম না। মানে লেকচারার হইলেও হয়, কোনো সমস্যা নেই, বিষয় হচ্ছে কানেকশনটা থাকতে হবে, এটাই। ঠিক আছে ভাই, সিয়াম ভাই। ওকে। হ্যাঁ, ওকে। okay. আচ্ছা, তো মেইল করার ক্ষেত্রে আমাদের সিভি রেডি, এসওপি রেডি, এখন হচ্ছে আমরা মেইলে যাব। তো মেইল করার ক্ষেত্রে যতটা শর্ট রাখা যায় আর কি। তো আমাকে একটা স্টুডেন্ট মানে একটু মেইল দেখার জন্য, মানে সে মেইল করবে, তো মেইলের যে বডিটা বা লেখাটা আমাকে পাঠাইছিল। তো আমি ঢুকে দেখলাম যে প্রায় 3 থেকে 4টা বড় বড় প্যারাগ্রাফ, মানে বলতে গেলে এসওপির অর্ধেক মেইলের মধ্যে চলে আসছে এরকম। তো মেইল এরকম হবে না এখন। আহ, আমার যে প্রফেসর, আমি প্রায় একটু খেয়াল করছি যে ওর আসলে সকালবেলা কয়টা মেইল আসে আমি একটু দেখবো। তো যখন সকালবেলা যখন ওর সাথে মিটিং থাকে, ও যখন কম্পিউটার খুলে, আমি একদিন দেখলাম প্রায় মনে হলো 30টা মেইল। মানে সকালবেলা 8:30 9টার দিকে ও যখন এসে অফিসে ঢুকলো, 30টা মেইল। এখন 30টা মেইল যদি এরকম বড় বড় লেখা থাকে, ও কিন্তু ঢুকেও দেখবে না, জাস্ট ওইভাবে ডিলিট করে দিবে। তো যতটা শর্ট হয় তার জন্য পড়তে সুবিধা, সে জিনিস বিষয়টা বুঝতে পারে। এখন আবার প্রফেসর টু প্রফেসর ভ্যারি করে, সবাই তো একরকম না। যেমন অনেকে আছে, তার পজিশন থাকুক না থাকুক, সে প্রত্যেকটা মেইল পড়বে, পড়ে একটা রিপ্লাই দিবে যে আমি নিতে পারতেছি না বা এরকম। আর যারা অনেকে আছে তারা হয়তো খুলেও দেখবে না, আমি নিব না, বাদ বাদ, ও ডিলিট করে দিবে ডিরেক্ট। তো শর্ট হওয়াটা ভালো, শর্ট হইলে তার জন্য সুবিধা। যেমন আমি এখানে মেইলের মধ্যে
তাকে অ্যাড্রেস করলাম প্রথমে, ডিয়ার প্রফেসর। তারপরে আমার নাম লিখলাম, আমি কোন জায়গা থেকে অ্যাপ্লাই করতেছি, ফ্রম বাংলাদেশ। তারপরে আমি তার যাচ্ছি যে আস্তে আস্তে তার সাথে একটা একটা জাস্ট কানেকশন আমি শো করব মেইলের মধ্যে, তার সাথে আমি কিভাবে কানেক্টেড। আমি তার সাথে আমি মাস্টার্স করলাম এক্সটেনশনে, অনার্স করছি এগ্রিকালচারাল সায়েন্সে। তারপরে এই যে আমি মেইন জায়গায় চলে গেলাম, আই ওয়াজ গোয়িং থ্রু সাম অফ ইউর রিসার্চ আর্টিকেলস। I also like the topics of your research. As an agricultural extension education, I am eager to work on leadership and rural development issues. So if there is any possibility of working under your supervision, kindly inform me. So আমার এখানে টার্গেট ছিল দুইটা। এক, তার সাথে আমি কিভাবে কানেক্টেড বা তারে কিভাবে খুঁজে পাইলাম। এটা অনেকভাবে লেখা যায়, যে তার রিসার্চ আর্টিকেল পড়তে গিয়ে আমি তার সম্পর্কে জানলাম, বা আমার কোনো একটা রিসার্চ করতে গিয়ে তখন যখন আমি লিটারেচার সার্চ করতেছিলাম তখন দেখলাম যে ওই রিলেটেড তার একটা লিটারেচার আছে। এটা আমরা উল্লেখ করতে পারি যদি চাই যে ওই পেপারটা আমি পড়ছি, তোমার ওই পেপারটা পড়তে গিয়ে তখন আমি তোমার ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে তোমার সম্পর্কে জানতে পারছি আরো ডিটেলস, এবং তখন দেখলাম যে তোমার সাথে আমার কাজের ম্যাচ করে। তো এরপরে হচ্ছে ইন শর্টে বা একেবারে স্পেসিফিকলি আমি যদি বলি, বলতে পারি যে তোমার সাথে যদি কাজ করার কোনো সুযোগ থাকে তাহলে কাইন্ডলি ইনফর্ম মি। মানে ডিরেক্টলি এটা এভাবে বলা আমার মনে হয় ঠিক না, যে আমি আমি পিএইচডি করতে চাই, মাস্টার্স করতে চাই, এরকম ডিরেক্ট না বলে একটু ইনডাইরেক্টলি বা একাডেমিক্যালি যদি এভাবে বলি, যে কাজ করার যদি সুযোগ থাকে, অপরচুনিটি থাকে তোমার আন্ডারে, তাহলে কাইন্ডলি ইনফর্ম। এবং সাথে হচ্ছে আমার সিভি দিয়ে দিচ্ছি। এবং আমি যে ইমেইলের যে আহ, আহ, ইয়েটা লিখতেছি, সাবজেক্টটা যেমন উপরে প্রসপেক্টিভ পিএইচডি স্টুডেন্ট, তো এইটা দেখলেই কিন্তু সে আসলে বুঝে যাচ্ছে যে আমার ইন্টেনশন কি, কেন আমি তাকে মেইলটা করতেছি। তারপরে ভিতরে তো তার সাথে রেলিভেন্স এবং স্পেসিফিক্যালি লেখা আছে, এবং আমি তো সিভি দিয়ে দিচ্ছি। তো এইটুকু দিয়েই আমার মনে হয় কোনো প্রফেসর, আমি প্রথমে একটু আগে একবার বলতেছিলাম যে তার যদি ইন্টেনশন থাকে যে সেই স্টুডেন্ট নিবে এই ফলে, সেইটুকু দিয়েই রিপ্লাই দিবে। আর যার ইন্টেনশন নাই, যে নিবে না, সে তাকে আমি যত বড় প্যারাগ্রাফে লিখি আসলে লাভ নাই, সে রিপ্লাইও দিবে না। লা- এ- এটা আসলে হবে না। সো যতটা শর্ট পারা যায়, ইন শর্ট সিভি সহ। এবং এই টাইটেলটা ইম্পর্টেন্ট, আমি মানে ইমেইলের টাইটেলটা কি দিচ্ছি, প্রসপেক্টিভ পিএইচডি স্টুডেন্ট ফল 2023, একেবারে স্পেসিফিক। আমি পিএইচডিতে আসতে চাচ্ছি না মাস্টার্স আসতে চাচ্ছি সেটাও লেখা আছে, কবে আসতে চাচ্ছি, ফলে না স্প্রিং এ না কখন, একদম পুরাটাই স্পেসিফিক। স্পেসিফিক একটা মেল। এরপরে যদি রিপ্লাই আসে ভালো, না রিপ্লাই আসলে আরেকজনকে দিতে হবে। এবং অনেক সময় অনেকে একই বডিটাই দেখা যায় যে কপি করতেছে, কপি করা যাবে না। প্রত্যেকের প্রত্যেকজন প্রফেসর হচ্ছে আলাদা, তার কাজ আলাদা। তো তার সাথে প্রত্যেকবার খুঁজে খুঁজে আমাকে রিলেশন খুঁজে বের করতে হবে, তার কোন কাজের সাথে আমার মিলতেছে, খুঁজে বের করে এই রকম 2-3 লাইনের মধ্যে করে লিখে পাঠিয়ে দিতে হবে। এবং এখন এটা তো গেল ইমেইলের বিষয়। এখন অনেক সময় এরকম হয়, রিপ্লাই আসে না, 1 সপ্তাহ চলে গেছে, 2 সপ্তাহ চলে যাচ্ছে, মানে কিছুই আসতেছে না, পজিটিভ নেগেটিভ কিছু তো একটা বলবে, কোনো কোনো আলাপ নেই। তো সেই ক্ষেত্রে আমরা একটা ফলো আপ ইমেল করতে পারি। এবং সেই ফলো আপ ইমেলের ক্ষেত্রে আমরা টাইটেলে বা ওখানে লিখতে পারি সাবজেক্ট হিসাবে যে ফলো আপ অফ মাই প্রিভিয়াস ইমেল। তো তখন আমরা আবারও তাকে অ্যাড্রেস করে বলতে পারি যে আই আই এম উইলিং টু ওয়ার্ক উইথ ইউ। সো লাস্ট উইক অর 2 weeks ব্যাক আই সেন্ট অ্যান ইমেল টু ইউ। সো ইট উইল বি রিয়েলি গ্রেট if you kindly give me a reply, or if you kindly inform me if there is any opportunity for ওয়ার্কিং আন্ডার ইয়ার সুপারভিশন। এরকম এবং খুবই কর্ডিয়ালি প্রফেসরদেরকে যখন আমরা মেইল করব, কেন রিপ্লাই দিচ্ছে না এভাবে কথা বলা যাবে না। একাডেমিক্যালি জাস্ট সুন্দর করে তাকে একটা ফলো আপ ইমেল দিতে হবে। এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে একটা, আমি একবার ফলো আপ ইমেল দিয়ে প্রফেসরের দাঁড়িয়ে খেয়েছি। সে আমাকে রিপ্লাই দিচ্ছে, আমি তাকে রিপ্লাই ফলো আপ একটা মেল দিছি যে সেম এরকম। তো সে আমাকে রিপ্লাই দিছে যে এরকম, উইল ইউ প্লিজ স্টপ সেন্ডিং মি ইমেল। আমি ওনার আসলে কি হয়েছে বা উনি কি অবস্থা ছিল আমি জানি না। তো উনি এটাতে খুব মাইন্ড করছে যে আমি ফলো আপ ইমেল দিছি, বাট একাডেমিক্যালি আমরা এটা দিতে পারি, যদি কোনো মেইলের রিপ্লাই না আসে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে ফলো আপ ইমেল এটা দেয়া যায়, এটাতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ফলো আপ ইমেইলের কথা। আহ, আরেকটা কি যেন বলবো ভাবতেছিলাম। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় প্রফেসররা নেগেটিভ রিপ্লাই দেয় যে তার সাথে তার কাছে আসলে কোনো পোস্ট নাই, সে নিতে পারতেছে না। সো মন খারাপ হইতে পারে, স্বাভাবিক। কিন্তু অ্যাজ এ কার্টিসি আমার তাকে একটা রিপ্লাই মেল দেওয়া উচিত, যে থ্যাংক ইউ ফর ইনফর্মিং।
Thank you for informing me and hope if there is any opportunity in future, we will be working together. এরকম একটা জেনারেল একটা মেল দেওয়া উচিত, কারণ যেহেতু সে আমার ফিল্ডে, যেহেতু সে এই প্রফেসর আমার ফিল্ডে আছেন, সো আমি যদি হায়ার স্টাডিতে কখনো যাই, কোনো না কোনো সময় কিন্তু তার সাথে আমার হয়তো দেখা হবে, কনফারেন্সে হোক বা কোথাও না কোথাও কাজ করতে গেলে দেখা হবে। তো সেই ক্ষেত্রে যদিও সে আমাকে নিচ্ছে না, সমস্যা নাই, কিন্তু আহ, এরকম জায়গায় কনভারসেশনটা শেষ করা, এটা ইম্পর্টেন্ট। আহ এই হচ্ছে ইমেলের আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে যেহেতু আমরা একটা অন্য সময়, দুইটা দেশ, বাংলাদেশ ইউএসএ, দুইটা ডিফারেন্ট জায়গায় আছে, তো সময়ের একটা বিষয় আছে। আমি যদি এখন বাংলাদেশে সকাল 10টার সময় কোনো একজন প্রফেসরকে ইমেল করি, সে কিন্তু, তার কাছে কিন্তু ওইটা পৌঁছাচ্ছে রাত 8টার সময়। নর্মালি প্রফেসররা 4টা বা 5টার সময় কিন্তু ডিপার্টমেন্ট থেকে চলে যায়। তো সে কিন্তু ইমেলটা পাবে পরের দিন সকালবেলা। তো পরের দিন সকাল হইতে 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 আরো মেল হয়তো চলে আসছে, আমার মেল কিন্তু অনেক পিছনে পড়ে যাবে। সো এই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে টাইমটা বুঝে ইমেলটা করা। আমি যেটা করতাম, আমি হচ্ছে রাত 8টার সময় সব মেল করতাম, বাংলাদেশ টাইম রাত 8টার সময়। আর আমি যদি রাত 8টায় করি, তাহলে এখানে আসতেছে 9টা বা 10টা, এই সময় তার কাছে মেলটা আসতেছে। নর্মালি এই সময় প্রফেসর অফিসে যায় 8:30, 8টা, 9টা এই সময়। তো সে যখন অফিসে যাচ্ছে, ল্যাপটপ খুলতেছে, ঠিক সেই সময় আমার মেলটা যাচ্ছে। So, এটা একটা ইম্পর্টেন্ট ট্রিক্স মেল করার ক্ষেত্রে, যে তার সময়ে সে যখন অ্যাভেলেবল হচ্ছে তখন মেল করা, আমি যখন আমার ফ্রি টাইম আছে তখন না। তো এক্ষেত্রে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি যেটা করতে পারি, সেটা হচ্ছে আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে দিলাম। আমি যখন একজন প্রফেসরকে মেল করতেছি, ধরলাম বাংলাদেশ সময়, আমি সকাল 7টায় আমার মনে হলো যে মেলটা লিখে রাখি, পরে পাঠাবো, কিন্তু মেলটা রেডি করে রাখি, পরে সময় পাবো না সন্ধ্যা 8টার সময়। So, আমি হচ্ছে মেলটা লিখে এখানে, যখন আমি সেন্ড অপশনে যাব, এখানে একটা অপশন দেখা যাচ্ছে, এটা যদি আমি ক্লিক করবো, তখন একটা শিডিউল অপশন দেখা যাচ্ছে, শিডিউল সেন্ড। এই শিডিউল সেন্ডে যখন আমি ক্লিক করবো, এই যে আমি এখানে আমার পছন্দ মতো টাইম পিক করতে পারবো। আমি সকালে 7টায় মেলটা লিখতেছি, কিন্তু আমি ঠিক করে দিলাম যে আজকে রাত 8টার সময় আমি চাচ্ছি এই মেলটা পৌঁছাক। এটা দিয়ে আমি শিডিউল সেন্ড দিয়ে রাখলাম, এবং এই যে আমার এখানে শিডিউল অপশনে এই যে মেলটা চলে আসছে, এবং ঠিক রাত 8টার সময় এই মেলটা চলে যাবে। সো আমি চাইলে আমার যখন ফ্রি টাইম আছে, সেই ফ্রি টাইমে আমি কিন্তু আমার মেইলগুলো রেডি করে রাখতে পারি, রেডি করে শিডিউল মেল দিয়ে রাখতে পারি। এবং মেইলের ক্ষেত্রে আরেকটা জিনিস, সেটা হচ্ছে একই ডিপার্টমেন্টে কিন্তু 7-8জন প্রফেসর আছে। 3-4জনের সাথে আমার হয়তো ম্যাচ করতেছে, আমি কি একসাথে 3-4জনকে মেল দিব? একসাথে কিন্তু 3-4জনকে মেল দেওয়া যাবে না। একজনকে দিব, তার রেসপন্সটা জেনে তারপরে হচ্ছে আমি আরেকজনকে ফরওয়ার্ড করব। সো শিডিউল মেইলও আমি যদি যেই, তাহলে এইভাবে সেট করতে হবে, আজকে একজনকে দিলাম শিডিউল মেইল, পরের সপ্তাহে আরেকজনকে দিতে হবে, বা এইভাবে। বা আরো ভালো হয় যদি তার রেসপন্সটা জানার পরেই আসলে আমি সেকেন্ড মেইলটা করি, তার সাথে ক্লিয়ার হওয়ার পরে যে সে নিচ্ছে না, ওকে, তার সাথে তার কাছে পোস্ট নাই, এটা কনফার্ম হওয়ার পরে আমি দ্বিতীয় জনকে হচ্ছে ওই ডিপার্টমেন্টেরই দ্বিতীয় জনকে মেল দিব। কারণ এটা নিয়ে ওনারা তো দেখা যায় একসাথে লাঞ্চ করতেছে, তো ওনাদের মধ্যে কিন্তু এটা নিয়ে হয়তো কথা হবে যে একটা স্টুডেন্ট মেল করছে। তো দেখা যাবে একই জন যদি 3-4জনকে মেল করে রাখি একই সময়, তো দেখবে ওনারা হয়তো কথা বলতে গিয়ে যে এই স্টুডেন্টটা তো সবাইকেই, সে তো সবার সাথেই কানেক্টেড, সে তো সবাইকেই মেল করছে। সো এটা নিয়ে তখন একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। সো বেটার ওয়ান বাই ওয়ান যাওয়া, এবং মেলের ক্ষেত্রেও ওয়ান বাই ওয়ান মেল করা, এবং একটা গ্যাপ রাখা, অ্যাটলিস্ট 1 সপ্তাহ ওয়েট করা তার রিপ্লাইয়ের জন্য। না আসলে ফলো আপ ইমেল দেয়া, দেন আরেকজনের কাছে অ্যাপ্রোচ করা। So, এটাই ছিল মেইলের বিষয়। কারো মেইল নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? ফেসবুকে, হ্যাঁ, না, এখানে কোনো কোশ্চেন নাই। আমি দেখছি একটু ফেসবুকে। ইমেল নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকা উচিত, কারণ এটা নিয়ে হিউজ কোশ্চেন সব জায়গাতে পাওয়া যায়। আমি আরেকটা জানি না, জিনিস, হয়তো। এটা হচ্ছে ইমেলটা যখন করব, যেহেতু আমরা সবাই কৃষি বিশ্ববিদ্যালয়ের, আমরা কিন্তু চাইলে ইউনিভার্সিটি থেকে একটা ইমেল নিতে পারি, যেটাতে bao.edu.bd লেখা থাকে। তো এই ধরনের ইমেল গুলা ইউজ করা, এটা মানে ভালো, কারণ তাহলে বোঝা যায় যে সে ক্রেডিবল। এখন আমি আমার পার্সোনাল একটা ইমেল থেকে যখন মেল করব, তখন একটু ক্রেডিবিলিটি থাকতে পারে, সন্দেহ হতে পারে যে আসলে সে ওই ইনস্টিটিউটের কিনা। সো ইনস্টিটিউশনাল মেল ইউজ করাটা বেটার যখন আমি কোনো প্রফেসরকে অ্যাপ্লাই করতেছি বা অ্যাপ্রোচ করতেছি।
হ্যাঁ, ইমেল নিয়ে আমরা হয়তোবা আপনার সবাই অলরেডি আগে থেকে জানেন, কারণ আমরা যা বলেছি আমার মনে হয় ইটস নট এনাফ অন দিস। সো অথবা আপনারা কেউ নাই, কেউ কি শুনতে পাচ্ছেন? আমরা কিন্তু মেসেজ দেখছি, আমি জানি না আপনারা আছেন কিনা, লাইভে কেউ আছেন মানে জুমে, শুনতে পাচ্ছেন আমাদের? ওজন দেখা যাচ্ছে। ঠিক আমার নেই? শুনছে, জি ভাই, আসি ভাই। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। সো এই ইমেইলের কিছু বিষয় আমি একটু রিপোর্ট না একটু অ্যাড করার চেষ্টা করবো, রিপিট হলেও, কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, যদি সাইফুল কিছু মনে না করো। আহ, প্রথমত, আমরা যে ইমেইল করি আমরা বলি রিপ্লাই পাই না, আমাদের ইমেইল করার 50% ইমেইল অটোমেটিক। সিএম ভাই আটকে গেছে। আপনি পাঠাইছিলেন কিনা সিভিটা? আমি এখনো পাইনি, আমি বললাম জাঙ্ক চেক করে দেখো, দেখা গেল জাঙ্কে গেছে। আবার আরেকজন জানালো সে biu.edu.bd ইমেইল ব্যবহার করে সে ট্রাই করছে তার বন্ধুদেরকে ইমেইল সেন্ড করে, দেখা যায় যে কিছু ইমেইল স্প্যামে যায়। যদি অ্যাটাচমেন্ট থাকে অর্থাৎ সিভি সহ যদি ইমেইল করে তাহলে সেটা যায়নি, কিন্তু সিম্পল ইমেইল গেছে। তো এইভাবে আপনার অনেক ইমেইল স্প্যামে যেতে পারে। প্রফেসররা স্প্যামের মেইল চেক করবেন, এটাই স্বাভাবিক। চেক করলে অনেক সময় কেউ কেউ 1 মাস পর পর ফোল্ডার খালি করার জন্য করে। সুতরাং এখানে আপনার আমার কোনো হাত নাই, যে কোনো ইমেইলই ব্যবহার করেন স্প্যামে যেতে পারে। তারপর আহ, যারা স্টুডেন্ট নেবে না এগুলো তো বাদ যাবেই। তো ইউজুয়ালি একটা ডিপার্টমেন্টে 50%-এরও কম সংখ্যক প্রফেসর 1 বছরে স্টুডেন্ট নেয়। যেমন আমার ডিপার্টমেন্টে 35 জন প্রফেসর আছে, কিন্তু স্টুডেন্ট আমরা জয়েন করছি দেখা গেল প্রায় 20 জনের মতো। এই ফলে টোটাল 2023-এ, তার মানে এই 20 জনের মধ্যে কেউ কেউ আবার মাল্টিপল স্টুডেন্ট নিচ্ছে, কাজেই সব প্রফেসর স্টুডেন্ট না, কাজেই 50% ইমেইল এখান থেকে অটোমেটিক বাদ হয়ে যাবে। তারা রিপ্লাই দেবে না, দু একজন দিতে পারে, তারা ভদ্রলোক বলে রিপ্লাই দেয়, কিন্তু আমরা বলি সব নেগেটিভ রিপ্লাই, সব নেগেটিভ রিপ্লাই। হ্যাঁ, এটাই তো হওয়ার কথা, কারণ আমার ডিপার্টমেন্টের 35 জন প্রফেসরের মধ্যে আপনার ইন্টারেস্ট ম্যাচ করবে মাত্র 5 জনের সাথে। 30 জন এমনিই বাদ। আপনি যদি তাদেরকে ইমেইল করেন তারা তো আপনাকে নিবেই না, তো রিপ্লাই না দিলে তো দিবেই না। আর ওই 5 জনের মধ্যে 3 জন স্টুডেন্ট নেবে না, 2 জন স্টুডেন্ট নেবে। ওই 2 জন আবার দেখা গেল আপনার সে ভালো ক্যান্ডিডেটের ইমেইল পাইছে, তো আপনাকে কেউ রিপ্লাই দিবেন না এই ইউনিভার্সিটি থেকে। নেক্সট মুভ অন। সো খুবই খুবই আপনার মানে ইমেইল করতে হবে অনেক। আপনার প্রোফাইল রেডি না থাক, কিছুই করেননি কিন্তু ইমেইল করেন অনেক সময়। আমাদের এখানে একজন লাস্ট সামারে আসছে, তাকে প্রফেসর পুশ করে করে নিয়ে আসছে, বলতে গেলে প্রফেসর বলছে অমুক তারিখের মধ্যে আইএলটিএস দিতে হবে, এত তারিখের মধ্যে জিআরই দিতে হবে, মানে সবচেয়ে প্রফেসরের কথায়। কালকে আরেক আগের সেশনে দেখাইছি, সামিউল ইসলাম আসতেছে, ওকেও প্রফেসর জিআরই আইএলটিএস প্রফেসর ম্যানেজ হওয়ার পরে দিছে। তো যারা যে অবস্থায় আছেন ইমেইল করা শুরু করুন, কারণ ইট উইল টেক এ লট অফ টাইম। তারপর ইমেইলের বডিতে আমরা পেপার করার করার কথা লিখছি। অনেক সময় এটা সাইফারের ইমেইল খুবই স্পেসিফিক এবং খুবই ছোট, আর একটু বড় যদি করতে চান নো প্রবলেম, কিন্তু অনেকগুলো প্যারা না, হ্যাঁ 2 থেকে 3টা প্যারা, দ্যাটস ওকে। আর প্যারাগুলো হবে অনেক লম্বা না। আর প্রফেসরের নাম কপি হয়ে যায়, হ্যাঁ, কারণ আমরা তো ফরম্যাট একটা, ফরম্যাটের মধ্যে একটা প্যারা রাখবো রিসার্চ ইন্টারেস্ট, যেখানে আমি চেঞ্জ করব প্রত্যেকটা ইমেইলেই, যে ওই ওই প্যারাটা চেঞ্জ করলে নতুন ইমেইল রেডি হয়ে গেল। সো পাশাপাশি প্রফেসরের নামটা চেঞ্জ করতে হবে। আমি এরকম বেশ কয়েকবার হয়েছে, প্রফেসর রিপ্লাই দিচ্ছে, হেই তুমি কি আমাকে ইমেইল করেছো নাকি অন্য কাউকে ভুলে আমার কাছে আসছে, কারণ আমি নামটা চেঞ্জ করতে ভুলে গেছিলাম। আর সাবজেক্টের কথা বলেছে, কিন্তু সাবজেক্ট আরো বেশি ইম্পর্টেন্ট যতটুকু বলেছে এর চেয়ে। কারণ যে এটা কারণে দেখে মেইল সে ঢুকবে কিনা সেটা ডিসাইড করে আর কি। হ্যাঁ, এই ইমেইলটা খুলবে কিনা এটা ডিসিশন হবে আপনার সাবজেক্ট দেখে। তো আপনি যদি সাবজেক্ট না দেন তাহলে হবে না, এবং সাবজেক্টও যা দিচ্ছে সেটাই দিতে হবে, এটাই বেস্ট। তবে আপনি যদি এমএস করতে চান সেখানে এমএস লিখবেন। তবে আমি পার্সোনালি প্রিফার করি এমএস পিএইচডি কিছুই লিখবেন না, গ্রাজুয়েট স্টুডেন্ট লিখবেন, প্রসপেক্টিভ গ্রাজুয়েট স্টুডেন্ট, কারণ ইউএসএ তে এমএস হোক পিএইচডি হোক সবাই গ্রাজুয়েট স্টুডেন্ট নামে বলে। সো গ্রাজুয়েট স্টুডেন্ট লেখার কারণ হচ্ছে আপনি জানেন না ওই প্রফেসর যদি পিএইচডি স্টুডেন্ট নাই, আপনি যদি এমএস করার কথা লেখেন আপনাকে রিপ্লাই দেবে না, আবার উল্টাটাও হতে পারে। সো গ্রাজুয়েট স্টুডেন্ট লিখে প্রফেসরই জানাবে যে আমি এমএসসি স্টুডেন্ট খুঁজতেছি, তখন আপনি বললেন হ্যাঁ আমি এমএস করতে চাই, পিএইচডি খুঁজতেছি, হ্যাঁ আমি পিএইচডি করতে চাই। আর পিএইচডি যেহেতু করা যায় এমএস স্যার, আপনার হায়ার স্টাডিতে আসবেন, হতে পারে আপনি ইন্ডাস্ট্রিতে এখান থেকে যাবেন, কিন্তু কিছু কিছু জায়গায় নিজের লাক আমরা আসলে ঠিক করতে পারি না।
কিছু কিছু জিনিস আপনি ছেড়ে দেন সৃষ্টিকর্তার উপর, কারণ আপনার ভাগ্য কোথায় আছে। ইউএসএ আসতেছেন এই পর্যন্ত আপনি ঠিক রাখেন, রিসার্চ ইন্টারেস্ট, এমএস বা পিএইচডি এগুলো নয়, কিছু জিনিস আপনি নাই নির্ধারণ করলেন। তো এটা আপনার চান্সকে ইনক্রিজ করবে। তাহলে আর অনেক জায়গায় অ্যাপ্লাই করবেন, কোথাও এমএসও পাবেন, কোথাও পিএইচডিও পাবেন, এটার সুযোগ বাড়ানোর জন্য। আর পরে আপনি প্রফেসরের সাথে ডিসকাস করেও আপনাকে আহ, কোন প্রোগ্রামে ভর্তি হবেন এটা কনসাল্ট হতে পারে। আমি এই বিষয়ে আরো কিছু বলেছি আগের একটা সেশনে। আর ফলো আপ ইমেইলের পরে আপনি ফলো আপের পরেও তাকে 7 দিন সময় দিতে পারেন, অর্থাৎ টোটাল 15 দিন সময় হয়ে যাবে একজন প্রফেসরের পিছনে। সো ইটস ইম্পর্টেন্ট আগে থেকে শুরু করা। আর আমরা ইমেইলের রিপ্লাই যখন আসে তখন অনেক সময় ভুল করে ফেলি। ইমেইলের রিপ্লাই পড়ার পরে আমরা যে রিপ্লাইটা দেই, কারণ ইমেইলের ফরম্যাট সম্পর্কে আমরা ট্রেন্ড, সাইফুড দেখাইছে আর অনেকের ফরম্যাট দেখছি, কিন্তু প্রফেসর যখন রিপ্লাই দেয় তখনকার রিপ্লাইটা আসলে আমরা ট্রেন্ড না। ওই ইমেইলটা যদি আগের ইমেইলের মতো সুন্দর না হয়, খুবই বাজে মনে হয়। কারণ প্রফেসররাও ইমেইল করে করেই আসছে, তারা জানে আপনি কারো কাছ থেকে ফার্স্ট ইমেইল দেখে নিতেই পারেন। কাজে ফলো আপ ইমেইল গুলো যে হবে, এগুলো ঠিকঠাক হতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার ঠিক হতে হবে, স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সার হতে হবে। তো এখানে অনেকগুলো কমিউনিকেশন হয়। ইন্টারভিউতে যাওয়ার আগে আমাদের এক বন্ধু জাপানে, তার প্রফেসর তাকে আগে একটা কোশ্চেনিয়ার দেওয়া, 7 ইউএসএ থেকে, টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি থেকে একটা ভাইয়াকে টেক্সাস রিপ্লাই করছে। এএনএম আমি দেখছি যে প্রফেসর, মানে আমি যে অ্যাপ্লাই করতেছি ডি ডিপার্টমেন্টে, তাদের একটা শর্ত হচ্ছে একজন প্রফেসরের একটা পেপার রিভিউ করে জমা দিতে হবে। এটা হচ্ছে শর্ত application-এর। ওকে। এরকম অনেক কিছু থাকে অনেক সময়। তো এগুলো করতে সময় লেগে যায় আসলে। এইসব কারণেও আমরা অনেক সময় যারা লেটে অ্যাপ্লাই করি, ইমেইল করি, অনেক সময় রেসপন্স ভালো আসে না। তো তাকে আরেকটা লিখেছে আমাদের ল্যাবে আমরা হ্যাঁ, বলেন এই কাজ। বলেন বলেন। হুম, আমাদের উইকলি মিটিং হয়, সেখানে তুমি কিভাবে মিটিং অ্যাড্রেস করবা, তুমি নিজেকে প্রস্তুত কিভাবে করবা, এরকম প্রশ্ন করেছে যে তুমি যদি তোমার কোনো এক্সপেরিমেন্ট যদি ফেল হয়, তাহলে তুমি নিজেকে কিভাবে কোপ আপ করবা। এই ধরনের অনেক কিছু জিজ্ঞেস করছে। এগুলো যখন আপনি লিখে জমা দেবেন, তারপরে আপনার ইন্টারভিউ হয়তো বা তিনি নেবেন যদি স্যাটিসফাইড মনে করেন। সো এই প্রবলেম গুলোতে কি রিপ্লাই দেব, এই প্রবলেম গুলোতে আমরা স্যারদের হেল্প নিতে পারি, কারণ এগুলোতে ইন পার্সন আমরা যেভাবে বলছি এরকম সময় নিয়ে আপনার সাজেশন দরকার। প্রত্যেকটা স্যারই এইসব প্রসেসের মধ্য দিয়েই গেছেন, তারা পিএইচডি করে এসেছেন। তো তাদের সাথে মিট করেন, কারণ আপনাকে স্যারকে তো বলতে হবে রিকমেন্ডেশন লেটারের জন্য। আপনি আরো আগে থেকে তার সাথে কানেক্টেড হন, দেখবেন যে রিকমেন্ডেশন লেটার আপনার লাগবে, স্যার আগে থেকে জানে, না বললেও বলবে কবে লাগবে জানাই। তো এগুলো দেখান, ঠিকঠাক মতো যেন রিপ্লাই হয়। আর আমাদের গ্রুপেও পোস্ট করতে পারেন ছোটখাটো ইমেল। এর মধ্যে একটা আমি বলি, একজন রিপ্লাই দিছে প্রফেসর যে আমার এই মুহূর্তে কোনো ফান্ডেড প্রজেক্ট নাই, কিন্তু আগামী জানুয়ারিতে আমার প্রজেক্টের ফান্ডিং আসতে পারে, তুমি কাইন্ডলি জানুয়ারিতে আমাকে ইমেল করতে পারো কিনা। তো এটা একটা হাই চান্স। কেউ কেউ মনে করে যে না, এরকম কমন প্রশ্ন মানে কমন রিপ্লাই অনেককেই দেয়, কিন্তু অনেককে দিলেও সে কিন্তু ফলস বলেনি যে তার প্রজেক্ট পেন্ডিং আছে। তো পেন্ডিং এর গ্রান্টের রেজাল্ট যদি আসে জানুয়ারি মাসে, তার আগে তো আপনাকে কথা দিতে পারবে না। তো তার কাছে তিনি অনেককেই ইমেইলে রিপ্লাই দেবে, ওকে ফাইন, কিন্তু অনেক প্রফেসর, অনেক স্টুডেন্টই এটাকে কমন রিপ্লাই মনে করে ইগনোর করবে। তো আপনি যদি তাকে জানুয়ারি মাসে নক করেন এবং তিনি যদি ফান্ডিং পেয়ে যায়, ওই সময় কিন্তু সবাই নক করবে না। আবার ইউনিভার্সিটির ডেডলাইন যদি ডিসেম্বরের 15 তারিখ শেষ হয়ে যায়, তাহলে তো ওই প্রফেসর আর কোনো নতুন স্টুডেন্টের ইমেইল বছরের জন্য পাবে না ফর শিওর। কাজে আপনি যদি তাকে ইমেইল করেন আর তিনি যদি ফান্ডিং পেয়ে থাকে, তখন সে আর কাউকে দেখবে না, আপনাকে নিবে, কারণ আপনি তাকে মনে রেখেছেন। তো এই ধরনের রিপ্লাই পাইলে এটাই লিখবেন। আর আপনার ক্যালেন্ডার ব্যবহার করবেন, ক্যালেন্ডারে মার্ক করে রাখবেন কবে কাকে রিমাইন্ডার ইমেইল দিতে হবে। আপনার ক্যালেন্ডারে নোটিফিকেশন আসবে মেসেঞ্জারের মতো, যে আহ, আপনাকে মানে আজকে তাকে রিপ্লাই করতে হবে। তো এভাবেই কমিউনিকেশন থ্যাংক ইউ সবসময় রাখা। আবার কিছু প্রফেসর রিপ্লাই করবে যে আমি এখন স্টুডেন্ট নেব না, না নি, কিন্তু আপনার জার্নিটা একদিনের নয়। আপনি যদি এই বছরে না আসতে পারেন, আপনি তো পরের বছর আবার অ্যাপ্লাই করবেন। ওই প্রফেসরের আপনার প্রোফাইল টোফাইল সব দেখা ছিল, এই জন্য লিঙ্কগুলো কপি করা আমি শিখেছি। তো তাকে আপনি হয়তো বা 3 মাস পরে আবার রিপ্লাই দেবেন, তুমি কি এখন স্টুডেন্ট নিতে পারো, এরকম কোনো সিদ্ধান্ত নিছো। আর দু একজন বকাঝকা যদি সাইফুরের মতো দেয়, এটা আপনার কোনো ক্ষতি করবে না, বড় জোর তিনি প্রফেসর, তাকে নিবে না, এটা তাই আমি না? দেখি নাই। মানে আমি, আমার প্রফেসর হচ্ছে সে আগের বছর অনেক মেইল পাইছিল। তো এই বছর হচ্ছে যখন সে স্টুডেন্ট আসলে নিতে পারবে, তখন সে যখন পাচ্ছে না, সে আগের বছরের মেইল দেখছে এবং মেইল দেখে অনেকটা মেইল দিয়েছে, তুমি কি এবার আসতে পারবা? তো সেটা করছে, এটা করে অনেকে। রিয়েলি ভেরি ইন্টারেস্টিং। দেখেন তাহলে কত অপরচুনিটি আসতে পারে, কিন্তু আপনি যদি তার নো মানে স্টুডেন্ট নেবে না এটাতে যদি আপনি রিপ্লাই না দিয়ে থাকেন,
তাহলে কিন্তু প্রফেসর আপনাকে রিপ্লাই নাও দিতে পারে, কারণ আপনি একজন ভালো কমিউনিকেটর নন। কাজে আগের বছরের অনেক ইমেল থেকে তাদেরকে রিপ্লাই করবে যাদের সাথে হাই হ্যালো হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, আমি দুইটা জায়গায় অ্যাপ্লাই করছিলাম। তো দুই জায়গায় আমার এরকম হয়েছে, আমি সরাসরি প্রফেসরকে মেল দিই নাই। এক জায়গায় হচ্ছে আমি প্রফেসর, মানে কোন প্রফেসর আসলে ফান্ডিং আছে আমি বুঝতেছিলাম না। তো তখন কি করছে, ওই ইউনিভার্সিটির ওই ডিপার্টমেন্ট ওয়েবসাইটে ঢুকে পিএইচডি স্টুডেন্টের লিস্ট আছে। তো এখান থেকে একজন পিএইচডি স্টুডেন্টকে আমি মেল করছি যে আমি এই অবস্থা, আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি, কোনো প্রফেসর ফাঁকা আছে কিনা তুমি জানো কিনা। তখন সে হচ্ছে আমাকে একজনের নাম দিচ্ছে যে এ ফাঁকা আছে, তুমি এর কাছে মেল করো। তখন তার কাছে মেল করছি এবং শেষ পর্যন্ত এটা আমি ভাইবা পর্যন্ত গেছিলাম, যদিও শেষ পর্যন্ত হয় নাই। আর আরেকটা যেটা আমি এখানে করছি, এখানে আমি একজন আমার সুপারভাইজারকে আমি কোনোদিনও মেল করি নাই। So, আমি হচ্ছে একজন প্রফেসরকে মেইল করছি, সে আমাকে রিপ্লাই দিছে যে আমার সাথে তোমার প্রোফাইল ম্যাচ করতেছে না। So, আমি তোমাকে নিতে পারতেছি না, কিন্তু আমার একজন কলিগের সাথে ম্যাচ করতেছে। So, আমি তোমার মেইলটা আমার কলিগকে ফরওয়ার্ড করে দিচ্ছি। তো আমার লাকি আর কি, এরকম ডিরেক্ট মেইল করা হয়নি, দুইটাই ইনডিরেক্টলি গেছে আর কি। ইন্টারেস্টিং, থ্যাংক ইউ আরেকটা ফর ইম্পর্টেন্ট শেয়ারিং। পয়েন্ট আছে ভাই, যেটা হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে গ্রাজুয়েট কোঅর্ডিনেটর আছে। তো যদি এরকম হয় যে দেখা যায় আমি বুঝতেছি না আসলে কার কাছে লিখতে হবে, কার ফান্ডিং আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু চাইলে গ্রাজুয়েট কোঅর্ডিনেটরকে লেখা যায় যে আপনি কি আমাকে ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারবেন কিনা, যে কোনো প্রফেসর খুঁজতেছে কিনা, তাহলে আমি আমার জন্য হেল্পফুল হতো। অনেক সময় তারা ইনফরমেশনটা দেয়। তো এটা একটা সোর্স, এবং যে কোনো সমস্যা, যে কোনো কিছু, মানে যত সিলি সমস্যাই হোক, গ্রাজুয়েট কোঅর্ডিনেটরের কাজ হচ্ছে সেটা রিপ্লাই দেয় এবং সেই সমস্যা সলভ করা। তো তাকে রিপ্লাই দিলে, মানে অনেকে দেয় না, আমি দেখছি যে অন্যদেরকে জিজ্ঞেস করতেছে, কিন্তু তার কাজই হচ্ছে এগুলো রিপ্লাই দেওয়া, তার কাজই হচ্ছে সমস্যা সমাধান করা। তো তাকে মানে উইদাউট এনি হেজিটেশন রিপ্লাই দেওয়া যায়। ইভেন অনেক সময় হচ্ছে দেখা যায় যে ফি আছে, অ্যাপ্লিকেশন ফি, ওকে বললে অ্যাপ্লিকেশন ফিও মকুব করে দেয়। সেটাও ট্রাই করে দেখা যায় গ্রাজুয়েট কোঅর্ডিনেটরকে বলে যে এই ফিটা রিমুভ করা যায় কিনা বা ওয়েভার দেওয়া যায় কিনা। অনেক সময় থাকে ওর কাছে অপশন, হয়তো লেখে না কোথাও, কিন্তু ওদের কাছে অপশন থাকে, যদি কারো সমস্যা থাকে ওরা এটা কনসিডার করে। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট তুমি বলেছো, রিয়েলি ইট উইল হেল্প। সো একটা জিনিস, ওই যে প্রফেসর ফরওয়ার্ড করা, এখানে একটু বলি যে আপনি যদি ওই ডিপার্টমেন্টে অন্য প্রফেসরদের ইমেল করে থাকেন অথবা শিডিউল করা থাকে, যখনই কোনো প্রফেসর ইমেল ফরওয়ার্ড করবে আপনি বাকিদের সাথে কমিউনিকেশন অথবা শিডিউল মেইলগুলো ক্যান্সেল করবেন। ক্যান্সেল করে দিতে হবে। কারণ তাকে যেহেতু একজন প্রফেসর রিকমেন্ড করছে, তার মানে ওই প্রফেসর ওই ইমেলটা দেখবে। আপনার প্রোফাইল যদি পটেনশিয়াল না হয় তাহলে আপনার সিভি ফরওয়ার্ড করবে না। তার মানে আপনার ওখানে একটা চান্স আছে ওই প্রফেসর মনে করছে, তো যার কাছে ফরওয়ার্ড করছে তার কাছে এমন মনে হওয়ার চান্স আছে অনেক হাই। আরেকটা জিনিস, যখন আপনার প্রফেসরদের সাথে কমিউনিকেশন ক্লোজিং ইমেইল লিখবেন যে আমি স্টুডেন্ট নেব না, তখন আপনি তাকে রিপ্লাই দিয়ে থ্যাংক ইউ এর পাশাপাশি এটাও লিখবেন যে যদি তুমি জানো কোনো প্রফেসর স্টুডেন্ট নেবে তাহলে আমাকে যদি বলো, আমার খুব হেল্প হবে। আর আহ, হ্যাঁ, এর পাশাপাশি হচ্ছে স্টুডেন্টদের যে ইমেল করার ব্যাপারে আমি আরেকটা সেশনে বলেছি, স্টুডেন্টদের আমরা ইমেল করব প্রফেসর ভালো কি মন্দ ফাইনাল ডিসিশন নেওয়ার আগে অনেক সময় আমরা ইমেল করব। পাশাপাশি এটা আমার মাথায় ছিল না, খুবই চমৎকার আইডিয়া। আর গ্রাজুয়েট কোঅর্ডিনেটরকে অনেক সময় প্রফেসররা বলে রাখে যে আমি এবার কিন্তু স্টুডেন্ট নেব, আমি তো খুব বেশি ভালো ইমেল পাই না, অথবা যে কোনো কারণে তোমার কাছে কেউ জিজ্ঞেস করলে আমাকে জানাবো। তো এটা এটা নিয়ে অবশ্যই আলোচনা হেল্পফুল। করে, তো তারা যখন মিটিং এ বসে এগুলো নিয়ে কথা হয়, বা তারা তো লাঞ্চে একসাথে বসতেছে তখন বলে স্টুডেন্ট আসতেছে, এরকম এগুলো নিয়ে কথা বলে। তো একটা জায়গায় নক করলেই আসলে ইনফরমেশন গুলো চলে আসে অনেক সময়। এবং একটা এক্সাম্পল দেই, রিসেন্টলি লাস্ট উইকে আমাদের একটা ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম ছিল ডিনারের। ওখানে আমার প্রফেসরের সাথে একজন প্রফেসর গল্প করতেছিল, তো আমাদের টেবিলে এসে জিজ্ঞেস করতেছে এরা কি সবাই তোমার স্টুডেন্ট? তো বলতেছে না, দুইজন আহ, ছাড়া বাকিরা। তো এর মধ্যে আমি তাকে হাই বলার পরে বলতেছে আমি একজন বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি। আমি বললাম তাই নাকি? পরে উঠে গিয়ে বললাম আমি মেহেদি, বলে আমি চিনি তোমাকে। তার মানে কি, সে আমাকে চেনার কথা না। আমি বাংলাদেশের, আমার সুপারভাইজারের সাথে তার কথা হয়েছে, তার বাংলাদেশের স্টুডেন্ট আছে, সে বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছে, এইভাবে কথা উঠলো, তাই না? হুম, তো আমাকে এই লিঙ্কডিনের প্রোফাইলটা দেখালো, বলতেছে তুমি চেনো কিনা? হুম। আমি বললাম না, চিনি না, আমার সাথে কানেক্টেড নাই। আমি বললাম কোন ইউনিভার্সিটি? বললো সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটির। তারপর আমাকে বলে এই ইউনিভার্সিটি ভালো কিনা, মানে সে কেমন হবে। সেম জিনিস আমার সুপারভাইজার কাছে একটা মেইল আসছে। তো সে আমাকে মেইলটা দেখাচ্ছে যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি থেকে, মানে এই ইউনিভার্সিটি থেকে একটা মেইল আসছে, তো কেমন জিজ্ঞেস করছে। তো আমরা বলছি ওকে গুড। এনিওয়ে, এইভাবে ইমেইলের গুরুত্বগুলো কোন পর্যায়ে যেতে পারে এটা বলার জন্য আমরা একটু এক্সটেন্ড করলাম কথাগুলো। আর আপনি যখন ইমেইলে ওপেন সার্কুলারে, মানে ওপেন সার্কুলার থেকে ইমেইল করবেন, যে ফেসবুকে দেখছেন প্রফেসর স্টুডেন্ট নেবে, লিঙ্কডইনে টুইটারে কিভাবে হয় দেখিয়েছি লাস্ট সেশনে। সো ইমেইল করার সময় আপনি মেনশন করেন যে
আমরা লিখি তোমার ওয়েবসাইট থেকে, আমরা তোমার রিসার্চ সম্পর্কে জানছি, এই জন্য ইন্টারেস্টেড হয়েছি। কিন্তু ফার্স্ট প্যারাতে আপনি লেখেন যে আমি তোমাকে এই জন্য লিখছি, আমি তোমার একটা সার্কুলার দেখলাম লিঙ্কডইনে, তুমি স্টুডেন্ট নিচ্ছ, তো আমি ইন্টারেস্টেড এই টপিকে, তারপরে আপনি বাকিগুলো আবার শুরু করেন। এটা একটা কমিউনিকেশন যে সে বুঝতে পারবে যে আপনি প্রফেশনাল প্ল্যাটফর্ম গুলোতে আপনি অ্যাক্টিভ। তার মানে কি, আপনি অবশ্যই লিডারশিপ কোয়ালিটি আছে, অথবা আদার থিংস, অথবা আপনি মানে কমিউনিকেশনে ভালো, এটা অবশ্যই তারা চায়। আর আমার ক্ষেত্রে বলবো, আমি এখন যেখানে আছি, এইখানে এই প্রফেসরের একটা ওপেন সার্কুলার ছিল, কিন্তু এটা কোনো মিডিয়াতে পাইনি। আমি তো অনেকের সাথেই যোগাযোগ রাখি। এক ভাই আমাকে একদিন অস্ট্রেলিয়া থেকে মেসেজ করছে, তিনি ইউএসএ তে একটা কনফারেন্সে আসছিল। সেই কনফারেন্সে এই প্রফেসর তার প্রেজেন্টেশনের শেষের একটা স্লাইডে দেখা যাচ্ছে যে আমি স্টুডেন্ট খুঁজতেছি এই প্রজেক্টের উপরে। পরে ওটা আমাকে ছবি তুলে পাঠাইছে। এরকম আরো কয়েকটা পাঠাইছিল, আমি তাকে তাদের সবাইকে ইমেল করছি, এই প্রফেসর আমাকে পরবর্তীতে কানেকশন গেছে। এবং আমি প্রথম প্যারাতে লিখেছিলাম যে আমার একজন পিআর, যিনি অস্ট্রেলিয়াতে থাকেন, ইউএসএ তে একটা কনফারেন্সে জয়েন করছিল, কনফারেন্সের নাম দিয়ে এই কনফারেন্সে, তো সেখানে তুমি সার্কুলার দিছিলা, কাজে আমি এভাবে তোমাকে পাইছি। তার মানে আমার কানেকশনটা দেখেন ঘুরে আসছে অস্ট্রেলিয়া হয়ে। তার মানে অবশ্যই আমি এই বিষয়গুলো নিয়ে কনসার্ন। তো ওপেন সার্কুলারে ইমেইল করবেন, সোর্সটা লিখে দেবেন, এটা হেল্প করবে। আর টাইমিং এর ব্যাপারে বলবো, এগুলো অ্যাডভান্স গবেষণা, এগুলো ইউজুয়ালি দরকার হয় না, তারপরে জাস্ট এটা একটা যেহেতু অনেকদিন থাকবে, কারো হেল্প হতে পারে। সোমবারটা ওই 30-এর জায়গায় অনেক সময় এটা মানে 60 ইমেল হয়ে যায়, কারণ ছুটির দিন, শনি রবি। তো সোমবারে সোমবার। অনেক ইমেল আসে, আসলে ওরা স্ক্রিন আউট করে সোমবারে প্রচুর, কাজেই বলে যে কেউ সোমবারে ইমেল দিবেন না, দিবেন মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবার। শুক্রবারেও দিবেন না, কারণ উইকের অনেক পেন্ডিং কাজ থাকে, ওই দিনও প্রফেসররা খুবই বিজি থাকে। আর একটা কারণ, প্রফেসররা অনেক সময় স্টুডেন্ট নিলেও ওই যে কাজের চাপে ভুলে যায় যে আমি স্টুডেন্টকে আমি পরে রিপ্লাই করবো, কিন্তু ভুলে যায়, এজন্য রিমাইন্ডার ইমেল দিতে হবে। তো দেয়ার আর লটস অফ রিজন যে আপনার প্রোফাইলটা কি হবে, আপনার সিভি মানে আপনার ইমেলটা তারা পড়বে না। এটা সিভি লম্বার জন্য যে হবে তা না। তো ইমেলটা অনেক সময় মিসিং হয়ে যায়, কাজে আমাদের ইমেইলিং এ উম, মানে ইফোর্ট দিতে হবে অনেক। তবে অবশ্যই ইউনিভার্সিটিতে ম্যানেজ করে অ্যাপ্লাই করতে হয় কিনা প্রফেসর, এই জিনিসটা দেখে ইমেল করবেন, যেগুলোতে করতে হয় না সেগুলোতে ইমেল করলে ওয়েস্টেজ অফ টাইম। তো কিছু অ্যাড করার না থাকলে আমরা একটু কোশ্চেনে যাবো, সাইফর। একটা কোশ্চেন আসছে যে গ্রাজুয়েট কোঅর্ডিনেটর, এটা কোর্স কোঅর্ডিনেটর, গ্রাজুয়েট কোঅর্ডিনেটর বলে আর কি। সো তাকে মেল করার সময় আসলে কি কি লিখতে হবে? গ্রাজুয়েট কোঅর্ডিনেটরকে মেল করার সময় কোনো টেনশনের রাখার কোনো দরকার নাই। যা কোশ্চেন, ডিয়ার, তাকে অ্যাড্রেস করে একদম ডিরেক্টলি ডিরেক্টলি কোশ্চেন যে আমি এই সমস্যা ফেস করতেছি বা এই প্রবলেম হচ্ছে আমার, একেবারে টু দা পয়েন্ট তাকে লিখে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তার কাজই হচ্ছে এটা। তো মানে তারকে ইমেল করতে গিয়ে এত চিন্তা করার কিছু নাই, যেটা সমস্যা ফেস করবা বা যেটা মনে হবে যে এই জিনিসটা জানা দরকার, ডিরেক্টলি আস্ক করা, কোনো সমস্যা নেই। তবে প্রথমে গ্রেডিংসটা অবশ্যই জানাবেন, আর আপনি যে তার ওখানে গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে যাচ্ছেন এটা লিখবেন, আর ইমেইলের সাবজেক্টটা সেম হবে। আর আর আপনি হচ্ছে একটা কমন প্রশ্ন যেটা সবার হয়, আমি ওয়েবসাইটে অনেক সময় লেখা থাকে না যে প্রফেসর ম্যানেজ করতে হবে কি হবে না, এটা করো। সেক্ষেত্রে লিখবেন প্রফেসর ম্যানেজ করা লাগে কি লাগে না, ম্যানেজ করার যদি না বিষয়টা, লাগে। তারপরে অনেক সময় হয় কি এরা, এদের ওয়েবসাইট আপডেট করা থাকে না, ওয়েবসাইটে হয়তো লেখা আছে জিআরই ম্যান্ডেটরি। তো এটাও জেনে নেওয়া যায় যে জিআরই কি আসলে দরকার। এটা অনেক সময় আমি দেখছি ওয়েবসাইটে লেখা জিআরই লাগবে, কিন্তু যখন আমি মেল দিলাম তখন বলতেছে যে না, জিআরই আসলে ওয়েবড, তো লাগবে না। তো এটাও কনফার্ম হওয়ার জন্য তাকে ইমেল দেওয়া যায়, কনফার্ম হয়ে নেওয়া ভালো। হ্যাঁ গুড, অনেক সময় ওয়েব করে কিনা এভাবে জিজ্ঞেস করবেন যে আমার থিওরি নাই, ম্যান্ডেটরি দেখলাম। পাশাপাশি একটু চান্স বাড়ানোর জন্য আপনার সিভিটা অ্যাটাচ করে দিলেও দিতে পারেন, তবে স্পেসিফিক ক্ষেত্রে সব জায়গায় না। লিখবেন যে আমার তো এই ক্রেডেনশিয়াল আছে, আমি আসলে নট শিওর যে তুমি আমার মতো প্রোফাইলে দিয়ে ওয়েব করবে কিনা। সে যদি করে যায় তাহলে তো এটা খুবই চান্স বাড়াবে। আর আগে বলেছি জিআরই ওয়েব কিন্তু প্রফেসরও করাতে পারে, কাজে প্রফেসর ম্যানেজের গুরুত্ব একেবারেই অপরিসীম। আর প্রশ্ন আছে ইয়েতে? না, এখানে আর নাই, জুমে আর নাই। ওকে, আমি হচ্ছে আগের একটা প্রশ্নে যাব। হান্নান সরকার লিখেছিল যে এমএস রিপিট বিষয়টা লেখা যায় কিনা। তবে ওখানে যুক্তি সহ লিখতে হবে, কারণ পরের প্রশ্নই হবে প্রফেসর তোমার এমএস আছে, অথবা ইন্টারভিউর প্রশ্ন হবে এমএস আছে, আবার কেন এমএস করতে চাও। সেক্ষেত্রে এইসব প্রোগ্রামেই খোঁজা উচিত যেগুলো রিলিভেন্ট, অথবা রিলিভেন্ট না হলে প্রথম চান্সে এটার কারণটা আসলে কি, এটা কেন দেখা যায় আমরা ভাইবা, এটা লেখা হ্যাঁ, লাগবে না, এটা ভাইবাতে খুবই জিজ্ঞেস করবো। হ্যাঁ। অবশ্যই এটা অ্যাড্রেস করতে হবে। আর এই প্রশ্নটা কি তুমি অ্যাড্রেস করছো যে
প্রফেসর মানে রিকমেন্ডার এখন অন্য দেশে আছে। হ্যাঁ, সমস্যা নাই। উনি রিকমেন্ড করবে কিনা, হ্যাঁ, হ্যাঁ। কোনো কোনো জায়গা থেকে সমস্যা নিতে নেই, পারবে। কারণ আমি চিন্তা যে অন্য দেশে আছে, দ্যাটস গুড। আর ফেসবুকে একটা প্রশ্ন আছে, আমি শুনেছি 400-500 ইমেইল করলে নাকি একটা দুইটা রিপ্লাই আসে। ইজ ইট ট্রু? এটা আসলে মানে এটা বলা যায় না, অনেকের ক্ষেত্রে এরকম হয়। তবে মানে কেউ 2-1 বছর ধরে চেষ্টা করতেছে কিন্তু আলটিমেটলি সে ভালো রিপ্লাই পায় না, আমি এরকমও দেখি নাই। তো অনেকে করে, অনেকে 4-500 হয়ে যায়, কিন্তু মানে এটা লাক আর কি। এই প্রফেসর ম্যানেজ করার বিষয়টা আসলে নিজের চেষ্টা তো অবশ্যই লাগে, কিন্তু তার সাথে অবশ্য ভাগ্যও লাগে আসলে। তো এটা বলা যায় না আসলে এক্স্যাক্টলি কত মেইল করতে হবে। তো 50 তবে অ্যাটলিস্ট তো হবে, মানে আমি 50টা করছি। এটা ডিপেন্ড করে আসলে অনেক কিছুর উপরে। আপনি ইমেইলে কি লিখছেন, আপনার সিভিটা কেমন, আপনার এসওপি না, আপনার যে ইন্টারেস্টের যে প্যারাটা সিভি ইমেইলে, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি রিয়েলি এগুলো আমরা যেভাবে বলেছি এভাবে ফলো করতে না পারেন, মানে যত বেশি অসামঞ্জস্যতা থাকবে আপনার সম্ভাবনা তত কমে যাবে। কিন্তু আসলেই কিছু ইমেইল, যেমন সিভি রিভিউয়ের সময় আমরা কিছু ইমেইল পাইছি, তুমি দেখছো কিনা, মানে হাই হ্যালোটাও নাই। তো ডিরেক্টলি জাস্ট আমি ঠিক। যে কারণে 10-11টা রুলস লিখে দিছি যে এগুলো ফলো করতে হবে, গ্রিটিংস এর কথা ওখানে ছিল না, এই কারণে সে গ্রিটিংস লাগেনি। তো হ্যাঁ। এরকম ইমেল যদি যায় তার ক্ষেত্রে 4-500-র মধ্যে 1-2টা রিপ্লাই আসবে, এটা স্বাভাবিক। সাবজেক্টের কথা এই জন্য লিখে দিছি যে সাবজেক্ট অবশ্যই লিখতে হবে, কি লিখতে হবে সেটাও লিখে দিয়েছি। এরপরও আমি সাবজেক্ট ছাড়া ইমেল পাইছি। সো এই ধরনের ইমেইল অনেকে করতে পারে আনারে, হুম। তাদের ক্ষেত্রে আমার মনে হয় এটা ট্রু হতে পারে। কিন্তু যদি সব নিয়ম কানুন আমরা এতক্ষণ যা ডিসকাস করছি সব যদি এক্স্যাক্টলি ফলো করা যায়, আমার তাহলে মনে হয় না 4-5-এর মধ্যে ওকে, 1-2টা রিপ্লাই আচ্ছা, ওকে, হ্যাঁ। পাবে। তবে হতে পারে সে নেগেটিভ রিপ্লাই পাবে, তা অন্তত 5% রিপ্লাই পাওয়া উচিত। আবার আমি একবার মনে করতাম যে আমার মনে হয় 500 ইমেল করা হয়ে গেছে। আমি একদিন খুঁজছিলাম যে আসলে দেখি তো কতগুলো ইমেল করছি, তো দেখি না 100 সামথিং হয়েছে। তো 4-500 মুখের কথাও হতে পারে, কারণ 4-500 ইমেল করতে তার অবশ্যই 1 বছর সময় লাগবে। হুম, এটা কাজে সে সময়। কতদিন হলো চেষ্টা করার বিষয়। আর শাহরিয়ার একটা কোশ্চেন করছে, তারপর কোনো প্রিলিমিনারি শিওর। এক্সাম দেওয়া যাবে কিনা। প্রিলিমিনারি এক্সাম আসলে মানে ওইরকম লিখিত এক্সাম না, ইন্টারভিউ। তো যে কোনো প্রফেসরই সে যদি স্টুডেন্ট নেয় সে অবশ্যই অবশ্যই ইন্টারভিউ নিবেই। এটা অনেক সময় এমন হয় যে, যেমন আমি যেই 2 জায়গায় করলাম, তো প্রথম যখন করলাম ভার্জিনিয়া টেকে, তো প্রফেসর আমার ইন্টারভিউ নিছে 2 বার। 2 বার সে আমার সাথে জুমে মিটিং করছে। তো জুমে মিটিং করার পরে সে আমাকে কনফার্ম দিছে যে তুমি অ্যাপ্লাই করো, আমার ফান্ডিং আছে। তো এরপরে যখন অ্যাপ্লাই করলাম তখন আবার 6 জন মিলে আবার ইন্টারভিউ নিছে, মানে পুরো অ্যাডমিশন কমিটি, হেড আছে, ডিপার্টমেন্টের হেড, তারপরে আরো যে হেড আছে, সবাই মিলে 6 জন মিলে। আমার সুপারভাইজারও ছিল, কিন্তু সে ওখানে বসে থাকে, কারণ সে ওখানে কোনো কথা বলবে না, কোনো কোশ্চেনও করবে না, বাকিরা হচ্ছে জাজ করবে। তো তখন একদম ধুয়ে দেয়। তো মানে একদম মানে জাজ, মানে তারা যে নিচ্ছে এটা তারা একদম মানে বুঝে শুনে কোশ্চেন করে ঠিকঠাক মতো কনভিন্স হয়ে তারপরে নিচ্ছে। তো ওইটা ছিল আমার প্রথম ইন্টারভিউ, এবং আমি খুবই বাজে ইন্টারভিউ দিয়েছিলাম। আমার এখনো মনে হয় যে এত খারাপ ইন্টারভিউ আমি কখনো দিই নাই। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স হিসেবে হ্যাঁ, আমাকে থিওরি জিজ্ঞেস করছিল যে তুমি কয়েকটা থিওরি বলো। এখন ইন্টারভিউতে থিওরি জিজ্ঞেস করে এটা আমি জানতাম না। সো ওটার প্রিপারেশন আমার ছিল না। সো এই 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 জায়গায় আমি আসলে আটকে গেছিলাম। তো এরকম থিওরি জিজ্ঞেস করতে পারে। আবার দ্বিতীয় আরেক জায়গায় বলি, এখন আমি যেখানে আসছি, তো এখানে আমার সুপারভাইজার আমার সাথে এরকম 2-3 দিন জুমে মিটিং করছে। তো কোনো সুপারভাইজার যদি বলে যে তোমার সাথে জুমে মিটিং করতেছে, এটা কিন্তু বলা যায় যে মোটামুটি একটা বেশ বেশ ভালো রিপ্লাই। এবং জুমে যদি তাকে কনভিন্স করা যায়, মিটিং এ ধরেই নেওয়া যায় যে আসলে শেষ পর্যন্ত যাচ্ছে বিষয়টা। তো আমি তার সাথে জুমে মিটিং করলাম, সে আমাকে অ্যাপ্লাই করতে বললে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে তাকে আমি একটা মেইল দিছি যে, পাচ্ছেন? হ্যাঁ, কি ভাই? আমরা আটকে গেছিলাম মনে হয়, অন্যরা কি শুনতে পাইছেন? এখন ঠিক আছে। ওকে, হ্যাঁ। তো যখন অ্যাপ্লিকেশন করার পরে আমার প্রফেসরকে আমি মেল দিলাম যে আমার অ্যাপ্লিকেশন করা শেষ, তো তোমার সাথে কি আরেকদিন জুমে মিটিং করা যাবে, কারণ আমার তো এখন ইন্টারভিউ নিবে কমিটি। তো আমার একটু সাজেশন দরকার, কি কি জিজ্ঞেস করবে বা এসে। তো প্রফেসর বলে ঠিক আছে, তোমার সাথে একদিন মিটিং করবো। তো মিটিং এ আইসা ও আমাকে বলতেছে তোমার তো ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, তোমার ইন্টারভিউ দেওয়া লাগে না। ওই যে আমি বসছিলাম তোমার সাথে 10 মিনিট, ওইটা ইন্টারভিউ, আর কোনো ইন্টারভিউ নাই। এখন হচ্ছে আমরা রেজাল্ট পাঠিয়ে দিছি। তো অ্যাডমিশন কমিটি হচ্ছে তোমাকে রেজাল্ট জানিয়ে দিবে সবাইকে, শেষ। সো এটা আসলে ডিপেন্ড করে, দেখা যায় শুধুমাত্র এখন এটা হয় ডিপার্টমেন্ট, মানে আমাদের এই ডিপার্টমেন্টের নিয়ম হচ্ছে প্রফেসর যাকে রিকমেন্ড করে দিবে সেই। প্রফেসর যদি বলে আমার একে দরকার,
ইন্টারভিউ 10-12 জনে নিয়ে ওই ফাইনাল, এখানে আর কারো কিছু বলার নাই। অন্য ডিপার্টমেন্টে, অনেক ডিপার্টমেন্টে হয় সবাই মিলে কমিটি বসে ডিসিশন নেয়, ইন্টারভিউ নিয়ে তারপরে ডিসিশন নেয়। তো এটা মানে চেঞ্জ হয় এই সিস্টেম গুলা। তবে যেই ইন্টারভিউ হোক না কেন, সেটা ইন্ডিভিজুয়ালি নে আর হচ্ছে কমিটি মিলে নে, কিছু কমন কোশ্চেন থাকে। প্রথম কোশ্চেন থাকে ইন্ট্রোডিউস ইউরসেলফ, এটা বলবে তোমার সম্পর্কে বলো কিছু। তো তারপরে কোশ্চেন করে কেন তুমি পিএইচডি বা মাস্টার্স করতে যাচ্ছ, তোমার ইন্টেনশন কি। তো আমার এই সুপারভাইজার যখন আমাকে জিজ্ঞেস করছে, আমি মানে কিছু তো বলছি যে আমি জানতে চাই, আমার আরো রিসার্চের অনেক আগ্রহ। এর সাথে আবার এটাও বলছি যে আমার আসলে আমি যেই প্রফেশনে আছি, so আমি যদি পিএইচডি না থাকে, আমার ডিগ্রি না থাকে, আমি কিন্তু মানে উইদাউট ডিগ্রি আমার প্রমোশন হবে না। তো এটাও কিন্তু একটা রিজন। সো আমার প্রমোশনের জন্য আমার পিএইচডি ডিগ্রি এটা থাকা লাগবে। সো এটাও কিন্তু বেশ সলিড একটা রিজন হয় অনেক সময়। কারণ যেহেতু সে একাডেমিতে আছে, সো সে থাকবে, সে অনেক আগ্রহ নিয়ে কাজটা করবে, যেহেতু তার এটা নিড, সো এটা করবে। আরো কিছু কোশ্চেন থাকে, যেমন আমার সুপারভাইজার আমাকে একটা খুব অদ্ভুত কোশ্চেন করছিল, তুমি কি গ্রামে বড় হয়েছো না শহরে বড় হয়েছো। তো আমি যখন বলছি আমি তো বাংলাদেশে ছিলাম, ক্যাপিটাল সিটিতে ঢাকা, সারা জীবন রেখে নিয়েছি। আচ্ছা তাহলে তুমি এগ্রিকালচার কেন করলা। এটা খুবই অদ্ভুত লাগছে আমার কাছে। তো ইনস্ট্যান্টলি কিছু অ্যান্সার দিতে হয়েছে, যে আমার অ্যান্সারটা ছিল এরকম যে আমি আমি যদিও শহরে থাকতাম, কিন্তু আমার গ্র্যান্ড প্যারেন্টস তারা গ্রামে থাকতো। তো তাদের এখানে আমি যাইতাম, সেখানে তারা এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিতে ছিল। তো সেগুলো আমি দেখতাম, তো সেই সময় আসলে এগ্রিকালচার সাথে আমার ইয়েস। তো এরকম করে ইনস্ট্যান্ট অনেক সময় অনেক কোশ্চেন চলে আসে, সেটা অ্যান্সার দিতে হবে। তো তারপরে আরেকটা কোশ্চেন আসে যে কেন আমাদের এই ইউনিভার্সিটিটাই তুমি চুজ করলা, এই এই ডিপার্টমেন্টটা কেন চুজ করলা। এটা কিন্তু সিভি এসওপি তেও লিখতে হয়, এবং ভাইবারও একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সো আগের এক্সপিরিয়েন্স গুলোর সাথে তুমি কিভাবে নিজেকে কানেক্ট করবা সামনে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন করে তোমার ফিউচার প্ল্যান কি, ফিউচার কি চিন্তা করতেছো আফটার পিএইচডি, বা তুমি পিএইচডি করতে আসতেছো, এরপরে কি, এরপরে তোমার প্ল্যান কি, তুমি কি করতে যাচ্ছ। সো এটারও একটা অ্যান্সার এগুলা রেডি করে রাখতে হবে ভাইবার আগে। তারপরে আরেকটা কোশ্চেন থাকে, উম, আরেকটা কোশ্চেন যেমন যেমন থিওরি জিজ্ঞেস করছে। সাবজেক্টিভ কোশ্চেন সাধারণত আমি যতদূর জানি জিজ্ঞেস করে না খুব একটা, খুবই জেনারেল ইয়েতে থাকে। কিন্তু ওই যে অনেক সময় অনেক কমিটিতে থাকে, ওনারা জিজ্ঞেস করে বসে, যদি একটা থিওরি বলো বা কিছু কাজের এক্সপ্লেনেশন দাও, এই কাজটা কিভাবে করছো, এই ধরনের কিছু জিজ্ঞেস করে। আর অনেক সময় অনেক প্রফেসর হচ্ছে বা অনেক স্টুডেন্ট তারা হচ্ছে জয়েন করার আগেই কিন্তু তাদের টপিকটা তাদের জানাইতে হয়, বা ওই ইউনিভার্সিটিতে পৌঁছানোর আগে তাদের দেখা যায় রিসার্চ কোন লাইনে করতেছে এটা ঠিক করে ফেলে। সো আমার ক্ষেত্রে সেরকম হয় নাই। So আমি আমি আমার মাস্টার্স এর রিসার্চ নিয়ে সবসময় কথা বলতাম, যে আগে আমি এই ধরনের রিসার্চ করছি, তো ভবিষ্যতে আমি এই ধরনের কাজ করতে চাই, কিন্তু স্পেসিফিক কিছু আমি বলতাম না যে একদম এইটাই করতে হবে। আমি ওপেন থাকতাম। আমি এক্সটেনশন রিলেটেড যে কোনো কাজ, লিডারশিপ, অর্গানাইজেশন, এই ধরনের যে কোনো কাজ আহ, আমি করতে আগ্রহী। সো এটা যে কোনো ধরনের কাজই হোক, এই লাইনের যে কোনো কাজে আমি ওপেন। সো এই ধরনের মানে খুব শর্ট ইন্টারভিউ হয়, 5 থেকে 10 মিনিট, কিন্তু মোটামুটি ঘুরে ফিরে এই ধরনের কোশ্চেন গুলাই আসে। তো এটা ইন্টারভিউর আগে এটার একটা প্রিপারেশন নেওয়া, এটা ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা অ্যান্সার আমার ঠিক আছে কিনা, বা কারোর সাথে শেয়ারও করা যায় যে আমি কোশ্চেন গুলো এইভাবে সাজাচ্ছি, এইভাবে অ্যান্সার গুলো নিচ্ছি। সো এটা একটু চেক করে নেওয়া যে অ্যান্সার গুলো ঠিক আছে কিনা। এইটাই খুব শর্ট। এবং অনেকের আমাকে দু একজন ভাইবা এরকম দেওয়ার আগে জিজ্ঞেস করছে যে ড্রেস আপ কি হবে। এখানে ড্রেস আপ নিয়ে আসলে কেউ কেয়ার করে না। টি শার্ট ইজ ওকে, মানে ফর্মাল হইতে হবে, মানে একদম ফুল হাতা শার্ট পরতে হবে নট নেসেসারি, যে কোনো টি শার্ট ইজ ওকে, কোনো সমস্যা নেই। ভাই কি সেট করবেন ইন্টারভিউ নিয়ে। হ্যাঁ, কিছু আলোচনা, আমরা তো ইন্টারভিউতে ঢুকে পড়ছি কোনো ঘোষণা ছাড়াই, তাই না? একটা প্রশ্ন আসে, অনেকে বলে যে আমাদের প্রেজেন্টেশন দিতে হবে কিনা। ইউজুয়ালি না, কিন্তু কোনো কোনো জায়গায় যদি চেয়ে বসে প্রফেসর জানাবে যে হ্যাঁ, তুমি তোমার প্রিভিয়াস কাজের উপরে একটা স্লাইড রেডি করে রেখো, সেক্ষেত্রে হয়তো বা তাকে এভাবে করে দেখাতে হবে। তবে এটা নিয়ে মেজর কিছু না, জাস্ট আপনি যে কাজ করছেন, যেগুলো মুখে বলতেন সেগুলোই সেগুলো হয়তো বা দেখা। আর সাথে সাথে রিসার্চে কেন আসছেন, কি সমস্যা, এগুলো সবই আপনি ওখানেই একবারে তুলে ধরতে পারবেন। অনেক ইন্টারভিউতে, বিশেষ করে ইন্টিগ্রেটিভ ইন্টারভিউতে এটা চাইতে পারে। আর টাইম জোন নিয়ে একটা প্রবলেম হয়। ইউএসএ তে কিন্তু 3টা টাইম জোন মিনিমাম, 4টাও হতে পারে, আমি আমি নট শিওর। সেন্ট্রাল টাইম জোন বলে, আরো কি কি আছে, এনিওয়ে। তবে আপনারা যেটা ফলো করবেন সেটা হচ্ছে +6 আওয়ারে বাংলাদেশ,
ইউএসএ মাইনাস, ইউজুয়ালি 5 হতে পারে, 6 হতে পারে, 7 8 হতে পারে। তো আপনার ওই 6 ঘন্টা আর মাইনাসের দিকে গেলে 4 ঘন্টা হলে তার সাথে আপনার 10 ঘন্টার ডিফারেন্স। সবচেয়ে ইজি হলো আপনি গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করলে ইউএসএ টাইম নাও লিখে সার্চ করলে চলে আসে। হুম, তবে ইউএস এর টাইমটা আপনি কিভাবে করবেন, সেখানে সেটা লিখবেন যে দেখতে পাচ্ছেন টাইম জোন, সরি, টাইম ইন, আমি ভুলে গেলাম তোমার স্টেটের নাম। এনসি বলতে নর্থ ক্যারোলিনা। নাও ওয়ার্ডটা লাগায় দিবেন সাথে, হ্যাঁ। এখন নাও, 12টা 15 PM, হ্যাঁ এক্স্যাক্টলি দুপুর। 12টা 12। তো এখন বাংলাদেশে কত? বাংলাদেশ এখন 11টা 12। 11টা 12। সো আপনি এইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। আরেকটা দেখেন, এখানে ইএসটি লেখা আছে। তার মানে আপনাকে যদি প্রফেসর ইমেইলে লেখে যে হচ্ছে ইএসটি টাইম অনুযায়ী, সে কিন্তু টাইম লিখতে পারে যে ইএসটি টাইম 9 AM এ হচ্ছে আপনার ইন্টারভিউ হবে। এটাকে লিখবেন যে ট্রু, সরি, এটা এটা না বলে আপনি লিখবেন যে ইএসটি টাইম নাও। এটা যদি লেখেন তাহলে 12টা 13 PM, তাই না? হুম। ও, এটা ইস্টার্ন টাইম হয়ে গেল। মানে পুরোটা লিখে ফেলতে হবে পুরোটাই। হ্যাঁ, ইস্টার্ন Same, টাইমই তো। একই। এটা নিয়ে কনফিউশন হয়। আহ, আগে ছিল 12টা 12, হ্যাঁ 1 মিনিট পরে চলে গেল 12টা 13 বেজে গেল। তার মানে আপনি ইএসটি টাইম যদি লেখা থাকে তখন আপনি স্টেটের নাম না জানলেও হবে। ইএসটি টাইম এখন কত আর বাংলাদেশ টাইমে, তাহলে এই সময় যখন 9টা বাজবে তখন বাংলাদেশে কয়টা বাজবে আপনি ক্যালকুলেট করে নিতে পারবেন। আবার অনেক সময় আপনি ইএসটি অথবা সিএসটি লেখা থাকতে পারে, সেটা হচ্ছে সেন্ট্রাল টাইম। যদি এটা বাংলাদেশের সাথে 11 ঘন্টা কম বেশি। এটা আমার এখানে এখন আমরা সেন্ট্রাল টাইম সিটিতে। তো আপনি যদি এই সেন্ট্রাল বা ইএসটি বুঝতে না পারেন, সেক্ষেত্রে আহ, আপনি ওই আরেকটা স্টেট। আরেকটা জিনিস ভালো হয় ভাই, যদি জুমের লিঙ্ক পাঠায়, জুমে হচ্ছে ওটা ইয়েস করে ওটা মার্ক করে রাখা, জুম হচ্ছে জানাবে সময় মতো বাংলাদেশ হ্যাঁ, টাইমে। জুমের যদি অ্যাপ ডাউনলোড করা থাকে তাহলে ওটা ওইখানে জাস্ট আপনার ওখানে যদি ইএসটি সিএসটি কিছুই লেখা না থাকে, তাহলে বুঝবেন যে ওই আপনাকে যে টাইমটা শো করতেছে এটা অলরেডি বাংলাদেশ টাইম। একই ইমেল যদি আমাকেও পাঠায়, আমার এখানে যেটা শো করবে আমার এই টাইমে কনভার্ট করেই ওরা পাঠাবে। জাস্ট আপনি চেক করে নেবেন এরকম। আর আর যদি কারো স্টিল কনফিউশন থাকে, খুবই সিম্পলি আপনি এই গবেষণাটা গুগলে করে জাস্ট লিখবেন যে আহ, আমি 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 বুঝতে পারছি, আমার মনে হচ্ছে যে তখন তোমার ওখানে এইটা টাইম। তো আমি জাস্ট শিওর হতে চাচ্ছি, যেহেতু আমাদের টাইম জোন আলাদা, যেন কোনো মিসকমিউনিকেশন হয়। জাস্ট শিওর হওয়ার জন্য মানে আপনি যেটা বুঝছেন সেটা লিখে ইমেল দিবেন, সে বলবে ওকে এক্স্যাক্টলি ইটস দ্যাট। একটা কোশ্চেন আসছে, আপনি কোশ্চেন করছে, ইজ ইট ওয়াইজ টু আস্ক এ গ্রেড কোঅর্ডিনেটর ইফ দেয়ার ইজ এ পসিবিলিটি টু ইমেল এ প্রফেসর অফ দ্য পার্টিকুলার ইউনিভার্সিটি? হ্যাঁ, গ্রেড কোঅর্ডিনেটরও কিন্তু অনেক সময় আসলে স্টুডেন্ট নেয়। সো আমি যদি গ্রেড কোঅর্ডিনেটরকে কোনো সমস্যা নিয়ে মেল দিতে চাই, দ্যাটস ওকে, এটা যে কোনো সময় দেওয়া যাবে, আমি যার কারোর কাছে অ্যাপ্লাই করি না কেন। বাট গ্রেড কোঅর্ডিনেটর যদি আহ, আমি যদি গ্রেড কোঅর্ডিনেটরকে অ্যাজ এ সুপারভাইজার অ্যাপ্রোচ না করি তাহলে কোনো সমস্যা নেই, তাহলে ওকে, যে কোনো সময় তাকে মেল দেওয়া যায়, এটা নিয়ে কোনো ইস্যু নাই। কিন্তু গ্রেড কোঅর্ডিনেটর নিজেও কিন্তু একজন প্রফেসর। সো এমন হয় অনেক সময় যে সে এবার হচ্ছে সে নিজেও হয়তো স্টুডেন্ট নিচ্ছে, এরকমও হয়। সো সেই ক্ষেত্রে হচ্ছে, তারপরও যেহেতু তার রেসপন্সিবিলিটি ওইটা, সো সমস্যা নাই, যে গ্রেড কোঅর্ডিনেটর দায়িত্বে আছে, তার দায়িত্বই ওইটা। সো এখানে এসে কোনো সমস্যা করবে না এটা নিয়ে, তাকে লেখা যাবে যে কোনো কিছু, নোটস। আর আমি হচ্ছে ইন্টারভিউ এর কমন প্রশ্নগুলো কিন্তু ইউটিউবে খুবই চমৎকার ভাবে অনেক আছে। সেটা হচ্ছে আপনারা জাস্ট লিখবেন যে পিএইচডি পিএইচডি অ্যাডমিশন ইন্টারভিউ কমন কোশ্চেন। কারণ আমরা তো কয়েকটা প্রশ্ন হয়তো বা সামারাইজ করলাম, কিন্তু আপনারা প্রস্তুতির জন্য অনেক অনেক নিতে হবে। এগুলো সবগুলোতে দেখেন 7টা ইন্টারভিউ প্রশ্ন বলা আছে, এরকম অনেকগুলো ভিডিও দেখে নিলে তারা কি অ্যান্সার দিয়েছে এইগুলো আপনি হচ্ছে জানতে পারবেন। আর এই প্রস্তুতির জন্য অবশ্যই আপনার আমরা যতটুকু বলছি এতটুকু এনাফ না, হ্যাঁ। আর এগুলো এগুলো দেখতে হবে, দেখতে হবে। এরপর আমরা কতক্ষণ ইন্টারভিউ হবে এটা ইউজুয়ালি জুমের মধ্যে ওরা টাইমটা ঠিক করে দেবে। কোথাও আধা ঘন্টা হতে পারে। হুম। আমার স্কেডিউল 1 ঘন্টার ছিল, কিন্তু আলটিমেটলি 1 ঘন্টা 20 মিনিটের মতো হয়েছে। তো যেসব প্রফেসর আরো বেশি জাজ করতে চায়
অথবা যেখানে প্রফেসর ফাইনাল করলেই সব ফাইনাল, সেখানে তারা একটু বেশি সময় নিতে পারে। সুতরাং প্রস্তুতিটা ওইভাবে নিয়ে রাখবেন। তবে আপনার সিভি, প্রস্তুতির মধ্যে আপনার সিভি আপনাকে বারবার করতে হবে ইন্টারভিউ যাওয়ার আগে। কারণ ওরা ইউজুয়ালি সিভিটা খুলে রাখে একটা মনিটরে, সিভিতে দেখতে পাচ্ছে যেটা, সেটা নিয়ে, যেটা ভেরিফাই করা। আসলে সত্যি লিখছেন কিনা এটা যাচাই কিন্তু একটা ইস্যু তাদের ক্ষেত্রে। তো সিভি আবার নিয়ে তুমি কিন্তু দেখে, ল্যাবের, আমি আমি যখন ইন্টারভিউ দিচ্ছি দেখার পরে দেখি আমার লিঙ্কডইনে দেখাচ্ছে যে অমুককে আমার ইয়াতে ঢুকছিল লিঙ্কডইনে। হ্যাঁ হ্যাঁ, সো সিভি সহ আর অনেক কিছু দেখতে পারে। কাজেই সিভিতে কিন্তু ওই যে লিবারেল হতে হবে, রিকমেন্ডেশন লেটারে যাই বলেন, যেখানেই যাই লেখা দেখুক, সুপারভাইজার ট্রিকি হলে আপনাকে ওইসব পয়েন্ট আউট করবে। যেমন ল্যাব স্কিল আমরা সিভিতে দেখছি পিসিআর লিখে রাখতেন শুধু, আর কিছু না, অথবা স্পেসেস লিখে রাখছেন। তো আপনাকে বলতে পারে যে তুমি হচ্ছে স্পেসেস কি অ্যানালাইসিস করছো, সেটা আপনাকে বলতে হবে। আপনার প্যারামিটার কি কি ছিল ডাটা সম্পর্কে। পিসিআর যদি করে থাকেন যে আপনি পিসিআর করেছেন কি কি অর্গানিজমের, স্যাম্পল কোথা থেকে ছিল। কাজেই শুধু সিভি দেখা না, সিভি দেখা মানে আমি যেটা করতাম, আমি তো এমএস করার অনেক পরে এগুলো করছি। তো আমি ভুলে গেছি যে আমি কি করতাম। সুতরাং আমার থিসিস খুলে করতে হয়েছে, থিসিসের মেথোডোলজিটা, যে আমি হচ্ছে কি কি করেছি ল্যাবে, কারণ এগুলো জিজ্ঞেস করতে পারে। তো এটা একটা কমন প্রশ্ন। আর টাইমটা ইউজুয়ালি ওরা মেনটেন করার চেষ্টা করে, বিশেষ করে শেষ যখনই হোক, শুরুটা কিন্তু এক্সাক্ট টাইমেই হবে। আমরা হয়তো মিটিং অনেক সময় কিছু মিনিট পরে দেরি করি, কিন্তু আপনি ওখানে লেট করবেন না। আর যদি কখনো এরকম হয়ে যায়, সেক্ষেত্রে তো ধরে নেওয়া যায় যে আপনাকে ইনসিনসিয়ার হিসেবে হয়তো বাদ দিয়ে দেবে। হ্যাঁ, আজমি আর একটা কোশ্চেন করছে, আমি কিন্তু আমি আসলে কোশ্চেনটা বুঝতে পারিনি। আজমি তুমি কি একটু মানে ইয়াতে মানে মানে সরাসরি বলবা? আমি কোশ্চেনটা আসলে পড়ে বুঝতে পারিনি আসলে কি কোশ্চেন। মানে স্পিকারে বললে জি, তো আসসালামু ভালো হয়। আলাইকুম। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম জি, আসসালাম। বলতেছিলাম যে ওই মানে সাপোজ আমি ভাই যদি কোনো ইউনিভার্সিটিতে ভেটেরিনারি মেডিসিনের আন্ডারে উনি মানে প্রফেসর, কিন্তু উনি হয়তো ফিশারিজ এর কোনো পার্টিকুলার সাবজেক্ট মানে ইকোলজি নিয়ে কাজ করছেন বা বায়োটেকনোলজি নিয়ে কাজ করছেন, ফিশ রিলেটেড। সেখানে আমি মেইল করলাম, কিন্তু যদি উনি হচ্ছেন গিয়ে ভেটেরিনারি মেডিসিনের, আমি নিলাম ফিশারিজ, কিন্তু রিসার্চ ইন্টারেস্ট মিলে গেছে, মানে বায়োটেকনোলজি নিয়ে কাজ করছেন উনি, হুম, মানে ফিশ রিলেটেড। হুম। কিন্তু আমার ওখানে হচ্ছে কোনো এক্সপিরিয়েন্স নেই, মানে আমি কোনো পাবলিকেশন করিনি বা আমার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমার ইন্টারেস্ট আছে ওই কাজে, মানে ওই ওনার সাথে ওই মানে পার্টিকুলার ওই কাজে মানে করার ইন্টারেস্ট আছে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স নেই। সেক্ষেত্রে কি তাকে মেল করতে হবে? আমার মনে হয় মিল করা যায়, যেহেতু তুমি আগ্রহী। মাস্টার্স আগে এরকম অনেকে আছে, এখানে এরকমও আছে সে অনার্স করছে এক সাবজেক্টে, পিএইচ তারপরে মাস্টার্স করতেছে অন্য ফ্যাকাল্টিতে গিয়ে, মানে তার সাথে রেলিভেন্ট না অন্য কিছুতে গিয়ে সে করতেছে। এটা করেই, এটা নিয়ে কোনো সমস্যা হয় না। আর তোমার যেহেতু সাবজেক্টের কাছাকাছি আছে, তুমি আগ্রহী, সো এটা নিয়ে কোনো সমস্যা নেই, করতে পারো, মেল করতে পারো। অনেকে আছে যে স্ট্যাটে পড়ে সে সিএসসি তে চলে যাচ্ছে, এখানে এগুলো খুব কমন, তো এগুলো ওরা নেগেটিভলি নেয় না, করা যায়, কোনো সমস্যা নেই। ভাই কিছু অ্যাড করবেন? ধন্যবাদ। অ্যাড করবো বলতে হেজিটেশন রাখবো না আমরা কখনোই। হ্যাঁ। কারণ হচ্ছে আমি যদিও এর আগের সেশনে, না আইএলটিএস এর আগের সেশনে, এপিসোড 3 সম্ভবত, এক্সপ্লেন করছি ডিটেইল যে আপনার কিভাবে ম্যাচ করতে পারে ওয়েবসাইটে গিয়ে গিয়ে। কিন্তু আপনার ইমেইল করা তো ভেরি প্রিলিমিনারি, ওকে। এখানে আপনার কোনো টাকা লাগতেছে না, আপনি ইমেইল করবেন সবাইকে আপনার যেটাতে আপনার ইন্টারেস্ট, ইন্টারেস্ট ছাড়া তো আর ইমেইল করবেন না, তাই না? যেমন আমার থিওজেনোলজি ভালো লাগে না কখনো, তো সেটাতে তো আপনি লিখবেন না, এটা তো আপনার সাথে সামহাউ রিলেটেড জন্য লিখছেন। লেট দ্য প্রফেসর ডিসাইড যে আপনাকে সে নিবে কিনা। এই কারণে না, নাই তো ফাইন, একটা ইমেইল লিখতে হয়তো 10 মিনিট সময় লাগতে পারে, বেশি গবেষণা করলে আধা ঘন্টা লাগে। তো আপনি ইমেইল করেন, সে নিতে চাইলে আপনাকে নিতে পারবে, আপনি ইজিলি সুইচ করতে পারবেন। আমেরিকা এটা ভেরি কমন। আর আর যখন ফাইনাল অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনাকে অনেক কিছু চিন্তা করতে হবে। আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের যে কোর্সগুলো আছে, সেগুলো আসলে ওই ডিপার্টমেন্টের তো আপনাকে কোর্স করতে হবে এসে, সেই তারপরে যদি কোর্সগুলো কি। আমি টিএ হই, আমাকে যদি টিএ দেয়, আমাকে কিন্তু ওই ক্লাসগুলোও নিতে হবে। তো সেটা কি আমি পারবো কিনা, কারণ আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড ওইরকম না, এটা একটা বিষয়। হ্যাঁ, সুতরাং সবকিছু মিলে আপনি সিদ্ধান্ত নেবেন অ্যাপ্লাই করবেন কিনা। আর অ্যাপ্লাই করলে আপনার হয়ে যাওয়ার চান্স আছে। সুতরাং অ্যাপ্লাই করা তো আমরা খুব অল্প কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো, হয়তো বা 10টা হাইস্ট হলে, এর বেশি ইউজুয়ালি কেউ করে না। খুবই আর rare। যাদের হয় না তাদের 15টা করেও হয় না, কারণ ওই সিদ্ধান্ত নিতে ভুল হয়। এটা আপনি এপিসোড 3 যদি রিভিউ করেন, আপনি বুঝতে পারবেন। কিন্তু ইমেল করতে কোনো ক্ষতি নাই, ইমেল করে প্রফেসর বাগাইতে পারলেই আপনার ওখানে বাকি বাকি জিনিস আসলে ম্যাটার করবে না। তবে আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে জেনেরিক রিপ্লাই দিচ্ছে কিনা প্রফেসর, অর্থাৎ এটা কমন কিনা। কমন দিলেও আমরা তো বলেছি কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন।
যদি কমন না হয়ে থাকে পরের ইমেইলে আপনার স্পেসিফিক কিছু আসবে, আর কমন হলে সে আর কখনো রিপ্লাই দিবে না। তো আপনার ইমেইল নিয়ে অনেক কিছু, আউটপুট কি আসতে পারে না আসতে পারে এগুলো নিয়ে কোনো ভাবেই আমরা বেশি চিন্তা করবো না, বরং ওই সময় আমরা আরেকজনকে অ্যাপ্রোচ করবো। আর একটা ইম্পর্টেন্ট জিনিসের রিলেভেন্ট কিন্তু ভুলে গেলাম। ওকে, হ্যাঁ, আমার একটা অ্যাপ্লিকেশন। কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মানে জুম মিটিং এ যখন প্রফেসরের সাথে আমাদের কথা হয় বা কথা হবে, তখন আমি ইউএসএ তে সেটেল হতে চাই, এই ব্যাপারটা নিয়ে প্রফেসরের সাথে কি শেয়ার করা যায় কিনা? লাইক এরকম কোশ্চেন যখন ওই যে ভিসা সেন্টারে ওরা করে, ওরা আর কি জানতে চায় আমি ব্যাক করবো কিনা। তো এই ব্যাপারটা আর কি কতটুকু ট্রু, একটু জানতে চাচ্ছি। আহ, এটা হ্যাঁ, আমিও যখন ইন্টারভিউ দিই, যখন ভিসা দিতে যাই, এটা শুনছি। তো আমি আমি যেহেতু মানে আমার তো একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আমি যেহেতু ইউনিভার্সিটিতে আছি, so আমি খুব মানে মন খুলে অ্যান্সার দিতাম না, আমি তো ওইখানে আছি, আমি তো আইসা পড়বো। তো মানে এইটা আর কি, মানে অনেকে পছন্দ করে না অনেক, যে তুমি এটা থাকবা, এটা অনেকে পছন্দ, বেটার হচ্ছে এটা বলা যে আই উইল গো ব্যাক, আমি আমার দেশে ফিরতে চাই। যদিও অনেকেই হয়তো ম্যাক্সিমাম এরকম করে না, কিন্তু তারপর এটা আমার মনে হয় এটাই বলা উচিত, যে আমি দেশে আসতে চাই, কাজ করতে চাই। এরকম এটা ওই স্টেজে আসলে এই জিনিসটা আমার মনে হয় বলা ঠিক না। আর ভিসা ইন্টারভিউতে তো আরো না। তবে আমি একটু বলি, যদি এটা ইন্টারভিউ হয় প্রফেসরের সাথে অথবা ডিপার্টমেন্টে, সেটা একরকম। আর ভিসা ইন্টারভিউতে তো এটা নিয়মই যে আপনি এখানে এসে থাকতে পারবেন না। তো ভিসা ইন্টারভিউতে ডিরেক্ট। আর প্রফেসরকে ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন যে আপনি এখানে থাকতে চান, কিন্তু আপনার প্রশ্ন তো হবে যে আসলে আপনি 5 ইয়ার্স পরে কি করতে চান, অথবা রিসার্চ আপনি এটা জিজ্ঞেস করি যে অনেকেরই ফিউচার প্ল্যানটা কি তোমার। হ্যাঁ, আপনার ক্যারিয়ারটা আসলে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় হতে পারে, কারণ আপনি সেজন্যই পিএইচডি করছেন। কাজেই আপনি ইউএসএ থাকতে চান কিনা এটা জিজ্ঞেস কখনো কেউ করবে না। কিন্তু প্রশ্নটা আসবে এভাবে যে আপনি ফিউচারে কি করতে চান। আপনি বলবেন যে ফিউচারে আপনার লাইন হলো দুইটা, একটা হচ্ছে জব করবেন ইন্ডাস্ট্রিতে, একাডেমি। আরেকটা হলো একাডেমিতে। তো একাডেমি যদি হয়, ওরা ধরেই নেয় যে আপনি ইউএসএরই কোনো একাডেমিয়ান হতে চান। অথবা আপনি বলবেন আপনার যদি এখানে থাকতেই চান, কিন্তু আপনি ইউএস ইউনিভার্সিটি বলবেন না, বলবেন যে আমি আসলে আহ একাডেমিয়াতে থাকতে চাই। সব জায়গায় তো আসলে পিএইচডি থাকতে হয় একাডেমিয়াতে যেতে হলে। সুতরাং আমাদের দেশেও অনেক অপরচুনিটি আছে একাডেমিয়াতে, বাট পিএইচডি হলে আমি সেগুলোতে কোয়ালিফাই করতে পারবো। সো মানে আর কেউ ডিরেক্ট যদি না কথা বলাতে, হ্যাঁ, বেটার এই জায়গায়। যেমন ইউনিভার্সিটি এখানে দেশের কথা জিজ্ঞেস করেই বসে, আমাকে তাকে বলা ইয়াতে কখনো জিজ্ঞেস করে নাই, কিন্তু এখানে আসার পরে যখন বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রাম হয় স্টুডেন্ট নিয়ে, তখন জিজ্ঞেস করে। So আমি এরকম অ্যান্সার দেই যে মানে দেখা যাক কই যায়, আমি পিএইচডি শেষ করার পরে তারপরে এখন এগুলো নিয়ে আমি চিন্তা করি। তো এরকম ওরা জিজ্ঞেস করে অনেক সময় যখন ইন্টারাকশন হয় তখন। এটা ডাজেন্ট ম্যাটার, এটা জাস্ট পার্সোনাল ইন্টারেস্ট থাকে। তবে ইন্টারভিউতে কেউ যদি দেশের কথা জিজ্ঞেস করেই বসে যে আমেরিকায় তুমি থাকতে চাও কিনা, আমার মনে হয় তারা একটু জাস্ট ফ্রি হওয়ার জন্য জিজ্ঞেস করতে পারে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে আমি থাকতে পারি, অথবা আমি আসলে ডিসাইড করিনি এখনো, এটাই সবচেয়ে বেস্ট অ্যান্সার। হুম, আমার ভালো নাও লাগতে পারে শেষ করার পরে, হ্যাঁ। তো মানে বলা যাচ্ছে না আসলে। না, ডিসাইড করিনি, এটাই ভালো। তবে একাডেমিয়া না ইন্ডাস্ট্রি, এটা ফ্রিলি বলে দেওয়া ভালো। কারণ আপনি একাডেমিয়াতে থাকতে চান মানে আপনি রিসার্চে খুব চেষ্টা করবেন ভালো করার। ইন্ডাস্ট্রিতে যাইতে চাইবেন মানে আপনি যে কোনো ভাবে ডিগ্রি নিতে চাইলেই হলো, এটা মিন করে। কাজেই সবাই ইন্ডাস্ট্রির কথাই ইউজুয়ালি বলে। তবে আমাদের অনেকেই এরকম বলেছে ইন্টারভিউতে যে আমি হচ্ছে পিএইচডির পরে পোস্ট ডক করতে চাই আমেরিকাতে, আরো ফার্দার নলেজ নেওয়ার জন্য। আর তারপরে কই যাব তখন আর জিজ্ঞেস করে না, তো এটাও বলতে পারেন। আহ, আর ইন্টারভিউতে আমাকে যেটা জিজ্ঞেস করেছিল, ওইগুলো প্রশ্ন সবারই জন্য কমন থাকে, সাইফার অলরেডি যেগুলো বলেছে। এর বাইরে হচ্ছে তোমার ফ্যামিলির কি অবস্থা, তুমি ম্যারিড কিনা, পার্সোনাল লাইফ সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। তারপর তাদেরকে নিয়ে আসবা কিনা পিএইচডি করার সময় এখানে, তারপর জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, আরো আরো কিছু পার্সোনাল বিষয় জিজ্ঞেস করতে পারে, তবে এগুলোর জন্য প্রস্তুতির কিছু নাই। এগুলা যা যা জানি আমরা ট্রু তাই করতে হবে, এগুলা নিয়ে হতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন সব সময়ই, কোনো প্রফেসর আপনাকে ইন্টারভিউ কল করা মানেই আপনার অনেক অনেক সম্ভাবনা সেখানে হয়ে যাওয়ার। কাজে ইন্টারভিউর প্রস্তুতিটা অবশ্যই নিতে হবে। এটা আমরা নেই না, কারণ আমাদের লাইফে হয়তো বা 2-3টা ইন্টারভিউ দিতে হতে পারে অ্যাডমিশনের জন্য, কারো একটা দিয়েই হয়ে যায়। তবে এই জন্য প্রফেসর বেশি ম্যানেজ করে ট্রাই করতে হবে। আপনার প্রথম দ্বিতীয় ইন্টারভিউ অনেক বাজে হতে পারে, যেহেতু আমাদের কোনো অভিজ্ঞতা নাই আগের। জন্য আগে থেকে শুরু করতে হবে, কারণ
ইন্টারভিউ দিতে দিতে ইন্টারভিউর অভিজ্ঞতা অর্জন হয় আসলে। আপনি যতই আমাদের কাছে শোনেন, আর অনেক আমি সময়। একজনের সাথে কথা বলছিলাম, একজন প্রফেসরের সাথে। সো এখানে অ্যাকসেন্টের কিন্তু বিষয় আছে। আমি কিন্তু ওনার কথা বুঝতে আমার খুব সমস্যা হয়েছে। তো এরকম হয়, অ্যাকসেন্ট বুঝতে অনেক সময় সমস্যা, আস্তে আস্তে ঠিক হয়ে যায়, কয়েকটা ইন্টারভিউ দিলে তখন কথা বলতে বলতে ঠিক হয়ে যায়। হ্যাঁ, কথাগুলো কমন তো আমারও খুব অসুবিধা হয়েছে। আমি অনলাইনে প্রফেসর রিভিউ দেখেছি, স্টুডেন্টরা বলেছে উইয়ার্ড, মানে হচ্ছে তার কথা রিয়েলি বোঝা যায় না। বাট আমরা কি করি, আমরা একই জনের সাথে রেগুলার, কারণ ছোট বাচ্চাদের কথা কিন্তু আমরা বুঝতে পারি, কিন্তু অন্য ফ্যামিলির লোকজন সেটা বুঝবে না। তার মানে হচ্ছে একজনের সাথে রেগুলার কথা বলতে বলতে তার কোন অ্যাকসেন্ট কেমন হয়, আর কথা বোঝা তো আমরা আসলে নতুন কিছু শুনি না, রেগুলার অ্যাক্টিভিটিস এর কথাই। তো এগুলো আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায়, এগুলো প্রফেসররা বোঝে। তো এগুলো পরে অসুবিধা হয় না। তো শুরুতে এগুলো কিছুই না, শুধুমাত্র ইন্টারভিউ কয়েকটা দেয়া লাগবে, মানে হতাশার কিছু নাই, জাস্ট কন্টিনিউ করে যেতে হবে। ভালো খবর অবশ্যই আসবে, উই হোপ। আমাদের সবারই আসছে। আর এখন তো মানে এই যে ধরেন, আমরা যখন ইয়ে করছি তখন কিন্তু এত ইনফরমেশন পাইতাম না আমরা, কোথায় সুপারভাইজার কে নিচ্ছে। তো এখন এই যে গ্রুপ গুলাতে আছে, এটা কিন্তু অনেক সুবিধা, সব ইনফরমেশন চলে আসতেছে আমার কাছে। আমি জানি কোথায় কোন সুপারভাইজার খুঁজতেছে। So এইগুলা মানে এখন অনেক সুবিধা হয়েছে আমার কাছে মনে হয়, আগে আরো যদি 3-4 বছর আগের কথা চিন্তা করি তার সেই সাপেক্ষে। আর আমার মনে হয় আমাদের প্ল্যান অনুযায়ী ডিসকাশন শেষ, তাই না সাইফুর? হ্যাঁ হ্যাঁ, শেষ। তার কারো যদি কোনো শুধু আবার আমরা একটু ওপেন কোশ্চেন চাই, সেটা হচ্ছে যে কোনো বিষয়ে, কারণ যেহেতু আমরা আজকে দুইজন আছি, এরকম সুযোগ অনেক সময় হয় না। আর অন্যান্য লাইভ যেগুলো আমরা অন্যান্য বছর করেছি, পুরা একটা সেশনে টোটাল ইউএসএ নিয়ে কথা হয়, কিন্তু এবার যেটা হচ্ছে আমরা একটা স্পেসিফিক বিষয়ে 2, 2.5, 3 ঘন্টা পর্যন্ত কথা বলছি। সো এই ভিডিও আজকে যারা দেখছেন, যারা আগের গুলো মিস করছেন অথবা পরের গুলো মিস করবেন, গ্রুপে অলওয়েজ থাকবে টাইটেল গুলো, শুধু আপনারা কথা মনে রাখবেন, টাইটেল লিখে অথবা রিলিভেন্ট কিছু লিখে সার্চ করলে এগুলো পেয়ে যাবেন। এগুলো সব যদি রিভিউ করেন, আমার বিশ্বাস আপনার কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না। আর জিজ্ঞেস করতে হলেও খুব অল্প ইফোর্টে আপনি আহ, সেগুলো ওভারকাম করতে পারবেন। সো প্রিভিয়াস আর ফিউচার যে কোনো বিষয় নিয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে এখন করতে পারেন, সেটা মেসেজ করে হোক, অথবা আমার মনে হয় জুমে যেহেতু আমরা করতেছি, ইন্টারেক্টিভ হয় এবং বুঝতে সুবিধা হয়। যে কোনো প্রশ্ন, অ্যাডমিশন ছাড়া এখানে আসার পরে কি হতে পারে, বা লাইফস্টাইল কেমন, বা কোর্স নিয়ে, বা যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ফেসবুকে কোনো কোশ্চেন আছে নাকি ভাইয়া? ফেসবুকেও কোনো প্রশ্ন নাই, পার্টিসিপেন্টস অনেক কমে গেছে ফেসবুকে, এখন 10 জন আসছে, আগে অনেক বেশি ছিল। 10টা 10টা 10:30 বেজে গেছে তো আসলে বাংলাদেশে। তো সবাই চলে যাচ্ছে, তো আমি ধরে নিচ্ছি সম্ভবত আপনাদের প্রশ্ন নাই। মেসেজটা চেক করেছো কি? হ্যাঁ, এখানে আর নাই, এখানে ওকে। হ্যাঁ, জুমেও নাই, ফেসবুকেও নাই। তাহলে আমরা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, প্রয়োজনের তুলনায় অনেক বেশি সময় দেওয়ার জন্য। সাইফুলকে ধন্যবাদ, আমরা দুঃখিত বেশি সময় নেওয়ার জন্য। তো আমাদের আর একটা সেশন বাকি আছে, যাবতীয় প্রশ্ন আপনারা একটু রিভিউ করেন, থাকলে নিয়ে এসেন, হয়তো বা কথা বলা যাবে ওখানে, আমরা কিছু সামারি করব। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। বাই। আল্লাহ হাফেজ।